এই সম্পর্কেই আজকে আমাদের প্রেস কনফারেন্স। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানিক সরকার ত্রিপুরাতে প্রায় 25 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ওনাদেরই কমিউনিস্ট সরকার দীর্ঘ 34 বছর এখানে শাসন করেছেন। আপনারা সবাই জানেন যে আনন্দমার্গের অনেকগুলি শাখা সংগঠনের মধ্যে একটি বড় সংগঠন হলো ইরোজ, অর্থাৎ আনন্দমার্গের শিক্ষা বিভাগ। আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মিলে আমাদের প্রায় 500টি স্কুল আমরা দীর্ঘ 50-60 বছর ধরে আমরা পরিচালন করে আসছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যখন কমিউনিস্ট সরকার ওনারা শাসনে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখনই আমাদের শিক্ষার প্রচার প্রসার সবচেয়ে বেশি হয়েছে। আমাদের পুরুলিয়া হাই স্কুল থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আমাদের হাই স্কুল রয়েছে। পাশাপাশি আমাদের ত্রিপুরাতে অনেকগুলো হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। এই সবগুলা স্কুলের রেজিস্ট্রেশন আমরা সিপিএম সরকার অর্থাৎ মানিক সরকারের আমলে আমরা পেয়েছি। আমাদের স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা এখানে শিক্ষকের ভূমিকায় দীর্ঘ বছর ধরে পরিচালনা করে আসছেন। এবং কমিউনিস্ট সাপোর্টার যারা কমিউনিস্টের ভোটার ব্যাংক এবং ভোট ব্যাংক এবং ওনাদের পার্টি করেন, এরকম ওনাদের পরিবার থেকে শত শত হাজার হাজার সন্ততিরা আমাদের স্কুলের থেকে শিক্ষা লাভ করেছেন। আমাদের স্কুল থেকে শিক্ষা লাভ করে শুধু দেশে নয়, বিদেশেও সুখ্যাতির সহিত ওনারা দায়িত্ব পালন করে নানান জায়গাতে প্রতিষ্ঠিত রয়েছেন। আমি জানি না ওনার এই বৃদ্ধ বয়সে উনি কেন গত 6 মাস আগেও এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আনন্দমার্গ একটি আন্তর্জাতিক সংগঠন। ওনার কিছুদিন পর পর উনি আনন্দমার্গকে নিয়ে ওনার এরকম মন্তব্য। তো আমি মনে করি মানুষ যখন তার জীবনের শেষ সময় আসে তখন তার রাম নাম কৃষ্ণ নাম জপ করতে হয়। হয়তোবা ভগবান ওনাকে দিয়ে এটাই চাইছেন যে ওনার শেষ বয়সে উনি যত পাপ করেছেন ওনার জীবিতকালে আমরা তার ফিরিস্তি, তার যে লিস্ট আমরা তুলে ধরব। তার জন্য হয়তোবা উনি আনন্দমার্গ নাম জপ করছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন মুক্তিমুক্ত হয় এবং ওনার যতগুলো কাণ্ড কীর্তি রয়েছে এই সবগুলা থেকে যেন উনি পাপমুক্ত হন। আমি প্রিয় নবীর আবির্ভাব দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা এই পবিত্র সুবিশাল জুলুস এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এটা মূলত আমাদের প্রিয় নবী জিনার কারণে আজকে আমরা এই মিলাদ উদযাপন করেছি। তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি, ওনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত, তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি, সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয়, গোটা বিশ্বে এটা পালিত হয়। যেমন আপনারাও এসেছেন, আমাদের সাথে শরীক হয়েছেন। মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পৌঁছিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠুভাবে আমরা এই জুলুসটি করি এবং মানুষের মাঝে যেরকম আমরা 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, আমাদের জাহানের যে আমাদের নবী এসেছেন সেই দিনটিকে কেন্দ্র করে সেই রূপে আমরা মিলাদ উদযাপন করে থাকি। देखो जुदा ना हुआ
हमको आबद नबी पर बराना अंदाज है जिसने रुख पर मली वो शफा हो गया नूर की रोशनी छा गई हर तरफ नूर। আজকে মূলত আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস এই দিবস আজকে মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস। সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী আজকে এই মিলাদ উদযাপন করেছেন। আমরাও প্রতি বছরের নেই ত্রিপুরা রাজ্যিক গৌসিয়া সমিতি এবং আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রতি বছরের নেই এবারও এই সুবিশাল র্যালিটি আমার প্রিয় নবীর আবির্ভাবের সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি যৌথ ব্যবস্থাপনায় আজকে আয়োজিত ত্রিপুরা গৌসিয়া সমিতি आमिना के फूल अल्लाह ही अल्लाह सबके सरकार तशरीफ लाने लगे। তাদেরকে সব দিয়ে ও যে কি বলে যে তো পুষ্পরোগী আর এদেরকে সব এই প্রার্থনা মাধ্যমে খ্রিস্টজাগ মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে একজন সাথে লাগতে ওনার বলে এখন প্রায় ৬০০০ ওনার মেম্বার আছে। যখন উনি ছিলেন সব মানুষ ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন, ভগবান আমাদের প্রেরণা করেছেন। আমরাও মাদার তেরেসা আর একটা ছোট্ট একটা কাজ করি, এটার জন্যই ভগবান সন্তুষ্ট হবে। আসলে আমরাই এরকম চিন্তা করা দরকার, কেননা আমরা আমাদের জীবনে take this all of you and drink from it, for this is the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will be poured out for you and for many. আমি এই সমুদ্রের জন্য একটা ফোঁটা পানির মতো যদি আমরা এটা আমরা দিতে পারি, তাহলে মানে সমুদ্র আর before you, and the glory of the Lord shall be your rear guard. Then you shall go, and it will become for you mighty place. Then the Lord will fight the waters, and give you plenty. মাতা তেরে বলেছিলেন, আমরা যদি বড় কাজ যদি না করতে পারলেও আমি একটা ছোট্ট কাজ করে, তাহলে এটাই ভগবানের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। অনেক অনেক দান পেয়েছেন, অনেক আশীর্বাদ পেয়েছেন, শেষে ওনার জীবনে অনেক কষ্ট পেয়েছেন। আজকে আমরা এটা ভগবানের আশীর্বাদ। এই জন্য আমরা জানতে হবে, যখন আমরা ভগবানের সামনে আসছি, and the communion of the Holy Spirit be with you all. And with your spirit.
हाँ, मदर तेरेसा का तो आज डेथ एनिवर्सरी है। और मदर तेरेसा हम सब जानते हैं कि आज सिर्फ इंडिया में केवल नहीं, ये पूरा सारा विश्व में एक संत बन के रहे हैं। और उनका जीवन काल में मदर तेरेसा अपना जीवन को संपूर्ण भाव से एक गरीबों के लिए, दुखियों के लिए, सबों का मदद के लिए, सहायता के लिए उन्होंने अपना अंतिम सांस तक उन्होंने काम किया और उनके लिए अपना जीवन दे दिया। तो अब हम वही मदर तेरेसा को याद करते हैं कि जो अपना जीवन में जो एक त्याग स्वीकार करके गरीबों के लिए अपना सर्विस या तो अपना सेवा काम किया है, तो उसका वही सेवा भावना को आज हम याद करते हुए मदर तेरेसा का ये दिन को पालन करते हैं। और लोगों को भी हम यही संदेश देना चाहते हैं कि जैसे मदर तेरेसा, उनका जीवन का वही मोटो था कि सर्व द पुअर एंड द मार्जिनलाइज्ड टिल द एंड। तो हम जब तक जिंदा हैं, बच्चे हैं, तो हमारा आखिरी सांस तक गरीब लोगों के जो लाचार में हैं उनका मदद करना, उनका सेवा करना हमारा फर्ज बनता है। और साथ ही साथ मदर तेरेसा ने इनके माध्यम से वही ईश्वर को देखा, ईश्वर को पहचाना और दुनिया में शांति स्थापना किया। तो हम आज में दुनिया को यही मैसेज देना चाहते हैं, संसार को, विश्व को, कि शांति बजाय रखें और जो भी हमारे भाई बहन हैं, गरीब दुखी हैं, उनको मदद करें, उनको सेवा करें। मेरा नाम है फादर नबीन रोशन लकरा, SVD धर्म संस्था से। এই কৈলাস শহরের অভিজ্ঞতায়, কৈলাস শহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা রঞ্জন দে তোমায় জানাইলাম সালাম, আমরা কৃষ্ণা দে তোমায় জানাইলাম সালাম, আমরা রাসমানি শব্দকর তোমায় জানাইলাম সালাম, আমরা নারায়ণ দাস তোমায় জানাইলাম সালাম, আমরা শাহিন আলী তোমায় জানাইলাম সালাম, আমরা রাসপাল তোমায় জানাইলাম সালাম, লিটন আলী তোমায় জানাইলাম সালাম, মুক্তুস আলী তোমায় জানাইলাম সালাম, আক্কাস আলী তোমায় জানাইলাম সালাম, অনামিকা দত্ত তোমায় জানাইলাম সালাম, তমজিদ আলী তোমায় জানাইলাম সালাম, সায়েদ আলী তোমায় জানাইলাম সালাম, আন্নান মিয়া তোমায় জানাইলাম সালাম, আন্নান মিয়া তোমায় জানাইলাম সালাম, ফখর আলী তোমায় জানাইলাম সালাম, মুহম্মদ আলী তোমায় জানাইলাম সালাম, ইসরাইল মিয়া তোমায় জানাইলাম সালাম, রকিব আলী তোমায় জানাইলাম সালাম, মুমিন আলী তোমায় জানাইলাম সালাম, রাজীব আলী তোমায় জানাইলাম সালাম, মুস্তাফা মিয়া তোমায় জানাইলাম সালাম, মাহবুদ্দিন তোমায় জানাইলাম সালাম, মুন্ডু মিয়া তোমায় জানাইলাম সালাম, ফিরাজ মিয়া তোমায় জানাইলাম সালাম, অরুণ দেব তোমায় জানাইলাম সালাম, রুমান আলী তোমায় জানাইলাম সালাম, ওয়াসির আলী তোমায় জানাইলাম সালাম, আফসির মিয়া তোমায় জানাইলাম সালাম, রেহেনা বেগম তোমায় জানাইলাম সালাম, দুলাল মিয়া তোমায় জানাইলাম সালাম, নেসার আলী তোমায় জানাইলাম সালাম, সুলেমান আলী তোমায় জানাইলাম সালাম, রাকিব আলী তোমায় জানাইলাম সালাম, ফয়জুল ইসলাম তোমায় জানাইলাম সালাম, ইয়াজিদ আলী তোমায় জানাইলাম সালাম, দীপপাল তোমায় জানাইলাম সালাম, বিশ্বজিৎ দেব তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী মালার তোমায় জানাইলাম সালাম, দুনিয়া ইমারতি মজদুর এবারে উত্তরে দিয়ে বরণ করবেন। তার আগের ভোটে 2013 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 1.64% ভোট পেত, 100টা ভোটের মধ্যে
2টা ভোট পায়নি 13 বিধানসভাতে, সেই বিজেপি 18তে আইপিএফটি সহ 44টা আসন দখল করে ক্ষমতায় বসতে পেরেছে, না হলে 18টি আসতো না। ত্রিপুরার যে বিজেপির একটা ঘাস ওঠার সুযোগ ছিল না, এই তাদের দুর্বলতার জন্যই তো সেই জায়গায় লাল ঝান্ডা, বামপন্থা, গরিব মানুষের সহযোগিতায় একটা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর যদি তাদের মাথা ঘুরে যায়, অতীত ভুলে যায়, আমরা কি বলবো? সেই সিরাজ উদ্দৌলাকে ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়ে মাত্র অল্প কজন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা সেদিন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হতো না, তিনি ধরা পড়তেন না, ভারতবর্ষের স্বাধীনতার অস্ত্র ডুবত না, স্বাধীনতার সূর্য ডুবত না, অস্ত যেত না। কি করে সম্ভব হলো? মির্জাফর, আরো এরকম কিছু লোক, আমি তাদেরকে করজোরে বলবো মির্জাফরই করবেন না। মির্জাফরের জায়গা আমাদের দেশে নেই। আমরা কংগ্রেস দলকে মনে করি, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শ দিক থেকে কংগ্রেসের সাথে আমাদের ফারাক ছিল, আছে, থাকবে। কিন্তু ভারত এখন যে রাক্ষসের মুখে, যে স্বাধীনতার শত্রুর কবলে, এই শত্রুকে হটানোর জন্য তাদের ভূমিকা প্রয়োজন আছে আমরা মনে করি। আমরা একসাথে সারা দেশে লড়াই করছি। এখানে একটা পঞ্চায়েত সমিতি দখল করে আপনি সারা দেশের যে এই লড়াইটা, এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক জনগণের যে দায়িত্ব, এটাকে খর্ব করবেন না। তাহলে ওই মির্জাফরদের যেমন ভারতবর্ষের লোক রেয়াত করেনি, আপনাদেরও করবে না, সাবধান হন। বন্ধুরা, আজকে ত্রিপুরার যে আমরা কি দেখছি, ত্রিপুরাজ্য ছোট্ট রাজ্য, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। হ্যাঁ, কিছু মডেল তো হয়েছে। কি মডেল? আপনাদের 59 জেলার কয়েকজন মন্ত্রী আছে, একজন হলো টিঙ্কু রায়, দুর্ভাগ্য চণ্ডীপুরের প্রতিনিধি তিনি। এখন 18-র আগে দিল্লিতে ফ্ল্যাক্সের ব্যবসা করতেন, কোন রকমে একটা ঘর ভাড়া করে। 18-তে আমাদের কদমতলা যে আমাদের সেখানে যে কমরেড, কি নাম জানি, এমএলএর নাম ইসলাম উদ্দিন, এর সাথে লড়াই করতে গিয়েছিল। প্রায় জামানত জব্দ হতে হতে কোন রকমে জামানতটা টিকিয়েছে। ওখানে সুবিধা হবে না জেনে সে এখানে এসেছে। অজস্র কালো টাকা, আর 5 বছর ধরে কেসের আগে যে সন্ত্রাস ইত্যাদি করার মধ্য দিয়ে এগুলাকে কাজে লাগিয়ে 23 এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ভালো, আপনি গরিব হলে, এর আগে আপনার আয় সেরকম ছিল না বলে আপনি মন্ত্রী হতে পারবেন না, কথা বলছি না। ভারতীয় গণতন্ত্রে আপনার অধিকার আছে,
যে কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবার, জিতবার, মন্ত্রী হবার, ভালো। আজকে বলছেন মডেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, তো কোথায়? আপনাদের সে মিশন ডকুমেন্ট অনুযায়ী প্রথম বছরে 50,000, তারপরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি দেবেন, 7 লাখ। কিন্তু এখনো বলতে পারছেন না 20,000 চাকরি পার করেছেন। তাও সব জুমলা আছে। এই যে 20,000 চাকরি বলে, 19,000 কত জানি, এখনো বহু জুমলা আছে। তার মধ্যে প্রায় 2 থেকে 2,500 আছে হলো এরা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে জাল সমস্ত সার্টিফিকেট দিয়ে তাদেরকে ত্রিপুরা রাজ্যের যুবকদের, বেকারদের, এদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা চাকরি বিক্রি করেছে। সরকারি চাকরি দিতে পারেননি, এখন ব্যাখ্যা দেয় এই আত্মপক্ষ সমর্থন করে, না আমরা তো রোজগার বলতে শুধু সরকারি চাকরি বলি নাই, নানাভাবে রোজগার। কিভাবে রোজগার বাড়িয়েছেন আপনারা? ত্রিপুরাতে নতুন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, নতুন একটা কারখানা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সাথে উন্নতি হয়েছে। কিছুই তো হয়নি। সমস্ত পরিসংখ্যান ঘেটে দেখুন। তাহলে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি, আপামর পরিবারের কি বিজেপির সমর্থক, কি বিজেপির বিরোধী, তাদের সংসারে কিছু হলো না, তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হলো না, তাদের পরিবার আয় বাড়ল না, দ্রব্যমূল্যের আগুনে তাদেরও হাত পড়ল, মুখ পড়ল, শরীর পড়ল, ঘর পড়ল। সেই জায়গায় আপনারা কয়েকজন মন্ত্রী, টিঙ্কু রায়ের চেহারা তো এখানে দেখছেন, এখানে বাড়ি, আগরতলা এয়ারপোর্টের কাছে আরো বড় বাড়ি, ধর্মনগরও বাড়ি, এগুলা তো চোখে দেখা, আর চোখে দেখা যায় না, অদৃশ্য কত আছে কে জানে, ভগবান জানে। আপনাদের জেলার আরেক মন্ত্রী কুমারঘাট মহকুমার, তিনি আবার 18 সালের আগে গর্বিত বিপিএল। এখানে অনেকেই বিপিএল থাকবেন, আপনারা সাধারণ বিপিএল, সে হইল গর্বিত বিপিএল। বলে আমি, আমার মা বিপিএল, আমার পরিবার বিপিএল, আমি গর্ববোধ করি। আর এই গর্বিত বিপিএল এর ভাই গত বছর নাকি ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স সরকারকে দিচ্ছেন। কদিন আগে কাগজে পত্রে 1,26,00,000 কত টাকা দিয়ে জানি একটা বাড়ি কিনেছেন। আমি গতকালই ধর্মনগরে ছিলাম, ওই পাড়াতে গেছিলাম, একটা পরিবারের উপর আক্রমণ হয়েছিল। বহু মানুষ বেরিয়ে এসে কথা বলেছেন। আমারে বলে, দাদা, কেউ বলেন স্যার দেখছেন নি ওই বাড়িটা? হ দেখলাম তো। কি বাড়িটা কি জানেননি? কে কিনছে এটা? জানি না তো। জানেন না আপনি? আমাদের রাজ্যের একজন তরুণ তুর্কি মন্ত্রী, ওই গর্বিত শব্দটা আমি তাদের দিয়ে বুঝতেছি, গর্বিত বিপিএল, এই গর্বিত বিপিএল এর পরিবার কিনছে। কাগজে পত্রে দেখাইছে 1,26,00,000, আসলে টাকার লেনদেন হয়েছে 4 কোটি টাকার উপরে। কোত্থেকে টাকা পায়? কোত্থেকে টাকা পায় তারা? পিডব্লিউডি টাকা। এই যে জাতীয় সড়ক, কদিন আগে আপনারা এখানে কোন সিঙ্গির বিল গিয়ে আপনারা এখানে পার্টির উত্তরাঞ্চল কমিটি এবং লাঠিয়াপুরা শাখা কমিটির উদ্যোগে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর
সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা নেতৃবৃন্দ এবং আজকে আপনারা এই সভাতে যারা উপস্থিত হয়েছেন, এই লাটিয়াপুরাবাসী শুধু নাগরিকবৃন্দ, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বীরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। এবং একটু আগে যে ৩৯টা পরিবারের সদস্যরা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে শুধু এই রাজ্যের বা এই দেশের যারা গরিব মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রেণীগত বন্ধু হিসাবে আমরা মনে করি না। সারা পৃথিবীর মেহনতি মানুষ যারা রক্ত ঘাম জল করে ফসল উৎপাদন করেন, কারখানাতে পণ্য উৎপাদন করেন, আমরা তাদের সকলকেই আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমাদের দোস্ত আমরা মনে করি। তারা আমাদের দলে থাকুন বা না থাকুন, এমনকি যদি আমাদের বিরোধিতাও করেন। এই ৩৯ পরিবার তারা আগেও আমাদের বন্ধু ছিলেন, আজকে তো একেবারে আমাদের ঘরের পরিবারের তারা সদস্য হয়ে গেলেন। তাদেরকে হাজার হাজার লাখো লাখো স্বাগতম আমি জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাঠিয়াপুরাতে এটা বড় কোনো জনসভা না, এটা একেবারে সাড়ম্বরে প্রচারিত এরকম কোন হাজার পাওয়ারের বাতির সামনে অনুষ্ঠিত কোন কর্মসূচিও না। কিন্তু আমি মনে করি এবং এটাই বাস্তব, এটা সত্য, আমাদের দেশে একটা রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলতে পারেন। এই জোয়ার বা ভূমিকম্প কেন? জাল, জুচ্চুরি, মিথ্যা প্রলোভন, ভয় ভীতি দেখিয়ে চোর, ডাকাত, বদমাশ, যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে। ধমক দিয়ে, মিথ্যার প্রলোভন দেখিয়ে বশ করে, কিন্তু অনন্তকাল পারে না সত্য। সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে, সূর্য দেখা যায় না, কিন্তু কতক্ষণ? সরাসরি সে আলো আপনার গায়ে, আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও
একটা আভা দেখা যায়, একটা আলোর আভা। একটা সময়তে সেই মেঘ হটে যায়, আলোকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয়, গোটা মহল্লা আলোকে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের দেশে এই ভারতীয় জনতা পার্টি নামক যারা স্বাধীনতার শত্রু, সেই 200 বছর এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই মিলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যখন আসমুদ্র হিমাচল, সেদিনকার অবিভক্ত ভারত, বর্তমান বাংলাদেশের সেই টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস পর্যন্ত, এদিকে ভারত সাগরের পরে কন্যাকুমারী পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের তাড়াবার জন্য যা লড়াই করেছিল, এই আজকের যারা বিজেপি, আরএসএস এর শিষ্য গোমাতার সন্তানরা, এরা তখন ব্রিটিশদের দালালি করত। ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোন স্লোগান তুলেনি। এই যে কদিন 15ই আগস্টের আগে তিরঙ্গা উৎসব, তিরঙ্গা যাত্রা, আরে বাবা রে বাবা, তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই। জবরদস্তি করে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, বিএসএফ, এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক দেখাতে হবে। এই আরএসএস তাদের পূর্বসূরীরা 1945 ইংরাজির 15ই আগস্ট লাল কেল্লার প্রাকারে একদিক থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে তিরঙ্গা যখন উত্তোলন হবে, তার আগের দিন 14ই আগস্ট তারা বলেছিল এই তিরঙ্গা ভারতবাসীর জন্য অভিশাপ ডেকে আছে, এই তিরঙ্গা হিন্দুদের পাপ, এই তিরঙ্গা আমাদের দেশের হিন্দুরা কখনো মেনে নেবে না। আজকে কোন মুখে, কোন নৈতিকতা আজকে তারা এই তিরঙ্গা উৎসব তারা করে, এবং এতে অন্যদের তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই হলো ভারতীয় জনতা পার্টি। আমার আগের বক্তা ঠিকই বলেছেন, এই পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। নাম ভারতীয় জনতা পার্টি, আসলে বিজেপি, ওই জেডি জনতা না, এটা ভারতীয় জগরা পার্টি বা জুমলা পার্টি। আজকেও নাকি কৈলাসহরে ওই পিডব্লিউডি অফিসের সামনে দুই দলের মধ্যে ঝগড়া, প্রতিদিনই ঝগড়া। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এদের দেশপ্রেম, এমনকি ভারত মাতাজি কি জয় যারা বলে, এই মাতার প্রতিও তাদের কোনো ভক্তি নেই। এগুলি সব হলো লুট করার জন্য, দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের মধ্যে তারা এই কাজটা করে যাচ্ছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কিন্তু সরাসরি তাদের সাথে যদি, বিজেপির সাথে যদি প্রকাশ্য আঘাত হয়, মানুষ ভোট দেবে না। কারণ একবার দই ভেবে
এনসি দেববর্মার চুন খেয়ে জিব্বা পোড়া গেছে, আবার যদি প্রদ্যুৎ মাণিক্য কিশোরের এই দই খায় জিব্বাটাই থাকবে না। বলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ করতে করতে মন্ত্রিসভায় ঢুকে গেল, লাস্ট লজ্জা শরম সব ফেলে দিল্লিতে চুক্তি হলো, বলল 6 মহিনা কা अंदर সব কুছ হো যায়গা। এখন প্রায় 20 মাস গেছে, তার 6 মাস আর আয় না। 20 মাস পার হয়ে গেছে, 6 মাস আর আয় না। এখন নতুন খেলা, কি খেলা? ওই বিহারে বলছে নির্বাচন কমিশন এসআইআর, ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে নাকি সেখানে বিদেশি ঘুষপেটিয়া তাদের সবাইকে চিহ্নিত করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে 65 লক্ষ বাংলাদেশি বিহারে ঢুকে গেছে। ত্রিপুরা মথার লোক এখানে তাকাচ্ছে, ওই দেখো বিহার থেকে 65 লক্ষ বাংলাদেশি হয়েছে। সুপ্রিম কোর্ট মোদী সরকারকে কান মশলা দিয়ে ধরেছে, কোথায় তোমাকে কে অধিকার দিয়েছে? আর ওটা দেখে এই ত্রিপুরার ব্যাংকগুলি লাভ দিতে আরম্ভ করেছে, বললো ত্রিপুরাতে এসআইআর করে ত্রিপুরা থেকে 1949 ইংরাজির পর যারা এসেছে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে তো আপনারা যে বড় বড় 2তলা 3তলা বাড়ি বানিয়েছেন কেউ কেউ সব বাংলা পেয়ে যাবে। কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছেন, এই গাড়ি এদের নামে হয়ে যাবে। হবে এগুলো? হবে? আমি আপনাদের বলছি, এই 3-4 দিন আগে সর্বশেষ এরা অমিত শাহর নাম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নাকি ঘোষণা দিয়েছেন, তিনিই করবেন, কথা দিয়েছেন। অমিত শাহর মন্ত্রক ভারতবর্ষের গৃহ মন্ত্রক, মানে হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। এই 3-4 দিন আগে নতুন একটা বিদেশিদের সম্পর্কে একটা সংশোধনী বের করেছে। কি বলেছে? 2024 ইংরাজির 31 ডিসেম্বর অব্দি বিদেশি যারা এখানে এসেছে তারা যদি বলে ধর্মীয় কারণে বা হুমকিতে, যদি তারা সেরকম প্রমাণ দিতেও না পারে, এরা মুখে যা বলবে, এখন আমাদের থানার দারোগা বাবুরা গিয়ে যদি মনে করেন বা ত্রিপুরাজ্যের মধ্যে বাংলাদেশি ঘুষপেটিয়া আসে, এটা অসত্য না, অনেক ধরা পড়ে। বর্ডারে বিএসএফ কিছু আছে, সব বিএসএফ না, ঘুষ খেয়ে ছেড়ে দে, তুম লোগ উদার সে ঘুষ যাও, হাম ইধার রহুঙ্গা, এইভাবে পুলিশ গিয়ে ধরলো, দারোগা বাবু গিয়ে ধরলেন, কোত্থেকে আইসেন, ধরা পড়লো না, বাংলাদেশি ধরা পড়লো। কিন্তু এখন যে নির্দেশিকা এসছে, কিচ্ছু করার নেই দারোগা বাবুর। পরিষ্কার বলা আছে, যদি সে বলে ওইখানে আমার প্রাণ সংশয় আছে, আমি ফিরতে পারবো না, দারোগা বাবুর কিচ্ছু করার নেই। তাহলে কেন এগুলো? আসল কথা হলো এগুলো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী, বিশেষ সম্প্রদায়, আমি শব্দ উচ্চারণ করছি না, নাম বলছি না, কোন সম্প্রদায় বুঝতে পারছেন তো?
তাদেরকে হয়রানি করার জন্য। তারা বাংলাদেশি হোক বা ভারতীয়, তাদের নাম যদি সে বিশেষ সম্প্রদায়ের হয়, না, তাদেরকে ছাড়া হবে না। তো বাংলাদেশ থেকে যারা আসছে তারা কারা? সংখ্যাগরিষ্ঠ তারা কারা? ওই বিশেষ সম্প্রদায় থেকে তো আসছে না বেশি। হ্যাঁ, 2-4 জন হয়তো আসলেও আসতে পারে। কেন এগুলো? কারণ বিভাজন, হিংসা, ঝগড়া, আগুন ছাড়া বিজেপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। এটাকে দিয়ে, টিপরা মথাকে দিয়ে কদিন বাজার গরম করিয়েছে। জাতীয় পতাকা নিয়ে এখানে সেখানে মিছিল হয়েছে, আপনাদের কৈলাসহরও হয়েছে। বিদেশি বিতরণ করতে হবে, করতে হবে, করতে হবে। আরে এটা করবে তো সরকার, পাবলিককে, এবং বিশেষ অংশের পাবলিক কেন তারা নামবে? প্ররোচনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার নাম না জানলেও, আপনাকে না চিনলেও, আপনার গায়ের রং, আপনার ভাষা, আপনার উচ্চতা, এগুলাকে আঁচ করে যদি আমি এখান থেকে ক্রমাগত আপনাকে উস্কানি দিতে থাকি, প্ররোচিত করতে থাকি, আপনিও নামবেন। বেটা তুই কে রে? আমার পাড়াতে এসে, আমার উঠানে এসে আমার বিরুদ্ধে এসে কথাবার্তা বলস। খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডাক্তার মানিক শাহর সরকার দেখছে ত্রিপুরাজ্য যদি শান্তিপূর্ণ থাকে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যদি এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি বসবাস করে, কেন তাদের ছেলে মেয়ের চাকরি হয় না? কেন তার স্কুলে মাস্টার নাই? কেন তার ধান খেতে সেচের জল আসে না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেগার মজুরি নাই? কেন বিপিএল হওয়ার পর আরো 10 বছর আগে 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও তার বার্ধক্য ভাতা আসে না? সে প্রশ্ন করবে, ব্লকে যাবে, আরো 5 জন সঙ্গী খুঁজে চলো। কেন আমার গ্রামে রাস্তা খারাপ? কেন আমার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা অচল? জলের লাইন আছে কিন্তু জল আসে না। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, মাস্টার নাই। কৈলাসহর জেলা হাসপাতালে গেলে পরে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ নাই। প্রশ্ন করবে। কিন্তু যেদিন আপনি হাসপাতালে রোগী নিয়ে যাবেন, তার আগের দিন যদি চিরাকুঠিতে হিন্দু মুসলমানে একটা ঝগড়া লাগায় যাওয়া যায়, তাহলে বাবারে এখান দিয়ে আগুন লাগছে যাইতাম না আমি, বাড়িতে বইয়ে আপনি কি করবেন? আর বাবা ভালো হইয়া যান, আল্লাহর কাছে আমি দোয়া মাংতেছি। আজকে ডাক্তার মানিক সাহারা এই খেলা খেলছে। এদিকে টিপরা মথাকে দিয়ে নামাচ্ছে, আর ওইদিকে এখন আমরা বাঙালিও পোশাক পরে বানিয়ে, দেখছেন কদিন আগে আগরতলাতে কিছু পোশাক বানিয়ে বলছে ত্রিপুরার নামই পাল্টিয়ে ফেলতে হবে, এই ত্রিপুরার নাম রাখা যাবে না, ত্রিপুরার নাম দিতে হবে শ্রীভূমি। মারাত্মক খেলা, আগুন নিয়ে খেলা। বিজেপি আরএসএস সে আগুন নিয়ে খেলা খেলছে। এ হলো বিজেপি। এরা হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, গরিবের শত্রু, মানুষের শত্রু। আজকে যারা আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমাদের দলে না থাকলেও শ্রেণীগতভাবে আপনারা সবসময়ই গরিব মানুষকে আমাদের বন্ধু মনে করি, তাদের হয়েই লড়াই করি আমরা, আমাদের গলা ফাটাই। আজকে আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, আপনাদেরকে হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার কুর্নিশ জানাই। আর এই কৈলাসহরের মধ্যে
কিছু কোয়ার ব্যাংক এখন দেশের পরিবর্তনের জন্য এখান থেকেই বসে বসে 28-এ কে মন্ত্রী হবে মন্ত্রীর তালিকা বানাচ্ছে তারা। আমি কোয়ার ব্যাংকদের বলছি, কুয়া থেকে কোন রকম একটু উঠে আকাশটা কিরকম দেখুন। আমরা কিন্তু তোমাদেরকে শত্রু বলছি না, আমরা কিন্তু বলছি বিজেপিকে, আরএসএস কে দমানোর জন্য সারা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কৈলাসহরেও, কুমারঘাটিও, ধর্মনগরেও, আগরতলাতেও, সর্বত্র। শুধু পঞ্চায়েত সমিতি আর কিছু পঞ্চায়েত দখল করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবার রাস্তা খুঁড়ে ওই করে কুমির আনবেন না। এক কুমির ঢুকিয়ে এখন কুমিরকে তাড়ানো যাচ্ছে না, এই কুমিরকে রাখার ব্যবস্থা করবেন না। আপনাদেরকে আবারও সালাম, আবারও কৃতজ্ঞতা আজকে এই আয়োজন করার জন্য, এবং সরাসরিরে আমাদের মায়েরা বোনেরা অনেকে এসছেন। এটাকে আরো শক্তিশালী, জোরদার, জোরালো করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কুর্নিশ করবে। দেখবেন আগামীকাল সমস্ত পত্র পত্রিকা আপনাদের নাম উঠবে। কৈলাসহর ত্রিপুরাজ্যে আর একটা পরিবর্তন আনার জন্য পথ দেখাচ্ছে। আগামী দিনও এইভাবে আরো মানুষকে নিয়ে আসার জন্য সে রাস্তা তৈরি করুন। তার জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এই আহ্বান রেখে আবারও আপনাদেরকে নমস্কার এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমি যে কথাটা বললাম, একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে আমাদের দেশের যে বিহার, এই বিহার রাজ্যটা ঐতিহাসিকভাবে বহু কারণে আমাদের দেশের উত্থানে, দেশের জাতীয় বিপ্লবে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এই বিহারের বহু ভূমিকা আছে। সেই স্বাধীনতার যুগে, আন্দোলনের যুগে, চম্পারণ থেকে আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। 1975 ইংরেজিতেও ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করে তাদের অতীতের সেই স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের সমস্ত ভূমিকা ভুলে গিয়ে এখন তন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই বিহার থেকেই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। ভারতবর্ষে প্রথম অকংগ্রেসী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মুরারজি দেশের নেতৃত্বে জনতা পার্টি। আমরা দেখছি ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন ঘটতে যাচ্ছে, এটাই যেন আবার রিপিট করছে। যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এই যে গেল লোকসভা নির্বাচনে তাদের এই মিথ্যা বুজরুকি জুমলা এগুলো দিয়ে যেন তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই। দেশের মানুষের সামনে এটা জোয়ার তোলার চেষ্টা করেছিল, একটা স্লোগান তোলে, আপকি বার 400 পার, বিজেপি একা 370, মোদি হ্যাঁ তো মুমকিন হে। তার মুখে যা বেরোবে এটাই সত্য। আর বিজেপি একাই 370 আসন দখল করার মধ্য দিয়ে এরা তাদের মতো করে তাদের তথাকথিত সেই হিন্দু রাষ্ট্র নির্মাণে আর কোনো বাধা থাকবে না। আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র। আবার ভুল বুঝবেন না, হিন্দু ধর্মের সাথে এই হিন্দু রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই হিন্দু রাষ্ট্র হিন্দুদের কোনো
কল্যাণ করতে পারে না, তাহলে তো ভারতবর্ষের 80% মানুষই তো হিন্দু। তো ভারতবর্ষের বেকারদের মধ্যে 80% বেকারই হিন্দু, ভারতবর্ষের গরিবদের 80% হিন্দু। লাভ হয়েছে? মানুষকে বুঝিয়েছে রাম মন্দির নির্মাণ হলে পরে নাকি ভারতবর্ষে আর কোনো হাসপাতাল প্রয়োজন হবে না। মন্দির নির্মাণ করার মধ্য দিয়েই, পূজা করার মধ্য দিয়েই ক্যান্সার হোক, যাবতীয় রোগ সব সেরে যাবে। ওইখানে গিয়ে পূজা করলেই সমস্ত দারিদ্র মোচন হয়ে যাবে, কপাল খুলে যাবে। না, ভগবান রামের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। রাম মন্দিরের পবিত্রতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদেরও ভক্তি শ্রদ্ধা রাম মন্দিরের প্রতিও আছে, মসজিদের প্রতিও আছে, গির্জার প্রতি আছে, সমানভাবে আছে, থাকবে। কিন্তু এই রাম মন্দির তৈরি হওয়ার পর আমাদের অর্থনীতির কোন চেহারার পরিবর্তন, বেকার সমস্যার কোন পরিবর্তন, কৃষকদের জীবনে যে সংকট, শ্রমিকদের জীবনে যে সংকট, তার হাল হয়েছে? কারো হয়নি। বেকার বাড়ছে, গরিব বাড়ছে, বিপিএল বাড়ছে, দাম বাড়ছে, সংকট বাড়ছে। কাজে সেখানে বিশ্বাস আলাদা। কিন্তু যারা আপকি বার 400 পার স্লোগান তুলেছিল, হয়েছে কি? 240 আসনে অশ্বমেধ গোড়া থেমে গেছে। আর এখন এটা বেরিয়ে আসছে, সমস্ত সত্য বেরিয়ে আসছে। বিজেপি যে 240টা আসন পেয়েছে, তার মধ্যে 50টার মতো, তার চেয়েও বেশি জালিয়াতি, কুজামিল, ষড়যন্ত্র করে জিতেছে। নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কোনো কথাই ছিল না। এই সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার কোনো কথাই ছিল না। আজকে এই জুমলা ধরা পড়ছে। বিহারের মানুষ, এটা তাদের দোষ না, এটা তাদের কপাল খারাপ। কেউ কেউ বলতে চেষ্টা করবেন সে কারণে না, বিহারকে ঠকানো হয়েছে। বিহারের মানুষ তুলনামূলকভাবে তারা গরিব, কিন্তু সেই বিহারের মানুষ নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আরএসএস, বিজেপির এই জালিয়াতি তাদেরকে ধরে সেখানে আগামী বিধানসভা নির্বাচনে জবরদস্তি করে বিহার দখল করার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন দিয়ে শুরু করেছিল, এটা ধরে আজকে উত্তাল হচ্ছে। সেই ঢেউ আজকে সারা ভারতবর্ষে আশ্রয় পড়ছে। এই ঢেউ আপনাদের গায়েও লাগছে বলেই আজকে আপনারা এসছেন। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই ত্রিপুরাজ্য, এখানে আমার আগে কিছু বক্তা এই সমস্ত বিষয়ের বাইরেও কিছু কিছু কথা বলেছেন। না, আমি সেই সমস্ত বিষয়ে খুব লম্বা কথা বলবো তা না। বিশেষ করে এই কৈলাসহরের অভিজ্ঞতা, কৈলাসহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অপরাজেয় না। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করার সমস্ত সুযোগ কাজে লাগাচ্ছে, এটা সত্য।
কিন্তু গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করা সম্ভব। এখানকার সাধারণ মানুষ সেই বিশ্বাসের উপর ভর করে, আস্থা রেখে এখানে তিস্তর পঞ্চায়েতে বিজেপিকে হারিয়েছে। পঞ্চায়েত সমিতি দখল করেছে, অধিকাংশ পঞ্চায়েত তাদের হাতে এনেছে। কিন্তু দুর্ভাগ্য, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই সত্য, এই বাস্তবতা, জনগণ যে ছবির উপরে, যে প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রেখে তারা ভোট দিয়েছিল, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে এখানে একটা দল, তারা কিছু অযাচিত, অবাঞ্ছনীয় এই কথাগুলি বলতে তারা শুরু করেছে। আমি খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো, বিনয়ের সাথে আপনাদেরও বলবো, তাদের এই উদাসীনতা এবং শত্রু সম্পর্কে ভারতবর্ষের আজকের যে বিপদ যাদের হাত ধরে আসছে, তাদের সম্পর্কে এই দুর্বলতার কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো লোকরা দেশের সর্বোচ্চ শিখরে বসে আছেন। তাদের দুর্বলতার কারণে আধা ঘন্টার জন্য প্রতীকী রাস্তা রুখো করেছেন। জাতীয় সড়ক মানেটা কি? পিডব্লিউডি যে টাকায়, যে এস্টিমেটে, যে স্পেসিফিকেশনে পিডব্লিউডি রাস্তা তৈরি করে, মনে করেন পিডব্লিউডি যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ করে 50,000 টাকা, সেই জায়গায় সিপিডব্লিউডির স্পেসিফিকেশন অর্থাৎ তার গুণমান বজায় রাখতে তার এস্টিমেট কমসে কম 5 লাখ টাকা হয়। হ্যাঁ, আমাদের রাজ্যের বর্তমান পিডব্লিউডি কাজ যে খুব ভালো তা না, বড়জোর 6 মাস টিকে 6 মাস পরে আবার সব সলবাকলা থাকে না। কিন্তু জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন কি বলেন? अभी हम लोग स्पेस टेक्नोलॉजी से हम সার্ভে করাতাম। অর্থাৎ তিনি আর আগের মতো ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতি দিয়ে মেপে টেপে ওই সার্ভে করান না, এস্টিমেট করান না। স্পেস টেকনোলজি, ওইখান থেকে নানা ধরনের রশ্মি ইত্যাদি দিয়ে এত নিখুঁত ভাবে মাটি পরীক্ষা করেন, এস্টিমেট করেন, খুব মজা করে বলেন। স্পেস টেকনোলজি দিয়ে তিনি রাস্তার সার্ভে করান, এস্টিমেট করান। আর এই এস্টিমেটের কাজ 6 মাস পরে নাই। ধান ক্ষেত না, ওই যে মহিষরা কোথাও গেলে খুব ভালোবাসে ক্ষেতের মধ্যে একেবারে বানাইয়া করতে, যেন আমাদের মনে হয় যেন এটা মহিষের খাওয়ার, লুট খাওয়ার জায়গা এরকম হয়ে গেছে গিয়ে। কেন হয় এগুলো? কি কারণ? কারণ হলো ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে আইন শৃঙ্খলা ছিল, ইঞ্জিনিয়াররা তার পদমর্যাদা, সম্মান এবং সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে কাজ করার পরিবেশ ছিল।
তখনও গুন্ডা মস্তান 2-4 জন ছিল না তা না, তখনও 2-4 জন গুন্ডা মস্তান ছিল, কিন্তু এইভাবে ইঞ্জিনিয়ারকে কান ধরে উঠবস করিয়ে এটা টাকা দে আগে, তারপরে নেতারা কমিশন দিয়ে যান 10%, 12%, 15%, 20%, নতুবা মস্তান গিয়ে আপনার ঘরে ধরবে, কোয়ার্টারে গিয়ে উঠবে। তো এখন কি বিডিও সাহেব, কি এসডিএম সাহেব, এমনকি কোথাও কোথাও আমাদের থানার ইউনিফর্ম পরা বড় বাবু, মেজো বাবু, তারাও, কারণ দেশে যদি আইন শৃঙ্খলা না থাকে, এদেরকে রক্ষা করার জন্য যদি সরকার না দাঁড়ায়, তারা এই অপশক্তির কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। তো 10 গুণ বেশি টাকা দিয়ে কাগজে পত্রে স্পেসিফিকেশন, গুণমানের কথা থাকলেও এই গুণমান আর বজায় থাকে না। আজকে জাতীয় সড়কের অবস্থা, এটা জাতীয় সড়ক না বলে গ্রামীণ সড়ক বলতে হবে। গ্রামীণ সড়কে এত খারাপ হয় না। এই হলো বিজেপি। আজকে লুটের প্রতিযোগিতা, ধ্বংসের প্রতিযোগিতা। আর এই দিল্লিতে যখন এখন ভূমিকম্প শুরু হয়েছে, এখন দিন গুনতে আরম্ভ করেছে। আমি এখানেও কমরেডদের বলছি, কয়েকজন কমরেড কথা বলতে গিয়ে কেবল 28 বলছেন। আরে 28 বলার দরকার নাই, 28 বললে এদের ঘুম কেড়ে নিয়ে যায়। 28 বললে 28, আমি তো নাই, কিছু নাই। ওই দেখলেন বাইক বাহিনীর নেতা, নাম জানেন তো বাইক বাহিনীর নেতাকে, যার আমলে বাইক বাহিনী তৈরি হয়েছিল? এই বাইক বাহিনী দুর্গাপূজা আসছে, হয়তো আসবে, এখানেও দুর্গাপূজা মণ্ডপে আসবে, বসে থাকবে, গিয়ে দাদা স্যার কেমন আছেন বলবেন, আরে সিপিএম দেখতে পারি না আমি। আপনি বলছেন তা কেমন আছেন, সে বলবে সিপিএম। শয়নে স্বপনে জাগরণে সে এখন শুধু সিপিএম দেখে, ভূত দেখে। যদিও সিপিএম এর নাম নিতে নিতে যা পাপ করেছে, কিছুটা হলেও পাপ হয়তো খলন হবে, হোক। কেন এগুলো? কারণ যে দল স্বাধীনতা আন্দোলনে যোগদান নাই, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে মজবুত করার দিক থেকে কোনো ভূমিকা নাই, শুধু চুরি ডাকাতি আর তাদের যারা কালো টাকাতে নির্বাচনের সময়তে তাদেরকে বড় লোক তৈরি করার জন্য আদানি আম্বানি সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য করে দিয়ে দেশের কৃষকদের মারছে, শ্রমিকদের মারছে, যুবকদের ভবিষ্যৎ শেষ করছে। এই হলো, কাজেই তাদের পরিণতি এটাই হওয়াটা স্বাভাবিক। এখন ত্রিপুরার যে নতুন খেলা, 18 যদি ত্রিপুরাল্যান্ড স্লোগানদারি এনসি দেববর্মার আইপিএফটি না থাকতো, ঠিক আছে, কংগ্রেসের দুর্বলতায় কংগ্রেসের সমস্ত নেতা চলে গেছে বিজেপিতে, তারপরও বিজেপি ক্ষমতা আসতে পারতো না। ভাড়া করলো এনসি দেববর্মাকে, স্লোগান তুললো। যদি বিজেপি যদি ক্ষমতায় বসতে পারে, 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ড মানে আলাদা রাজ্য হলে পরে আলাদা রাজধানী হবে, আলাদা জেলা সদর হবে। এখন 59 জেলার হেডকোয়ার্টার কৈলাসহর, 59 জেলাতেও এডিসি এলাকা আছে, তাহলে আরেকটা জেলা সদর তৈরি করতে হবে, হয় ডেমডুমে অথবা অন্য কোনো জায়গাতে।
8টা জেলাতে 8টা নতুন জেলা তৈরি করতে হবে, নতুন ক্যাপিটাল রাজধানী তৈরি করতে হবে, নতুন এসডিএম অফিস হবে, নতুন পুলিশ, নতুন টিএসআর তৈরি করতে হবে। এই আইপিএফটি এনসি দেববর্মার পার্টিকে দিয়ে ট্রাইবেলদেরকে স্বপ্ন দেখালো, সরল সিধে ট্রাইবেলদেরকে। নতুন রাজ্য মানে হলো হাজার হাজার চাকরি। ত্রিপুরার যে স্কুল কলেজ গুলাতে যতজন তখন ছাত্র হিসাবে ভর্তি, সবাইকে চাকরি দিলেও চাকরি করার জন্য লোক থাকবে না। তার মানে সুখ আর সুখ। কি হলো? এই সরলমতি ট্রাইবেলরা এরা বুঝতে শুরু করলো এটা জুমলা, মিথ্যা, প্রলোভন। আসলো নতুন জামাই প্রদ্যুৎ মাণিক্য কিশোর। আরে কি ত্রিপুরাল্যান্ড, আমি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে কি? শুধু ত্রিপুরাল্যান্ড এলাকা না, সেই ব্রিটিশ আমলে, রাজার আমলে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের একটা অংশ, শ্রীমঙ্গল টঙ্গলের কিনারে একেবারে এদিকে, এগুলি আগে মহারাজার জমিদারি ছিল, বলা হতো চাকলা, রুশনাবাদ। এগুলোকেও আমি ত্রিপুরাল্যান্ডে নিয়ে গ্রেটার ত্রিপুরা চলে আসবো। বাহ, কি মজা! শুধু ত্রিপুরা না, একেবারে বাংলাদেশেরও অর্ধেক। তাহলে শুধু চাকরি কেন, আরো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু সরাসরি তাদের সাথে গাড়ি ভাড়া একটু নষ্ট হয়ে যাবে। এই গাড়ির যন্ত্রণা সবাই লেগেছে, লোড করে বাস কালকে আইব সকালবেলা। আর আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি
আমাদের কাশীপুর স্থিত শ্রী অরবিন্দ সংঘের দুর্গা উৎসব উপলক্ষে আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে। আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে, তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্ধু। আগে কি আপনারা কখনো থিম নিয়ে পূজা করেছেন? না, এবছরই প্রথম অরবিন্দ সংঘ, শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে। বাজেট মোটামুটি প্রায় 4 লক্ষ টাকা। মূলত এই অপারেশন সিন্ধু থিমটা নেওয়ার পিছনে কারণটা কি? অপারেশন সিন্ধুর পিছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন, সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্ধুর থিমটা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। উদ্বোধক কে ঠিক এখনো ঠিক করে উঠতে পারিনি, যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। শ্রী অরবিন্দ সংঘের 62তম বৎসর। মহিলা দ্বারা পরিচালিত কবে থেকে হয়েছে? এই নিয়ে 2 বছর। আমরা 2024-এও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো, 25-এও করতে চলছি, 2025-এ মহিলা পরিচালিত পুজো। প্রতিমা শিল্পীকে এবং যারা আলোকসজ্জাকে আমাদের এখানে প্রতিমা শিল্পী, আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ, আর আলোকসজ্জায় রয়েছেন দীপক ঘোষ, আমাদের স্থানীয় শিল্পী। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমরা 21 তারিখ মহালয়ার দিন একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে। আর তাছাড়া পুজোর যে 4 দিন, সেই 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি। আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমাদের আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে। এই থিম যেহেতু এটা একদম মানে অপারেশন সিন্ধুর একদম কারেন্ট থিম, আশা করি আমাদের মানুষের মধ্যে কিছু হলে সারা জাগাতে পারবো। আমরা এই আশা নিয়ে এই থিমটা নিয়েছি। এবার শহরের বড় বাজেটের পুজো শহরের সঙ্গে শহরতলি কতটুকু পাল্লা দিতে পারবে না? দেখুন, শহরের সাথে শহরতলির পাল্লা দেওয়ার প্রথম প্রশ্নটাই হচ্ছে নো এন্ট্রি। রাত্রেবেলা চন্দ্রপুরে নো এন্ট্রি পড়ে গেলে হেঁটে পুজো দেখতে আসাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যেটা শহরের মধ্যে থাকলে মানুষ হেঁটে হেঁটে পুজো দেখতে পারে। আর রাত্রেবেলা না দেখে দিনের বেলা পুজোর আনন্দটা সেভাবে অনুভব করা যায় না। কেন? লাইটিংটা আমরা দিনের বেলা দেখতে পারি না। যদি আমাদের ক্লাব যদি শহরের মধ্যে থাকতো, আমাদের মনে এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে আমরাও বড় বড় শহরগুলির সাথে পাল্লা দিয়ে আমাদের দর্শকদানটিকে আনতে পারতাম। আমার নাম নেলি দাশগুপ্ত, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আমাদের সভাপতি মহোদয় আছেন শ্রীহম্পা মজুমদার, সম্পাদিকা আছেন লিলিমা দে। এছাড়া আমাদের এই সমস্ত মহিলারা, আমাদের পুরোটা এক্সিকিউটিভ কমিটি মহিলাদের পরিচালিত রয়েছে। আর তাছাড়া অন্যান্য আমাদের পাড়ার যে বড় বড় গার্জিয়ানরা রয়েছেন, বড়রা, ওনারা আমাদের পুজো কমিটি আমাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য করার জন্য আমরা ওনাদেরকে সাহায্য চেয়েছি এবং ওনারা কমিটির মধ্যে রয়েছেন।
জুগা তো না কেন গো হিন্দু মুসলমানের মধ্যে একটা বাতাবরণ তৈরি বিশ্বাস মানে তগলিয়া হাঙ্কায় যে কোনো বন্ধু হাঙ্কায় 5,000, 10,000, 1,000, 2,000 অবশ্যই সাহিত্য সেখানে পারে, কিন্তু এমন জায়গা তো উপজাতি এলাকা সেদিন লং ট্রাইবেল হ্যাঁ all জায়গার আমি অবস্থা তেমন জেএনপি মিটিং বিআরপি কেন্দ্র কমিটি মিটিং অবস্থা আমাকে বড় উৎসাহী যারা কেন্দ্র কমিটি আইন তখন নিয়ে করতাম দূর অবস্থা আজকাল চিনি বরংই অভাব হল তারপরও এই বিজেপি সরকার সবকার সাথ সরকার দাবাল উনি সামুসে তাকে জায়গা রেখে আন্ত নুইয়াকো ফুং লাগে কি ন ও এলাকা দোলমদার অঞ্চল টকচাবার অঞ্চল ন উপজাতি এলাকা কোনো নতুন নতুন কাজ কোনো কাইছে কোনো কাজ নটা বাতাও এই কোন কোন জায়গায় কয়েকটা তারপর বঞ্চিত নিষ্পেষিত কারণ ওর বিজেপি সরকার সব সময় নাইও যারা দলিত উপজাতি অংশ নিয়ে বরগ্ন তলা শিক্ষক লগি তিনানি বাগি নাই এবং অতলা লগিত হাঁকলে বড় লেখাপড়া সোরংমাই হাঁকায় বড়নো সুযোগ সুবিধা হাঁকলে বড় যা হিন তা আঙি তংনাই বুধনি সময় 100 টাকা 500 টাকা রাখলে না বাস হুজুর কাহাম বুঝিছা এই বাহাইকলা শোষণ ফাইনাই গুজরাট হাই জায়গা আবহাই জায়গা আজকে বাংলাদেশ থেকেও বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে আর এর 80% মানুষ যদি ভারতবর্ষ আসে তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ তারা যাবে তার মধ্যে যদি অন্তত 2-5 লাখও যদি ত্রিপুরা ঢুকে কেমন এই রামপদ ইন্দু কুমারের মানুষও আরও জঙ্গলের ভিতরে যাওয়া লাগে উপজাতিকে এই পরিস্থিতি তৈরি করতে আছে এই জন্যে কই উপজাতি পরিবার ত্রিপুরা রাজ্যইয়া সারা ভারতবর্ষ প্রায় 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরকতম 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরক ভারতবর্ষ নিয়ে গুজরাট একটা রাজ্য নরেন্দ্র মোদী জন্মস্থান অমিত শাহনি রাজ্য ও রাজ্য 99 লক্ষ উপজাতি অংশ নিয়ে 99 লক্ষ অরণ্য উপজাতি এলাকা মানে রাস্তা ক্রুই অরণ্য উপজাতি এলাকা মানে স্কুল ক্রুই অরণ্য উপজাতি এলাকা মানে কোনো সুযোগ সুবিধা ক্রুই ও জায়গাও দীর্ঘদিন ধরে অরণ্য উপজাতির প্রায় 1 কোটি উপজাতি অংশ নিয়ে বড়র সরকার আমি অন্য দিনে তখন রেশন শপ বন্ধ করে টাইম টেবিল বন্ধ করে বাড়িতে চলে যাই যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দেখে দিয়ে আমার রেশন শপ খোলা এরপরে আমার খবর দিয়ে বাড়িতে যাইয়া গাড়িটা ঘুমোতে উঠায় উঠানোর পরে তাড়াতাড়ি করে আইয়া দিয়ে আমার রেশন শপে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো চুরি করে দিয়েছি তাই আমি পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে যাতে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি। আপনার এই রেশন শপের কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধুয়ার। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতো নিয়েছি। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশে জানাইছি। পুলিশকে আইছে? না এখনো আনতে আসে নাই, আসবে বলছি। আরে এমনি করে 10 টাকা দিন না। হ্যাঁ আরে
মানছে মন কি এই দেখো না তালা ঠিক মানছে মনটা এইটার থেকে ভালো না তো আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল সিংহর আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে কেবা কাহারা ওনার রেশন শপ থেকে দরজার লকার ছিল তালা, সেই কড়াগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা ঠিকই তালা যে ছিল এই তালার কড়াগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এবার কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলা সাহেব জানিয়েছে, তাই আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে তদন্তক্রমে বের করে যাতে উপযুক্ত শাস্তির বিধান করা হয়। কত নম্বর রেশন শপ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বর রেশন শপ। জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্দোয়ার। ভাগ্য বলা আমার একটা তালাই একটা লাগাইলে একটাই লাগাই এটা মনে করছে 42 সাল ছিল তো আমি একটা ঘন্টা চাল আসি দিয়ে গেছি 50 দুটা ফিল আসছিল এই গ্যাসটা এটা ওই কলা তালা লাগাইতে দুইটা লাগাইতাম, একটা লাগাই দিয়ে গেছি আমি ওই মনে আর কিছু না যাও টাকা তো আছে কেরকম মাল আনবো বাইক মানে বিশালগড় বাইপাসে ফাইভিয়া এদিকে বাঙ্গালিয়া স্কুল মাঠে আর স্কুলের আগে যে ক্লাব আছে ক্লাবে মনে হয় ফুটবল লেগে পাতা লেগে আটকে গেছে। আমি ফুলবাজার থেকে সবজি লুট নিয়ে আসলাম, রোডে আসলাম, তো আমার লোকের ড্রাইভার একটা আটকেছে। আটকানোর পরে আমার ফোন করে পর আমি গাড়িটা ঘুরাই নিয়ে রিটার্ন ঘুরাইলে ইসলাম ব্যাক গেট দিয়ে স্ট্যান্ডের কিনার দিয়ে ঘুরাইলে বুঝছি। তারপর আমার পিছনে একটা বাইক স্কুটি না এটা দাওয়া করছিল, তারপর আমি থানার সামনে আশ্রয় নিছি। মানে রিয়া কি কথা, এখন আমরা কয় টাকা বেতন পাই? 500 টাকা হাজিরা ভাই, মালিকে 500 টাকা হাজিরা দাম, সাদা যদি আরো দন লাগে তাহলে আমরা আর কই যাবো কোন আগরতলা শহরে ভাড়া থেকে কয় টাকা বেতন পাবো? কোন থেকে কোন জায়গায় আসলা তুমি? আমি আগরতলা মানে আগরতলা গুলবাজারতে লুট নিছি, সোনামুড়া যাইতে আসলাম। কোন জায়গাতে বেতালটা হইছে? বেতাল হইছে তোমার জাঙ্গালিয়া ডাউনের লামাত স্কুলের লগে। মানে কি কি হইছে এখানে মূলত? আমি কিন্তু দাওয়া ভাই আইছি, আমি বাইক দোকানে দিছে ফ্যাশন দিয়া। হ্যাঁ ফ্যাশন দিয়ে একটা স্কুটি দেখছিলাম আইতে আসছিল। আর তোমার সঙ্গে আর কেউ আসলো? না আমার সঙ্গে আর কেউ নেই। লাইনে অন্য গাড়ি? আমার আগে একটা গাড়ি আসছিল, এই গাড়ি আমার ইনফরমেশন দিছে দেখে আমি আয়া পড়ছি। হেরে আটকে রাখছে? হবে না হয় আরে কইতো যে আটকে রাখছে। 100 টাকা দাবি করতে, 100 টাকা দিব কইতাছে, মানতাছে না, আর 500 টাকা দাবি করতেছে। সব গাড়ির এমন করে আটকে যাচ্ছে মনে হয় তো মনে আমার ডাউন লগে তো মনে হইতাছে, সবাই লগে তো মনে হইব, সব কিছু তো মনে হইব। কি আসলো তোমার গাড়িতে? আমার গাড়িতে কাঁচামাল সবজি। আমি তো 500 চাই কইলি না কয়টা হাজিরা ভাই, আর 500 টাকা চাঁদা দিতাম। শুনোস তো? হ্যালো, আমি থানাতে আছি, শুন। হ্যালো, আমি থানাতে আছি, লাউড স্পিকার দেই না, সবাই শুনতেছে। তুই কত চাঁদা চাইতেছে? হ্যাঁ
আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বললাম। আমাদের আরেকটি শাখা সংগঠন রয়েছে, তা হলো অ্যামার্ট, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ইট ইজ রিকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত। আমরা উড়িষ্যাতে যে ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল বড় মহামারী হয়েছিল, সেখানে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম সবার আগে এগিয়েছিল ওনাদের ত্রাণ কার্যের ক্ষেত্রে। যখন সুনামি হয়েছে তামিলনাড়ুতে, সেখানেও, যখন গুজরাটে ভূমিকম্প হয়েছিল, সেখানেও আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়ে গেছে। কেরালাতে যে বিশাল বন্যার দরুন গত কয়েক বছর আগে ক্ষতি হলো, সেখানে আনন্দমার্গ এগিয়ে গেছে। এবং গত কিছুদিন আগে যে করোনা মহামারীর কারণে যে বিশ্বের যে সবাই এফেক্টেড হয়েছে, সেই সময়ও আমাদের ত্রিপুরাতে নয়, শুধু সম্পূর্ণ ভারতে আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়েছিল। ত্রিপুরাতে আমাদের আনন্দমার্গ রিলিফ টিম সবচেয়ে বেশি কাজ করেছে। যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী সংগঠন হয়, তাহলে এটাকেও বন্ধ করে দেখান যে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম যে মানুষের দুঃখ দশার দিনে এগিয়ে যায়, সেটাকেও আপনারা বন্ধ, যদি আপনাদের সেই সামর্থ্য শক্তি থাকে, আপনারা সেটাকে বন্ধ করে দেন। সবচেয়ে বড় কেলেঙ্কারি, এই চিট ফান্ড কেলেঙ্কারির যে সময়টা, সেটাও মানিক সরকারের সময়। চিট ফান্ডের কারণে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, মানুষ সেই টাকার আজ পর্যন্ত কোনো ফেরত পেলেন না, ক্ষতিপূরণ পেলেন না। এই চিট ফান্ডের যে সময়টা, সেটাও তো মানিক সরকারের। আজ পর্যন্ত মানিক সরকারকে সেই তদন্তের আওতায় আনা হয়নি। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন করব যে এই চিট ফান্ড কেলেঙ্কারির যিনি নায়ক, উনাকেও যেন সেই তদন্তের আওতায় আনা হয় এবং উনি এই চিট ফান্ডের সবগুলো অ্যাক্টিভিটি উনার সরকারের আমলে ওদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। আরো এদিকে বনা, এদিকে বনা আছে না। একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে কতগুলো এজেন্সি, পুলিশ প্রশাসন, মিলিটারি, প্যারামিলিটারি, এবং ওনারা যদি চান কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় ফোর্স, তারও ওনারা হেল্প পান। আপনারা জানেন ত্রিপুরাতে বিশাল বড় একটি ব্যাটালিয়ান রয়েছে, তা হলো আমাদের নিজস্ব যে টিএসআর। ওনাদেরও সাহায্য ওনারা নেননি। কখন নিয়েছেন? যখন দেখছেন যে এই পার্টির লোককেই উগ্রপন্থীরা খুন করা শুরু করছে, তারপরে গিয়ে অ্যাকশন শুরু করলেন। ততক্ষণে প্রায় এডিসিতে বাঙালি শূন্য, প্রায় 4 লক্ষ লোক গৃহহীন, এবং ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা ওনারা গ্রহণ করেননি। তাদের বাড়িতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, ওনাদেরকে রুটি রোজগার দেওয়ার জন্য ওনারা মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেই ঘটনা হয়েছে, মানিক সরকার থাকাকালীন সেই ঘটনা হয়েছে। যদি উনার আমলে এই ঘটনা হয়েছে, তার সম্পূর্ণভাবে দায়ী উনি। কারণ আমাদের মিলিটারি কাছে তো উগ্রপন্থা বড় না, মিলিটারিদের কাছে এটা একদিনের বিষয়, 12 ঘন্টা থেকে 24 ঘন্টার বিষয় সেই উগ্রপন্থাকে একদম সমূলে বিনাশ করা, যদি ওনাদেরকে ফুল পাওয়ার দেওয়া হয়। কেন ওনাদেরকে ফুল পাওয়ার দিয়ে যারা যারা এই নিরীহ মানুষকে হত্যা করেছে তাদেরকে কেন খুঁজে বের করা হয়নি, তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয়নি, তাদেরকে কেন পুলিশ প্রশাসনের আন্ডারে নিয়ে আসা হয়নি? তার পিছনে অবশ্যই যারা সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের অবশ্যই তারা সে দায়ী। নমস্কার, আজকে আমরা সিপাহীজলা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গত 31 তারিখে একটি স্টেটমেন্ট দেন যে আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন এবং তার অন্যান্য শাখা প্রশাখাও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। এই সম্পর্কেই আজকে আমাদের প্রেস কনফারেন্স। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানিক সরকার ত্রিপুরাতে প্রায় 25 বছর
মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ওনাদেরই কমিউনিস্ট সরকার দীর্ঘ 34 বছর এখানে শাসন করেছেন। আপনারা সবাই জানেন যে আনন্দমার্গের অনেকগুলি শাখা সংগঠনের মধ্যে একটি বড় সংগঠন হলো ইরোদ, অর্থাৎ আনন্দমার্গের শিক্ষা বিভাগ। আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মিলে আমাদের প্রায় 500টি স্কুল আমরা দীর্ঘ 50-60 বছর ধরে আমরা পরিচালন করে আসছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যখন কমিউনিস্ট সরকার ওনারা শাসনে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখনই আমাদের শিক্ষার প্রচার প্রসার সবচেয়ে বেশি হয়েছে। আমাদের পুরুলিয়া হাই স্কুল থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আমাদের হাই স্কুল রয়েছে। পাশাপাশি আমাদের ত্রিপুরাতে অনেকগুলো হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। এই সবগুলা স্কুলের রেজিস্ট্রেশন আমরা সিপিএম সরকার অর্থাৎ মানিক সরকারের আমলে আমরা পেয়েছি। আমাদের স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা এখানে শিক্ষকের ভূমিকায় দীর্ঘ বছর ধরে পরিচালনা করে আসছেন। এবং কমিউনিস্ট সাপোর্টার যারা কমিউনিস্টের ভোটার ব্যাংক এবং ভোট ব্যাংক এবং ওনাদের পার্টি করেন, এরকম ওনাদের পরিবার থেকে শত শত হাজার হাজার সন্ততিরা আমাদের স্কুলের থেকে শিক্ষা লাভ করেছেন। আমাদের স্কুল থেকে শিক্ষা লাভ করে শুধু দেশে নয়, বিদেশেও সুখ্যাতির সহিত ওনারা দায়িত্ব পালন করে নানান জায়গাতে প্রতিষ্ঠিত রয়েছেন। আমি জানি না ওনার এই বৃদ্ধ বয়সে উনি কেন গত 6 মাস আগেও এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আনন্দমার্গ একটি আন্তর্জাতিক সংগঠন। ওনার কিছুদিন পর পর উনি আনন্দমার্গকে নিয়ে ওনার এরকম মন্তব্য। তো আমি মনে করি মানুষ যখন তার জীবনের শেষ সময় আসে তখন তার রাম নাম কৃষ্ণ নাম জপ করতে হয়। হয়তোবা ভগবান ওনাকে দিয়ে এটাই চাইছেন যে ওনার শেষ বয়সে উনি যত পাপ করেছেন ওনার জীবিতকালে আমরা তার ফিরিস্তি, তার যে লিস্ট আমরা তুলে ধরব। তার জন্য হয়তোবা উনি আনন্দমার্গ নাম জপ করছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন মুক্তিমুক্ত হয় এবং ওনার যতগুলো কাণ্ড কীর্তি রয়েছে এই সবগুলা থেকে যেন উনি পাপমুক্ত হন। আমি প্রিয় নবীর আবির্ভাব দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা এই পবিত্র সুবিশাল জুলুস এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এটা মূলত আমাদের প্রিয় নবী যিনার কারণে আজকে আমরা এই মিলাদ উদযাপন করেছি। তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি, ওনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত, তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি, সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয়, গোটা বিশ্বে এটা পালিত হয়। যেমন আপনারাও এসেছেন, আমাদের সাথে শরীক হয়েছেন। মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পৌঁছিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠুভাবে আমরা এই জুলুসটি করি এবং মানুষের মাঝে যেরকম আমরা 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, আমাদের জাহানের মধ্যে যে আমাদের নবী এসেছে সেই দিনটিকে কেন্দ্র করে সেই রূপে আমরা মিলাদ উদযাপন করে থাকি। देखो झुलाना हुआ हमको आबदे नबी पर बढ़ाना अंदाज है जिसने रुख पर मली वो शफा हो गया नूर की रोशनी
আজকে মূলত আমরা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস, এই দিবস আজকে মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস। সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী আজকে মিলাদ উদযাপন করেছেন। আমরাও প্রতি বছরের নেই ত্রিপুরা রাজ্যিক গৌসিয়া সমিতি এবং আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রতি বছরের নেই এবারও এই সুবিশাল র্যালিটি আমার প্রিয় নবীর আবির্ভাবের সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি যৌথ ব্যবস্থাপনায় আজকে আয়োজিত ত্রিপুরা গাউসিয়া সমিতি आमना के फूल अल्लाह ही अल्लाह सबके सरकार तशरीफ लाने लगे। তাদেরকে সব দিয়ে ও যে কি বলে তো কুষ্ঠরোগী আর সব এই প্রার্থনা মাধ্যমে জাগ মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে একজন সাথে লাগছে বলে এখন প্রায় ৬০০০ ওনার মেম্বার আছে। যখন উনি ছিলেন সব মানুষ ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন, ভগবান আমাদের প্রেরণা করেছেন, আমরাও মাদার তেরেসা আর একটা ছোট্ট একটা কাজ করি এটার জন্যই ভগবান সন্তুষ্ট হবে। আসলে আমরাই এরকম চিন্তা করা দরকার, কেননা আমরা আমাদের জীবনে take this all of you and drink from it, for this is the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will be poured out for you and for many. আমি এই সমুদ্রের জন্য একটা ফোঁটা পানির মতো যদি আমরা এটা আমরা দিতে পারি তাহলে মানে সমুদ্র আর And the glory of the Lord shall be your rear guard. Then you shall go and become for you mighty king. Then the Lord will guide you always and give you plenty. মাতা তেরে বলেছিলেন আমরা যদি বড় কাজ যদি না করতে পারলেও আমি একটা ছোট্ট কাজ করে তাহলে এটাই ভগবানের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। আপনি অনেক অনেক দান পেয়েছেন, অনেক দিন আশীর্বাদ পেয়েছেন, শেষে ওনার জীবনে অনেক কষ্ট পেয়েছেন। আজকে আমরা ভগবানের আশীর্বাদ, এই জন্য আমরা জানতে হবে যখন আমরা ভগবানের সামনে আসছি, and the communion of the Holy Spirit be with you all. And with your spirit. मदर तेरेसा का तो आज डेथ एनिवर्सरी है और मदर तेरेसा हम सब जानते हैं कि आज सिर्फ इंडिया में केवल नहीं, ये पूरा सारा विश्व में एक संत बन के रहे हैं और उनका जीवन काल में मदर तेरेसा अपना जीवन को संपूर्ण भाव से एक गरीबों के लिए, दुखियों के लिए, सबों
का मदद के लिए, सहायता के लिए उन्होंने अपना अंतिम सांस तक उन्होंने काम किया और उनके लिए अपना जीवन दे दिया। तो अब हम वही मदर तेरेसा को याद करते हैं कि जो अपना जीवन में जो एक त्याग स्वीकार करके गरीबों के लिए अपना सर्विस या तो अपना सेवा काम किया है, तो उसका वही सेवा भावना को आज हम याद करते हुए मदर तेरेसा का ये दिन को पालन करते हैं। और लोगों को भी हम यही संदेश देना चाहते हैं कि जैसे मदर तेरेसा, उनका जीवन का वही मोटो था कि सर्व द पुअर एंड द मार्जिनलाइज्ड टिल द एंड। तो हम जब तक जिंदा हैं, बचे हैं, तो हमारा आखिरी सांस तक गरीब लोगों की जो लाचार में है उनका मदद करना, उनका सेवा करना हमारा फर्ज बनता है। और साथ ही साथ मदर तेरेसा ने इनके माध्यम से वही ईश्वर को देखा, ईश्वर को पहचाना और दुनिया में शांति स्थापना किया। तो हम आज में दुनिया को यही मैसेज देना चाहते हैं, संसार को, विश्व को, कि शांति बजाय रखें और जो भी हमारे भाई बहन हैं, गरीब दुखी हैं, उनको मदद करें, उनको सेवा करें। मेरा नाम है फादर नबीन रोशन लकरा, SVD धर्म संस्था से। এই কৈলাস শহরের অভিজ্ঞতায়, কৈলাস শহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা রঞ্জন দে তোমায় জানাইলাম সালাম, আমরা কৃষ্ণা দে তোমায় জানাইলাম সালাম, আমরা রাসমানি শব্দকর তোমায় জানাইলাম সালাম, আমরা নারায়ণ দাস তোমায় জানাইলাম সালাম, আমরা শাহিন আলী তোমায় জানাইলাম সালাম, আমরা রাসপাল তোমায় জানাইলাম সালাম, লিটন আলী তোমায় জানাইলাম সালাম, মুক্তুস আলী তোমায় জানাইলাম সালাম, আক্কাস আলী তোমায় জানাইলাম সালাম, অনামিকা দত্ত তোমায় জানাইলাম সালাম, তমজিদ আলী তোমায় জানাইলাম সালাম, শাহেদ আলী তোমায় জানাইলাম সালাম, আন্নান মিয়া তোমায় জানাইলাম সালাম, আন্নান মিয়া তোমায় জানাইলাম সালাম, ফখর আলী তোমায় জানাইলাম সালাম, মুহম্মদ আলী তোমায় জানাইলাম সালাম, ইসরাইল মিয়া তোমায় জানাইলাম সালাম, রকিব আলী তোমায় জানাইলাম সালাম, মুমিন আলী তোমায় জানাইলাম সালাম, রাজীব আলী তোমায় জানাইলাম সালাম, মুস্তাফা মিয়া তোমায় জানাইলাম সালাম, আবুদ্দিন তোমায় জানাইলাম সালাম, মিন্টু মিয়া তোমায় জানাইলাম সালাম, শ্রীবাস মামা তোমায় জানাইলাম সালাম, অরুণ দেব তোমায় জানাইলাম সালাম, রুমান আলী তোমায় জানাইলাম সালাম, ওয়াসির আলী তোমায় জানাইলাম সালাম, আফসির মিয়া তোমায় জানাইলাম সালাম, রেহেনা বেগম তোমায় জানাইলাম সালাম, জুনেল মিয়া তোমায় জানাইলাম সালাম, নেসার আলী তোমায় জানাইলাম সালাম, সুলেমান আলী তোমায় জানাইলাম সালাম, রাকিব আলী তোমায় জানাইলাম সালাম, ফয়জুল ইসলাম তোমায় জানাইলাম সালাম, ইয়াজিদ আলী তোমায় জানাইলাম সালাম, দীপপাল তোমায় জানাইলাম সালাম, বিশ্বজিৎ দেব তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী মহারাজ তোমায় জানাইলাম সালাম, এবারে উত্তরে দিয়ে বরণ করবেন। তার আগের ভোটে 2013 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 1.64% ভোট পেত, 100টা ভোটের মধ্যে 2টা ভোট পায়নি 13 বিধানসভাতে। সেই বিজেপি 18তে IPFT সহ 44টা আসন দখল করে ক্ষমতায় বসতে পেরেছে, না হলে 18টি আসতো না। ত্রিপুরার যে বিজেপির
একটা ঘাস উঠার সুযোগ ছিল না। এই তাদের দুর্বলতার জন্যই তো সেই জায়গায় লাল ঝান্ডা, বামপন্থা, গরিব মানুষের সহযোগিতায় একটা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর যদি তাদের মাথা ঘুরে যায়, অতীত ভুলে যায়, আমরা কি বলবো? সেই সিরাজ উদ্দৌলাকে ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়ে মাত্র অল্প কজন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা সেদিন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হতো না, তিনি ধরা পড়তেন না, ভারতবর্ষের স্বাধীনতার অস্ত্র ডুবত না, স্বাধীনতার সূর্য ডুবত না, অস্ত্র যেত না। কি করে সম্ভব হলো? মির্জাফর, আরো এরকম কিছু লোক, আমি তাদেরকে করজোরে বলবো, মির্জাফরই করবেন না। মির্জাফরের জায়গা আমাদের দেশে নেই। আমরা কংগ্রেস দলকে মনে করি, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শ দিক থেকে কংগ্রেসের সাথে আমাদের ফারাক ছিল, আছে, থাকবে। কিন্তু ভারত এখন যে রাক্ষসের মুখে, যে স্বাধীনতার শত্রুর কবলে, এই শত্রুকে হটানোর জন্য তাদের ভূমিকা প্রয়োজন আছে আমরা মনে করি। আমরা একসাথে সারা দেশে লড়াই করছি। এখানে একটা পঞ্চায়েত সমিতি দখল করে আপনি সারা দেশের যে এই লড়াইটা, এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক জনগণের যে দায়িত্ব, এটাকে খর্ব করবেন না। তাহলে ওই মির্জাফরদের যেমন ভারতবর্ষের লোক রেয়াত করেনি, আপনাদেরও করবে না, সাবধান হন। বন্ধুরা, আজকে ত্রিপুরার যে আমরা কি দেখছি, ত্রিপুরাজ্য ছোট্ট রাজ্য, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। হ্যাঁ, কিছু মডেল তো হয়েছে। কি মডেল? আপনাদের 59 জেলার কয়েকজন মন্ত্রী আছে, একজন হলো টিঙ্কু রায়, দুর্ভাগ্য চণ্ডীপুরের প্রতিনিধি তিনি। এখন 18-র আগে দিল্লিতে ফ্ল্যাক্সের ব্যবসা করতেন, কোন রকমে একটা ঘর ভাড়া করে। 18-তে আমাদের কদমতলা, যে আমাদের সেখানে যে কমরেড, কি নাম জানি, এমএলএ নাম, ইসলাম উদ্দিন, এর সাথে লড়াই করতে গিয়েছিল, প্রায় জামানত জব্দ হতে হতে কোন রকমে জামানতটা টিকিয়েছে। ওখানে সুবিধা হবে না জেনে দেশে এখানে এসেছে। অজস্র কালো টাকা, আর 5 বছর ধরে দেশের আগে যে সন্ত্রাস ইত্যাদি করার মধ্য দিয়ে এগুলাকে কাজে লাগিয়ে দেশে এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ভালো, আপনি গরিব হলে, এর আগে আপনার আয় সেরকম ছিল না বলে আপনি মন্ত্রী হতে পারবেন না, কথা বলছি না। ভারতীয় গণতন্ত্রে আপনার অধিকার আছে যে কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবার, জিতবার, মন্ত্রী হবার। ভালো, আজকে বলছেন মডেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, তো কোথায়? আপনাদের সে মিশন ডকুমেন্ট অনুযায়ী
প্রথম বছরে 50,000, তারপরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি দেবেন, 7 লাখ। কিন্তু এখনো বলতে পারছেন না 20,000 চাকরি পার করেছেন। তাও সব জুমলা আছে। এই যে 20,000 চাকরি বলে, 19,000 কত জানি, এখনো বহু জুমলা আছে। তার মধ্যে প্রায় 2 থেকে 2,500 আছে হলো এরা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে জাল সমস্ত সার্টিফিকেট দিয়ে তাদেরকে ত্রিপুরা রাজ্যের যুবকদের, বেকারদের, এদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা চাকরি বিক্রি করেছে। সরকারি চাকরি দিতে পারেননি। এখন ব্যাখ্যা দেয় এই আত্মপক্ষ সমর্থন করে, না আমরা তো রোজগার বলতে শুধু সরকারি চাকরি বলি নাই, নানাভাবে রোজগার। কিভাবে রোজগার বাড়িয়েছেন আপনারা? ত্রিপুরাতে নতুন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, নতুন একটা কারখানা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সাথে উন্নতি হয়েছে। কিছুই তো হয়নি। সমস্ত পরিসংখ্যান ঘেটে দেখুন। তাহলে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি, আপামর পরিবারের কি বিজেপির সমর্থক, কি বিজেপির বিরোধী, তাদের সংসারে কিছু হলো না, তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হলো না, তাদের পরিবারে আয় বাড়লো না, দ্রব্যমূল্যের আগুনে তাদেরও হাত পড়ল, মুখ পড়ল, শরীর পড়ল, ঘর পড়ল। সেই জায়গায় আপনারা কয়েকজন মন্ত্রী, টিঙ্কু রায়ের চেহারা তো এখানে দেখছেন, এখানে বাড়ি, আগরতলা এয়ারপোর্টের কাছে আরো বড় বাড়ি, ধর্মনগরও বাড়ি। এগুলা তো চোখে দেখা, আর চোখে দেখা যায় না, অদৃশ্য কত আছে কে জানে, ভগবান জানে। আপনাদের জেলার আরেক মন্ত্রী কুমারঘাট মহকুমার, তিনি আবার 18 সালের আগে গর্বিত বিপিএল। এখানে অনেকে বিপিএল থাকবেন, আপনার সাধারণ বিপিএল, সে হইল গর্বিত বিপিএল। বলে আমি, আমার মা বিপিএল, আমার পরিবার বিপিএল, আমি গর্ববোধ করি। আর এই গর্বিত বিপিএল এর ভাই গত বছর নাকি ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স সরকারকে দিচ্ছেন। কদিন আগে কাগজে পত্রে 1,26 লক্ষ কত টাকা দিয়ে জানি একটা বাড়ি কিনেছেন। আমি গতকালই ধর্মনগরে ছিলাম, ওই পাড়াতে গেছিলাম, একটা পরিবারের উপর আক্রমণ হয়েছিল। বহু মানুষ বেরিয়ে এসে কথা বলেছেন। আমারে বলে, দাদা, কেউ বলেন স্যার দেখছেন নি ওই বাড়িটা? দেখলাম তো। কি বাড়িটা কি জানেননি? কে কিনছে এটা? জানি না তো। জানেন না আপনি? আমাদের রাজ্যের একজন তরুণ তুর্কি মন্ত্রী, ওই গর্বিত শব্দটা আমি তাদের দিয়ে বুঝতেছি, গর্বিত বিপিএল, এই গর্বিত বিপিএল এর পরিবার কিনছে। কাগজে পত্রে দেখাইছে 1,26 লক্ষ, আসলে টাকার লেনদেন হয়েছে 4 কোটি টাকার উপরে। কোত্থেকে টাকা পায়? কোত্থেকে টাকা পায় তারা? পিডব্লিউডি টাকা। এই যে জাতীয় সড়ক, কদিন আগে আপনারা এখানে কোন সিঙ্গির বিল গিয়ে আপনারা এখানে পার্টির উত্তরাঞ্চল কমিটি এবং লাঠিয়াপুরা শাখা কমিটির উদ্যোগে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা নেতৃবৃন্দ, এবং আজকে আপনারা এই সভাতে যারা
উপস্থিত হয়েছেন, এই লাঠিয়াপুরাবাসী, শুধু নাগরিকবৃন্দ, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বীরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। এবং একটু আগে যে 39টা পরিবারের সদস্যরা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে শুধু এই রাজ্যের বা এই দেশের যারা গরিব মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রেণীগত বন্ধু হিসাবে আমরা মনে করি না, সারা পৃথিবীর মেহনতি মানুষ যারা রক্ত ঘাম জল করে ফসল উৎপাদন করেন, কারখানাতে পণ্য উৎপাদন করেন, আমরা তাদের সকলকেই আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমাদের দোস্ত আমরা মনে করি। তারা আমাদের দলে থাকুন বা না থাকুন, এমনকি যদি আমাদের বিরোধিতাও করেন, এই 39 পরিবার তারা আগেও আমাদের বন্ধু ছিলেন, আজকে তো একেবারে আমাদের ঘরের পরিবারের তারা সদস্য হয়ে গেলেন। তাদেরকে হাজার হাজার লাখো লাখো স্বাগতম আমি জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাঠিয়াপুরাতে এটা বড় কোনো জনসভা না, এটা একেবারে সাড়ম্বরে প্রচারিত এরকম কোন হাজার পাওয়ারের বাতির সামনে অনুষ্ঠিত কোন কর্মসূচিও না। কিন্তু আমি মনে করি এবং এটাই বাস্তব, এটা সত্য, আমাদের দেশে একটা রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলতে পারেন। এই জোয়ার বা ভূমিকম্প কেন? জাল, জুচ্চুরি, মিথ্যা প্রলোভন, ভয় ভীতি দেখিয়ে চোর, ডাকাত, বদমাশ, যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে। ধমক দিয়ে, মিথ্যার প্রলোভন দেখিয়ে, বশ করে, কিন্তু অনন্তকাল পারে না সত্য। সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে, সূর্য দেখা যায় না, কিন্তু কতক্ষণ? সরাসরি সে আলো আপনার গায়ে, আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও একটা আভা দেখা যায়, একটা আলোর আভা। একটা সময়তে সেই মেঘ হটে যায়, আলোকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয়, গোটা মহল্লা
আলোকে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের দেশে এই ভারতীয় জনতা পার্টি নামক যারা স্বাধীনতার শত্রু, সেই 200 বছর এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই মিলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যখন আসমুদ্র হিমাচল, সেদিনকার অবিভক্ত ভারত বর্তমান বাংলাদেশের সেই টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস পর্যন্ত, এদিকে ভারত সাগরের পরে কন্যাকুমারী পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের তাড়াবার জন্য যা লড়াই করেছিল, এই আজকের যারা বিজেপি, আরএসএস এর শিষ্য গোমাতার সন্তানরা, এরা তখন ব্রিটিশদের দালালি করত। ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোনো স্লোগান তুলেনি। এই যে কদিন 15 আগস্টের আগে তিরঙ্গা উৎসব, তিরঙ্গা যাত্রা, আরে বাবা রে বাবা, তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই। জবরদস্তি করে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, বিএসএফ, এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক দেখাতে হবে। এই আরএসএস তাদের পূর্বসূরীরা 1945 ইংরাজির 15 আগস্ট লাল কেল্লার প্রাকারে একদিক থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে তিরঙ্গা যখন উত্তোলন হবে, তার আগের দিন 14 আগস্ট তারা বলেছিল এই তিরঙ্গা ভারতবাসীর জন্য অভিশাপ ডেকে আছে, এই তিরঙ্গা হিন্দুদের পাপ, এই তিরঙ্গা আমাদের দেশের হিন্দুরা কখনো মেনে নেবে না। আজকে কোন মুখে, কোন নৈতিকতায় আজকে তারা এই তিরঙ্গা উৎসব তারা করে, এবং এতে অন্যদের তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই হলো ভারতীয় জনতা পার্টি। আমার আগের বক্তা ঠিকই বলেছেন, এই পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। নাম ভারতীয় জনতা পার্টি, আসলে বিজেপি, ওই জেডি জনতা না, এটা ভারতীয় জগরা পার্টি বা জুমলা পার্টি। আজকেও নাকি কৈলাসহরে ওই পিডব্লিউডি অফিসের সামনে 2 দলের মধ্যে ঝগড়া, প্রতিদিনই ঝগড়া। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এদের দেশপ্রেম, এমনকি ভারত মাতাজি কি জয় যারা বলে, এই মাতার প্রতিও তাদের কোনো ভক্তি নেই। এগুলি সব হলো লুট করার জন্য, দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের মধ্যে তারা এই কাজটা করে যাচ্ছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কিন্তু সরাসরি তাদের সাথে যদি, বিজেপির সাথে যদি প্রকাশ্য আঘাত হয়, মানুষ ভোট দেবে না। কারণ একবার দই ভেবে এনসি দেববর্মার চুন খেয়ে জিহ্বা পোড়া গেছে, আবার যদি প্রদ্যুৎ মাণিক্য কিশোরের এই দই খায়, জিহ্বাটাই থাকবে না। বলো, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। ওয়ান লাস্ট ফাইট,
নো কম্প্রোমাইজ। নো কম্প্রোমাইজ করতে করতে মন্ত্রিসভায় ঢুকে গেল, লাশ লজ্জা শরম সব ফেলে দিল্লিতে চুক্তি হলো, বলল 6 महीना का अंदर सब कुछ हो जाएगा। এখন প্রায় 20 মাস গেছে, তার 6 মাস আর আয় না। 20 মাস পার হয়ে গেছে, 6 মাস আর আয় না। এখন নতুন খেলা, কি খেলা? ওই বিহারে বলছে নির্বাচন কমিশন এসআইআর, ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে নাকি সেখানে বিদেশি ঘুষপেটিয়া তাদের সবাইকে চিহ্নিত করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে 65 লক্ষ বাংলাদেশি বিহারে ঢুকে গেছে। ত্রিপুরা মথার লোক এখানে তাকাচ্ছে, ওই দেখো বিহার থেকে 65 লক্ষ বাংলাদেশি হয়েছে। সুপ্রিম কোর্ট মোদী সরকারকে কান মশলা দিয়ে ধরেছে, কোথায় তোমাকে কে অধিকার দিয়েছে? আর ওটা দেখে এই ত্রিপুরার ব্যাংকগুলি লাভ দিতে আরম্ভ করলো। ত্রিপুরাতে এসআইআর করে ত্রিপুরা থেকে 1949 ইংরাজির পর যারা এসেছে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে তো আপনারা যে বড় বড় 2তলা 3তলা বাড়ি বানিয়েছেন কেউ কেউ, সব বাংলা পেয়ে যাবে। কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছেন, এই গাড়ি এদের নামে হয়ে যাবে। হবে এগুলো? হবে? আমি আপনাদের বলছি, এই 3-4 দিন আগে সর্বশেষ এরা অমিত শাহর নাম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি নাকি ঘোষণা দিয়েছেন, তিনিই করবেন, কথা দিয়েছেন। অমিত শাহর মন্ত্রক ভারতবর্ষের গৃহ মন্ত্রক, মানে হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। এই 3-4 দিন আগে নতুন একটা বিদেশিদের সম্পর্কে একটা সংশোধনী বের করেছে। কি বলেছে? 2024 ইংরাজির 31শে ডিসেম্বর অবধি বিদেশি যারা এখানে এসেছে তারা যদি বলে ধর্মীয় কারণে বা হুমকিতে, যদি তারা সেরকম প্রমাণ দিতেও না পারে, এরা মুখে যা বলবে, এখন আমাদের থানার দারোগা বাবুরা গিয়ে যদি মনে করেন বা ত্রিপুরাজ্যের মধ্যে বাংলাদেশি ঘুষপেটিয়া আসে, এটা অসত্য না, অনেক ধরা পড়ে। বর্ডারে বিএসএফ কিছু আছে, সব বিএসএফ না, ঘুষ খেয়ে ছেড়ে দে, তুম লোগ উদার সে ঘুষ যাও, হাম ইধার রহুঙ্গা, এইভাবে পুলিশ গিয়ে ধরলো, দারোগা বাবু গিয়ে ধরলেন, কোত্থেকে আইসেন, ধরা পড়লো না, বাংলাদেশি ধরা পড়লো। কিন্তু এখন যে নির্দেশিকা এসছে, কিচ্ছু করার নেই দারোগা বাবুর। পরিষ্কার বলা আছে, যদি সে বলে ওইখানে আমার প্রাণ সংশয় আছে, আমি ফিরতে পারবো না, দারোগা বাবুর কিচ্ছু করার নেই। তাহলে কেন এগুলো? আসল কথা হলো, এগুলো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী, বিশেষ সম্প্রদায়, আমি শব্দ উচ্চারণ করছি না, নাম বলছি না, কোন সম্প্রদায় বুঝতে পারছেন তো, তাদেরকে হয়রানি করার জন্য। তারা বাংলাদেশি হোক বা ভারতীয়, তাদের নাম যদি সে বিশেষ সম্প্রদায়ের হয় না, তাদেরকে ছাড়া হবে না। তো বাংলাদেশ থেকে যারা আসছে
তারা কারা? সংখ্যাগরিষ্ঠ তারা কারা? ওই বিশেষ সম্প্রদায় থেকে তো আসছে না বেশি। হ্যাঁ, 2-4 জন হয়তো আসলেও আসতে পারে। কেন এগুলো? কারণ বিভাজন, হিংসা, ঝগড়া, আগুন ছাড়া বিজেপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। এটাকে দিয়ে, ত্রিপুরা মথাকে দিয়ে কদিন বাজার গরম করিয়েছে। জাতীয় পতাকা নিয়ে এখানে সেখানে মিছিল হয়েছে, আপনাদের কৈলাসহরও হয়েছে। বিদেশি বিতরণ করতে হবে, করতে হবে, করতে হবে। আরে এটা করবে তো সরকার, পাবলিককে, এবং বিশেষ অংশের পাবলিক কেন তারা নামবে? প্ররোচনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার নাম না জানলেও, আপনাকে না চিনলেও, আপনার গায়ের রং, আপনার ভাষা, আপনার উচ্চতা, এগুলাকে আঁচ করে যদি আমি এখান থেকে ক্রমাগত আপনাকে উস্কানি দিতে থাকি, প্ররোচিত করতে থাকি, আপনিও নামবেন। বেটা তুই কে রে? আমার পাড়াতে এসে, আমার উঠানে এসে আমার বিরুদ্ধে এসে কথাবার্তা বলস? খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডাক্তার মানিক শাহর সরকার দেখছে ত্রিপুরা যদি শান্তিপূর্ণ থাকে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যদি এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি বসবাস করে, কেন তাদের ছেলে মেয়ের চাকরি হয় না? কেন তার স্কুলে মাস্টার নাই? কেন তার ধান খেতে সেচের জল আসে না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেগার মজুরি নাই? কেন বিপিএল হওয়ার পর আরো 10 বছর আগে 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও তার বার্ধক্য ভাতা আসে না? সে প্রশ্ন করবে, ব্লকে যাবে, আরো 5 জন সঙ্গী খুঁজে চলো। কেন আমার গ্রামে রাস্তা খারাপ? কেন আমার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা অচল? জলের লাইন আছে কিন্তু জল আসে না। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, মাস্টার নাই। কৈলাসহর জেলা হাসপাতালে গেলে পরে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ নাই। প্রশ্ন করবে। কিন্তু যেদিন আপনি হাসপাতালে রোগী নিয়ে যাবেন, তার আগের দিন যদি চিরাকুঠিতে হিন্দু মুসলমানে একটা ঝগড়া লাগায় যাওয়া যায়, তাহলে বাবারে এখান দিয়ে আগুন লাগছে যাইতাম না আমি, বাড়িতে বইয়ে আপনি কি করবেন? আর বাবা ভালো হইয়া যান, আল্লাহর কাছে আমি দোয়া মাংতেছি। আজকে ডাক্তার মানিক সাহারা এই খেলা খেলছে। এদিকে ত্রিপুরা মথাকে দিয়ে নামাচ্ছে, আর ওইদিকে এখন আমরা বাঙালিও পোশাক পরে বানিয়ে, দেখছেন কদিন আগে আগরতলাতে কিছু পোশাক বানিয়ে বলছে ত্রিপুরার নামই পাল্টিয়ে ফেলতে হবে। এই ত্রিপুরার নাম রাখা যাবে না, ত্রিপুরার নাম দিতে হবে শ্রীভূমি। মারাত্মক খেলা, আগুন নিয়ে খেলা। বিজেপি আরএসএস সে আগুন নিয়ে খেলা খেলছে। এ হলো বিজেপি। এরা হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, গরিবের শত্রু, মানুষের শত্রু। আজকে যারা আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমাদের দলে না থাকলেও শ্রেণীগতভাবে আপনারা সবসময়ই গরিব মানুষকে আমাদের বন্ধু মনে করি, তাদের হয়েই লড়াই করি আমরা, আমাদের গলা ফাটাই। আজকে আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, আপনাদেরকে হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার কুর্নিশ জানাই। আর এই কৈলাসহরের মধ্যে কিছু কোয়ার ব্যাংক এখন দেশের পরিবর্তনের জন্য এখান থেকেই বসে বসে 28-এ কে মন্ত্রী হবে মন্ত্রীর তালিকা বানাচ্ছে তারা। আমি কোয়ার ব্যাংকদের বলছি, কোয়া থেকে কোন রকম একটু উঠে আকাশটা কিরকম দেখুন।
আমরা কিন্তু তোমাদেরকে শত্রু বলছি না, আমরা কিন্তু বলছি বিজেপিকে, আরএসএস কে দমানোর জন্য সারা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কৈলাসহরেও, কুমারঘাটিও, ধর্মনগরেও, আগরতলাতেও, সর্বত্র। শুধু পঞ্চায়েত সমিতি আর কিছু পঞ্চায়েত দখল করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবার রাস্তা খুঁড়ে ওই করে কুমির আনবেন না। এক কুমির ঢুকিয়ে এখন কুমিরকে তাড়ানো যাচ্ছে না, এই কুমিরকে রাখার ব্যবস্থা করবেন না। আপনাদেরকে আবারও সালাম, আবারও কৃতজ্ঞতা আজকে এই আয়োজন করার জন্য, এবং সশরীরে আমাদের মায়েরা বোনেরা অনেকে এসছেন এটাকে আরো শক্তিশালী, জোরদার, জোরালো করার জন্য। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কুর্নিশ করবে, দেখবেন আগামীকাল সমস্ত পত্র পত্রিকা আপনাদের নাম উঠবে। কৈলাসহর ত্রিপুরা রাজ্যে আর একটা পরিবর্তন আনার জন্য পথ দেখাচ্ছে। আগামী দিনও এইভাবে আরো মানুষকে নিয়ে আসার জন্য সে রাস্তা তৈরি করুন। তার জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এই আহ্বান রেখে আবারও আপনাদেরকে নমস্কার এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমি যে কথাটা বললাম, একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে আমাদের দেশের যে বিহার, এই বিহার রাজ্যটা ঐতিহাসিকভাবে বহু কারণে আমাদের দেশের উত্থানে, দেশের জাতীয় বিপ্লবে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এই বিহারের বহু ভূমিকা আছে। সেই স্বাধীনতার যুগে, আন্দোলনের যুগে, চম্পারণ থেকে আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। 1975 ইংরেজিতেও ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করে তাদের অতীতের সেই স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের সমস্ত ভূমিকা ভুলে গিয়ে এখন এক তন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই বিহার থেকেই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। ভারতবর্ষে প্রথম অকংগ্রেসী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মুরারজি দেশের নেতৃত্বে জনতা পার্টি। আমরা দেখছি ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন ঘটতে যাচ্ছে, এটাই যেন আবার রিপিট করছে। যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এই যে গেল লোকসভা নির্বাচনে তাদের এই মিথ্যা বুজরুকি জুমলা এগুলো দিয়ে যেন তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই। দেশের মানুষের সামনে এটা জোয়ার তোলার চেষ্টা করেছিল, একটা স্লোগান তুলে, আপকি বার 400 পার, বিজেপি একা 370, মোদি হ্যাঁ তো মুমকিন হে। তার মুখে যা বেরোবে এটাই সত্য। আর বিজেপি একাই 370 আসন দখল করার মধ্য দিয়ে এরা তাদের মতো করে তাদের তথাকথিত সেই হিন্দু রাষ্ট্র নির্মাণে আর কোনো বাধা থাকবে না। আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র। আবার ভুল বুঝবেন না, হিন্দু ধর্মের সাথে এই হিন্দু রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই হিন্দু রাষ্ট্র হিন্দুদের কোনো কল্যাণ করতে পারে না। তাহলে তো ভারতবর্ষের 80% মানুষই তো হিন্দু। তো ভারতবর্ষের বেকারদের মধ্যে 80% বেকারই হিন্দু, ভারতবর্ষের গরিবদের 80% হিন্দু। লাভ হয়েছে?
মানুষকে বুঝিয়েছে রাম মন্দির নির্মাণ হলে পরে নাকি ভারতবর্ষে আর কোনো হাসপাতাল প্রয়োজন হবে না। মন্দির নির্মাণ করার মধ্য দিয়েই, পূজা করার মধ্য দিয়েই ক্যান্সার হোক, যাবতীয় রোগ সব সেরে যাবে। ওইখানে গিয়ে পূজা করলেই সমস্ত দারিদ্র মোচন হয়ে যাবে, কপাল খুলে যাবে। না, ভগবান রামের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। রাম মন্দিরের পবিত্রতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদেরও ভক্তি শ্রদ্ধা রাম মন্দিরের প্রতিও আছে, মসজিদের প্রতিও আছে, গির্জার প্রতি আছে, সমানভাবে আছে, থাকবে। কিন্তু এই রাম মন্দির তৈরি হওয়ার পর আমাদের অর্থনীতির কোন চেহারার পরিবর্তন, বেকার সমস্যার কোন পরিবর্তন, কৃষকদের জীবনে যে সংকট, শ্রমিকদের জীবনে যে সংকট, তার হাল হয়েছে? কারো হয়নি। বেকার বাড়ছে, গরিব বাড়ছে, বিপিএল বাড়ছে, দাম বাড়ছে, সংকট বাড়ছে। কাজে সেখানে বিশ্বাস আলাদা। কিন্তু যারা আপকি বার 400 পার স্লোগান তুলেছিল, হয়েছে কি? 240 আসনে অশ্বমেধ গোড়া থেমে গেছে। আর এখন এটা বেরিয়ে আসছে, সমস্ত সত্য বেরিয়ে আসছে। বিজেপি যে 240টা আসন পেয়েছে, তার মধ্যে 50টার মতো, তার চেয়েও বেশি জালিয়াতি, কুজামিল, ষড়যন্ত্র করে জিতেছে। নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কোনো কথাই ছিল না। এই সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার কোনো কথাই ছিল না। আজকে এই জুমলা ধরা পড়ছে। বিহারের মানুষ, এটা তাদের দোষ না, এটা তাদের কপাল খারাপ। কেউ কেউ বলতে চেষ্টা করবেন সে কারণে না, বিহারকে ঠকানো হয়েছে। বিহারের মানুষ তুলনামূলকভাবে তারা গরিব, কিন্তু সেই বিহারের মানুষ নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আরএসএস, বিজেপির এই জালিয়াতি তাদেরকে ধরে সেখানে আগামী বিধানসভা নির্বাচনে জবরদস্তি করে বিহার দখল করার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন দিয়ে শুরু করেছিল, এটা ধরে আজকে উত্তাল হচ্ছে। সেই ঢেউ আজকে সারা ভারতবর্ষে আশ্রয় পড়ছে। এই ঢেউ আপনাদের গায়েও লাগছে বলেই আজকে আপনারা এসছেন। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই ত্রিপুরাজ্য, এখানে আমার আগে কিছু বক্তা এই সমস্ত বিষয়ের বাইরেও কিছু কিছু কথা বলেছেন। না, আমি সেই সমস্ত বিষয়ে খুব লম্বা কথা বলবো তা না। বিশেষ করে এই কৈলাসহরের অভিজ্ঞতা, কৈলাসহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অপরাজেয় না। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করার সমস্ত সুযোগ কাজে লাগাচ্ছে, এটা সত্য। কিন্তু গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করা সম্ভব। এখানকার সাধারণ মানুষ সেই বিশ্বাসের উপর ভর করে
আস্থা রেখে এখানে তিস্তর পঞ্চায়েতে বিজেপিকে হারিয়েছে। পঞ্চায়েত সমিতি দখল করেছে, অধিকাংশ পঞ্চায়েত তাদের হাতে এনেছে। কিন্তু দুর্ভাগ্য, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই সত্য, এই বাস্তবতা জনগণ যে ছবির উপরে, যে প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রেখে তারা ভোট দিয়েছিল, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে এখানে একটা দল তারা কিছু অযাচিত, অবাঞ্ছনীয় এই কথাগুলি বলতে তারা শুরু করেছে। আমি খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো, বিনয়ের সাথে আপনাদেরও বলবো, তাদের এই উদাসীনতা এবং শত্রু সম্পর্কে ভারতবর্ষের আজকের যে বিপদ যাদের হাত ধরে আসছে, তাদের সম্পর্কে এই দুর্বলতার কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো লোকরা দেশের সর্বোচ্চ শিখরে বসে আছেন। তাদের দুর্বলতার কারণে আধা ঘন্টার জন্য প্রতীকী রাস্তা রুখো করেছেন। জাতীয় সড়ক মানেটা কি? পিডব্লিউডি যে টাকায়, যে এস্টিমেটে, যে স্পেসিফিকেশনে পিডব্লিউডি রাস্তা তৈরি করে, মনে করেন পিডব্লিউডি যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ করে 50,000 টাকা, সেই জায়গায় সিপিডব্লিউডির স্পেসিফিকেশন অর্থাৎ তার গুণমান বজায় রাখতে তার এস্টিমেট কমসে কম 5 লাখ টাকা হয়। হ্যাঁ, আমাদের রাজ্যের বর্তমান পিডব্লিউডির কাজ যে খুব ভালো তা না, বড়জোর 6 মাস টিকে 6 মাস পরে আবার হেই সব সলবাকলা থাকে না। কিন্তু জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন কি বলেন? अभी हम लोग स्पेस टेक्नोलॉजी से हम সার্ভে করাতাম। অর্থাৎ তিনি আর আগের মতো ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতি দিয়ে মেপে টেপে ওই সার্ভে করান না, এস্টিমেট করান না। স্পেস টেকনোলজি, ওইখান থেকে নানা ধরনের রশ্মি ইত্যাদি দিয়ে এত নিখুঁত ভাবে মাটি পরীক্ষা করেন, এস্টিমেট করেন, খুব মজা করে বলেন। স্পেস টেকনোলজি দিয়ে তিনি রাস্তার সার্ভে করান, এস্টিমেট করান। আর এই এস্টিমেটের কাজ 6 মাস পরে নাই। ধান ক্ষেত না, ওই যে মহিষরা কোথাও গেলে খুব ভালোবাসে ক্ষেতের মধ্যে একেবারে বানাইয়া করতে, যেন আমাদের মনে হয় যেন এটা মহিষের খাওয়ার, লুট খাওয়ার জায়গা এরকম হয়ে গেছে গিয়ে। কেন হয় এগুলো? কি কারণ? কারণ হলো ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে আইন শৃঙ্খলা ছিল, ইঞ্জিনিয়াররা তার পদমর্যাদা, সম্মান এবং সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে কাজ করার পরিবেশ ছিল। তখনও গুন্ডা মস্তান 2-4 জন ছিল না তা না, তখনও 2-4 জন গুন্ডা মস্তান ছিল। কিন্তু এইভাবে ইঞ্জিনিয়ারকে কান ধরে উঠবস করিয়ে এটা টাকা দে আগে, তারপরে নেতারা কমিশন দিয়ে যান,
10%, 12%, 15%, 20%, নতুবা মস্তান গিয়ে আপনার ঘরে ধরবে, কোয়ার্টারে গিয়ে উঠবে। তো এখন কি বিডিও সাহেব, কি এসডিএম সাহেব, এমনকি কোথাও কোথাও আমাদের থানার ইউনিফর্ম পরা বড় বাবু, মেজো বাবু, তারাও। কারণ দেশে যদি আইন শৃঙ্খলা না থাকে, এদেরকে রক্ষা করার জন্য যদি সরকার না দাঁড়ায়, তারা এই অপশক্তির কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। তো 10 গুণ বেশি টাকা দিয়ে কাগজে পত্রে স্পেসিফিকেশন, গুণমানের কথা থাকলেও এই গুণমান আর বজায় থাকে না। আজকে জাতীয় সড়কের অবস্থা, এটা জাতীয় সড়ক না বলে গ্রামীণ সড়ক বলতে হবে। গ্রামীণ সড়কে এত খারাপ হয় না। এই হলো বিজেপি। আজকে লুটের প্রতিযোগিতা, ধ্বংসের প্রতিযোগিতা। আর এই দিল্লিতে যখন এখন ভূমিকম্প শুরু হয়েছে, এখন দিন গুনতে আরম্ভ করেছে। আমি এখানেও কমরেডদের বলছি, কয়েকজন কমরেড কথা বলতে গিয়ে কেবল 28 বলছেন। আরে 28 বলার দরকার নাই। 28 বললে এদের ঘুম কেড়ে নিয়ে যায়। 28 বললে 28, আমি তো নাই, কিছু নাই। ওই দেখলেন বাইক বাহিনীর নেতা, নাম জানেন তো বাইক বাহিনীর নেতাকে, যার আমলে বাইক বাহিনী তৈরি হয়েছিল? এই বাইক বাহিনী দুর্গাপূজা আসছে, হয়তো আসবে, এখানেও দুর্গাপূজা মণ্ডপে আসবে, বসে থাকবে, গিয়ে দাদা স্যার কেমন আছেন বলবেন, আরে সিপিএম দেখতে পারি না আমি। আপনি বলছেন তা কেমন আছেন, সে বলবে সিপিএম। শয়নে স্বপনে জাগরণে সে এখন শুধু সিপিএম দেখে, ভূত দেখে। যদিও সিপিএম এর নাম নিতে নিতে যা পাপ করেছে, কিছুটা হলেও পাপ হয়তো খলন হবে, হোক। কেন এগুলো? কারণ যে দল স্বাধীনতা আন্দোলনে যোগদান নাই, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে মজবুত করার দিক থেকে কোনো ভূমিকা নাই, শুধু চুরি ডাকাতি আর তাদের যারা কালো টাকাতে নির্বাচনের সময়তে তাদেরকে বড় লোক তৈরি করার জন্য আদানি আম্বানি সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য করে দিয়ে দেশের কৃষকদের মারছে, শ্রমিকদের মারছে, যুবকদের ভবিষ্যৎ শেষ করছে। এই হলো, কাজেই তাদের পরিণতি এটাই হওয়াটা স্বাভাবিক। এখন ত্রিপুরার যে নতুন খেলা, 18 যদি ত্রিপুরাল্যান্ড স্লোগানদারি এনসি দেববর্মার আইপিএফটি না থাকতো, ঠিক আছে, কংগ্রেসের দুর্বলতায় কংগ্রেসের সমস্ত নেতা চলে গেছে বিজেপিতে, তারপরও বিজেপি ক্ষমতা আসতে পারতো না। ভাড়া করলো এনসি দেববর্মাকে, স্লোগান তুললো। যদি বিজেপি যদি ক্ষমতায় বসতে পারে, 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ড মানে আলাদা রাজ্য হলে পরে আলাদা রাজধানী হবে, আলাদা জেলা সদর হবে। এখন 59 জেলার হেডকোয়ার্টার কৈলাসহর, 59 জেলাতেও এডিসি এলাকা আছে, তাহলে আরেকটা জেলা সদর তৈরি করতে হবে, হয় ডেমডুমে অথবা অন্য কোনো জায়গাতে। 8টা জেলাতে 8টা নতুন জেলা তৈরি করতে হবে, নতুন ক্যাপিটাল রাজধানী তৈরি করতে হবে, নতুন এসডিএম অফিস হবে, নতুন পুলিশ, নতুন টিএসআর তৈরি করতে হবে। এই আইপিএফটি এনসি দেববর্মার
পার্টিকে দিয়ে ট্রাইবেলদেরকে স্বপ্ন দেখালো, সরল সিধে ট্রাইবেলদেরকে। নতুন রাজ্য মানে হলো হাজার হাজার চাকরি। ত্রিপুরার যে স্কুল কলেজ গুলাতে যতজন তখন ছাত্র হিসাবে ভর্তি, সবাইকে চাকরি দিলেও চাকরি করার জন্য লোক থাকবে না। তার মানে সুখ আর সুখ। কি হলো? এই সরলমতি ট্রাইবেলরা এরা বুঝতে শুরু করলো এটা জুমলা, মিথ্যা, প্রলোভন। আসলো নতুন জামাই প্রদ্যুৎ মাণিক্য কিশোর। আরে কি ত্রিপুরাল্যান্ড, আমি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে কি? শুধু ত্রিপুরাল্যান্ড এসি এলাকা না, সেই ব্রিটিশ আমলে, রাজার আমলে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের একটা অংশ, শ্রীমঙ্গল টঙ্গলের কিনারে একেবারে এদিকে, এগুলি আগে মহারাজার জমিদারি ছিল, বলা হতো চাকলা, রুশনাবাদ। এগুলোকেও আমি ত্রিপুরাল্যান্ডে নিয়ে গ্রেটার ত্রিপুরা চলে আসবো। বাহ, কি মজা! শুধু ত্রিপুরা না, একেবারে বাংলাদেশেরও অর্ধেক। তাহলে শুধু চাকরি কেন, আরো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু সরাসরি তাদের সাথে গাড়ি ভাড়া একটু নষ্ট হয়ে যাবে। এই গাড়ির যন্ত্রণা সকালে গেছি, লুট করে বাস কালকে আইব সকালবেলা। আর আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের কাশীপুর স্থিত শ্রী অরবিন্দ সংঘের দুর্গা উৎসব উপলক্ষে। আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে, আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে, তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্ধু। আগে কি আপনারা কখনো থিম নিয়ে পূজা করেছেন? না, এবছরই প্রথম
অরবিন্দ সংঘ, শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে। বাজেট মোটামুটি প্রায় 4 লক্ষ টাকা। মূলত এই অপারেশন সিন্দুর থিমটা নেওয়ার পিছনে কারণটা কি? অপারেশন সিন্দুর পিছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন, সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্দুর থিমটা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। উদ্বোধক কে ঠিক এখনো ঠিক করে উঠতে পারিনি, যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। শ্রী অরবিন্দ সংঘের 62তম বর্ষ। মহিলা দ্বারা পরিচালিত কবে থেকে হয়েছে? এই নিয়ে 2 বছর। আমরা 2024-এও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো, 25-এও করতে চলছি, 2025-এ মহিলা পরিচালিত পুজো। প্রতিমা শিল্পীকে এবং যারা আলোকসজ্জাকে, আমাদের এখানে প্রতিমা শিল্পী, আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ, আর আলোকসজ্জায় রয়েছেন দীপক ঘোষ, আমাদের স্থানীয় শিল্পী। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমরা 21 তারিখ মহালয়ার দিন একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে। আর তাছাড়া পুজোর যে 4 দিন, সেই 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি। আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমাদের সামাজিক আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে। এই থিম যেহেতু এটা একদম মানে অপারেশন সিন্দুর একদম কারেন্ট থিম, আশা করি মানুষরা আমাদের মানুষের মধ্যে কিছু হলে সারা জাগাতে পারবো। আমরা এই আশা নিয়ে এই থিমটা নিয়েছি। এবার শহরের বড় বাজেটের পুজো শহরের সঙ্গে শহরতলি কতটুকু পাল্লা দিতে পারবে না? দেখুন, শহরের সাথে শহরতলির পাল্লা দেওয়ার প্রথম প্রশ্নটাই হচ্ছে নো এন্ট্রি। রাত্রেবেলা চন্দ্রপুরে নো এন্ট্রি পড়ে গেলে হেঁটে পুজো দেখতে আসাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যেটা শহরের মধ্যে থাকলে মানুষ হেঁটে হেঁটে পুজো দেখতে পারে। আর রাত্রেবেলা না দেখে দিনের বেলা পুজোর আনন্দটা সেভাবে অনুভব করা যায় না। কেন? লাইটিংটা আমরা দিনের বেলা দেখতে পারি না। যদি আমাদের ক্লাব যদি শহরের মধ্যে থাকতো, আমাদের মনে এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে আমরাও বড় বড় শহরগুলির সাথে পাল্লা দিয়ে আমাদের দর্শনার্থীকে আনতে পারতাম। আমার নাম নেলি দাশগুপ্ত, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আমাদের সভাপতি মহোদয় আছেন শ্রীহম্পা মজুমদার, সম্পাদিকা আছেন লিলিমা দে। এছাড়া আমাদের এই সমস্ত মহিলারা, আমাদের পুরোটা এক্সিকিউটিভ কমিটি মহিলাদের পরিচালিত রয়েছে। আর তাছাড়া অন্যান্য আমাদের পাড়ার যে বড় বড় গার্জিয়ানরা রয়েছেন, বড়রা, ওনারা আমাদের পুজো কমিটি আমাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য করার জন্য আমরা ওনাদেরকে সাহায্য চেয়েছি এবং ওনারা কমিটির মধ্যে রয়েছেন। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু।
জুগাতো না কেন গো হিন্দু মুসলমানের মধ্যে একটা বাতাবরণ তৈরি বিশ্বাস মানে তগলিয়া হাঙ্কায় যে কোনো বন্ধু হ্যাঁ 5,000, 10,000, 1,000, 2,000 অবশ্যই সাহিত্য সেখানে পারে, কিন্তু এমন জায়গা তো উপজাতি এলাকা সেদিন লং ট্রাইবেল হ্যাঁ ও জায়গার আমি অবস্থা তেমন জেএনপি মিটিং বিআরপি কেন্দ্র কমিটি মিটিং অবস্থা আমাকে বড় সাইমানো তারা কেন্দ্র কমিটি আইন তখন নিপুতাম দূর অবস্থা আজকাই চিনি বরং অভাব হল তারপরও এই বিজেপি সরকার সবকার সাথ সরকার দাবাল উনি সামুসে তাকে জায়গা রেখে আন্ত নুইয়াকো ফুং লাগে কি ন ও এলাকা দুলমদার অঞ্চল টকচাপার অঞ্চল ন উপজাতি এলাকা কোনো নতুন নতুন কাজ কোনো কাইছে কোনো কাজ নটা বাতাও এই কোন কোন জায়গায় কয়েকটা বক্স কালপা তারপর দলিত বঞ্চিত নিষ্পেষিত কারণ ওর বিজেপি সরকার সব সময় নাইও যারা দলিত উপজাতি অংশ নিয়ে বরক ন তলা শিক্ষক লগই তিনানি বাগি নাই এবং অতলা লগই তো হাঁকে বড় লেখাপড়া সোরংমাইয়া হাঁকায় বড়নো সুযোগ সুবিধা হাঁকলে বড় যাহিন তা আঙি তংনাই বুথনি সময় 100 টাকা 500 টাকা রাখলে না বাস হুজুর কাহাম বুঝিছা এই বাহাইকলে শোষণ ফাইনাই গুজরাট হাই জায়গা আবহাই জায়গা আজকে বাংলাদেশ থেকেও বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে আর এর 80% মানুষ যদি ভারতবর্ষে আসে তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবাংলা তারা যাবে তার মধ্যে যদি অন্তত 2-5 লাখও যদি ত্রিপুরা ঢুকে কেমন এই রামপদ ইন্দু কুমারের মানুষও আরও জঙ্গলের ভিতরে যাওয়া লাগে উপজাতিকে এই পরিস্থিতি তৈরি করতে আছে এই জন্যে কই উপজাতি পরিবার ত্রিপুরা রাজ্যইয়া সারা ভারতবর্ষ প্রায় 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরকতম 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরক ভারতবর্ষ নিয়ে গুজরাট একটা রাজ্য নরেন্দ্র মোদী জন্মস্থান অমিত শাহনি রাজ্য ও রাজ্য 99 লক্ষ উপজাতি অংশ নিয়ে 99 লক্ষ অরণ্য উপজাতি এলাকা মানে রাস্তা ক্রুই অরণ্য উপজাতি এলাকা মানে স্কুল ক্রুই অরণ্য উপজাতি এলাকা মানে কোনো সুযোগ সুবিধা ক্রুই ও জায়গাও দীর্ঘদিন ধইরা অরণ্য উপজাতির প্রায় 1 কোটি উপজাতি অংশ নিয়ে বড়র সরকার আমি অন্য দিনে তখন রেশন শপ বন্ধ করে টাইম টেবিল বন্ধ করে বাড়িতে চলে যাই যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিকে দেখতে দিয়ে আমার রেশন শপ খোলা এরপরে আমার খবর দিয়ে বাড়িতে যাইয়া গাড়িকে ঘুমোতে উঠায় উঠানোর পরে তাড়াতাড়ি করে আইয়া দিয়ে আমার রেশন শপে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো চুরি করে দিয়েছি তাই আমি ওটা পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি। আপনার এই রেশন শপের কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধুয়ার। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতো নিয়েছি। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশেরও জানাইছি। পুলিশকে আইছে? না না এখনো তো আসে নাই, আসবে বলছি। আরে এমনি করে 10 টাকা দিন না। হ্যাঁ হ্যাঁ আরে
বাংছে মন কি দেখো না তালা ঠিক বাংছে মনটা এইটার থেকে ভালো না তো আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল সিংহদ আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে কেবা কাহারা ওনার রেশন শপ থেকে দরজার লকার ছিল তালা, সেই কড়াগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা ঠিকই তালাতে ছিল, এই তালার কড়াগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এবার কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলার সাহেব জানিয়েছে, তাই আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে তদন্তক্রমে বের করে যাতে উপযুক্ত শাস্তির বিধান করা হয়। কত নম্বর রেশন শপ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বর রেশন শপ। জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্দোয়ার। ভাগ্য বলা আমার একটা তালা একটা লাগাইলে একটাই লাগাই এটা মনে করছে 42 সাল ছিল, তো আমি একটা ঘন্টা চাল আসি দিয়ে গেছি 50 দুটা ফিল আসছিল কয়লা তালা লাগাইতে? দুটা লাগাইতাম, একটা লাগাই দিয়ে গেছি আমি ওই মনে আর কিছু না যাও টাকা তো আছে কেরকে মালান বসো বাইক মানে বিশালগড় বাইক আছে, ফাইভিয়া এদিকে বাঙ্গালিয়া স্কুল মাঠে, আর স্কুলের আগে যে ক্লাব আছে ক্লাবের মনে হয় পূজার লেগে পাতাল আটকে যাচ্ছে। আমি ফুলবাজার পূজার সবজি লুট নিয়ে আসলাম, রোলতে আসলাম, তো আমার লোকের ড্রাইভার একটা আটকেছে, আটকানোর পরে আমার ফোন করে পর আমি গাড়িটা ঘুরাই নিয়ে রিটার্ন ঘুরাই নিয়েছিলাম ব্যাক গেট দিয়ে, স্ট্যান্ডের কিনার দিয়ে ঘুরাই নিয়ে বসছি। তারপর আমার পিছনে একটা বাইক স্কুটি না এটা দেওয়া করছিল, তারপর আমি থানার সামনে আশ্রয় নিছি। মানে রিয়া কি কথা, এখন আমরা কয় টাকা বেতন পাই? 500 টাকা হাজিরা ভাই, মালিকে 500 টাকা হাজিরা দেওয়া, সাদা যদি আরো দন লাগে তাহলে আমরা আর কই যাবো কোন আগরতলা শহরে ভাড়া থেকে কয় টাকা বেতন পাবো? কোন থেকে কোন জায়গায় আসলা তুমি? আমি আগরতলা মানে আগরতলা গুলবাজারতে লুট নিছি, সোনামুড়া যাইতে আসলাম। কোন জায়গাতে বেদলটা হইছে? বেদল হইছে তোমার জাঙ্গালিয়া ডাউনের লামাত স্কুলের লগে। মানে কি কি হইছে এখানে মূলত? আমি কিন্তু দাওয়া হয়ে আইছি, আমি বাইক ধরনে দিছে ফেশন দিয়া? হ্যাঁ ফেশন দিয়ে একটা স্কুটি দেখছিলাম আইতে আসছিল। আর তোমার সঙ্গে আর কেউ আসলো? না আমার সঙ্গে আর কেউ নেই। লাইনে অন্য গাড়ি? আমার আগে একটা গাড়ি আসছিল, এই গাড়ি আমার ইনফরমেশন দিছে দেখে আমি আয়া পড়ছি। হেরে আটকে রাখছে? মনে হয় আরে কইতো যে আটকে রাখছে, 100 টাকা দাবি করতে, 100 টাকা দিব কইতাছে, মানতেছে না, আর 500 টাকা দাবি করতেছে। সব গাড়ির এমন করে আটকে যাচ্ছে? মনে হয় তো মনে আমার ডাউন লগে যেমন হইতাছে, সবাই লগে তেমনই হইব, সব কিছু তেমনই হইব। কি আসলো তোমার গাড়িতে? আমার গাড়িতে কাঁচামাল সবজি। আমি তো 500 চাই কুলিনা কইতে হাজিরা ভাই, আর 500 টাকা চাঁদা দিতাম। শুনোস তো? হ্যালো, আমি থানাতে আছি, শুন। হ্যালো, আমি থানাতে আছি, লাউড স্পিকার দেই না, সবাই শুনতেছে, তুই কত চাঁদা চাইতেছে? হ্যাঁ
আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বললাম। আমাদের আরেকটি শাখা সংগঠন রয়েছে, তা হলো অ্যামার্ট, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ইট ইজ রিকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত। আমরা উড়িষ্যাতে যে ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল বড় মহামারী হয়েছিল, সেখানে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম সবার আগে এগিয়েছিল ওনাদের ত্রাণ কার্যের ক্ষেত্রে। যখন সুনামি হয়েছে তামিলনাড়ুতে, সেখানেও, যখন গুজরাটে ভূমিকম্প হয়েছিল, সেখানেও আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়ে গেছে। কেরালাতে যে বিশাল বন্যার দরুন গত কয়েক বছর আগে ক্ষতি হলো, সেখানে আনন্দমার্গ এগিয়ে গেছে। এবং গত কিছুদিন আগে যে করোনা মহামারীর কারণে যে বিশ্বের যে সবাই এফেক্টেড হয়েছে, সেই সময়ও আমাদের ত্রিপুরাতে নয়, শুধু সম্পূর্ণ ভারতে আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়েছিল। ত্রিপুরাতে আমাদের আনন্দমার্গ রিলিফ টিম সবচেয়ে বেশি কাজ করেছে। যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী সংগঠন হয়, তাহলে এটাকেও বন্ধ করে দেখান যে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম যে মানুষের দুঃখ দুর্দশার দিনে এগিয়ে যায়, সেটাকেও আপনারা বন্ধ, যদি আপনাদের সেই সামর্থ্য শক্তি থাকে, আপনারা সেটাকে বন্ধ করে দেন। সবচেয়ে বড় কেলেঙ্কারি, এই চিট ফান্ড কেলেঙ্কারির যে সময়টা, সেটাও মানিক সরকারের সময়। চিট ফান্ডের কারণে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, মানুষ সেই টাকার আজ পর্যন্ত কোনো ফেরত পেলেন না, ক্ষতিপূরণ পেলেন না। এই চিট ফান্ডের যে সময়টা, সেটাও তো মানিক সরকারের। আজ পর্যন্ত মানিক সরকারকে সেই তদন্তের আওতায় আনা হয়নি। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন করব যে এই চিট ফান্ড কেলেঙ্কারির যিনি নায়ক, উনাকেও যেন সেই তদন্তের আওতায় আনা হয় এবং উনি এই চিট ফান্ডের সবগুলো অ্যাক্টিভিটি উনার সরকারের আমলে ওদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। আরো এদিকে বোনা, এদিকে বোনা আছে না। একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে কতগুলো এজেন্সি, পুলিশ প্রশাসন, মিলিটারি, প্যারামিলিটারি, এবং ওনারা যদি চান কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় ফোর্স, তারও ওনারা হেল্প পান। আপনারা জানেন ত্রিপুরাতে বিশাল বড় একটি ব্যাটালিয়ান রয়েছে, তা হলো আমাদের নিজস্ব যে টিএসআর। ওনাদেরও সাহায্য ওনারা নেননি। কখন নিয়েছেন? যখন দেখছেন যে এই পার্টির লোককেই উগ্রপন্থীরা খুন করা শুরু করছে, তারপরে গিয়ে অ্যাকশন শুরু করলেন। ততক্ষণে প্রায় এডিসিতে বাঙালি শূন্য, প্রায় 4 লক্ষ লোক গৃহহীন, এবং ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা ওনারা গ্রহণ করেননি। তাদের বাড়িতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, ওনাদেরকে রুটি রোজগার দেওয়ার জন্য ওনারা মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেই ঘটনা হয়েছে, মানিক সরকার থাকাকালীন সেই ঘটনা হয়েছে। যদি উনার আমলে এই ঘটনা হয়েছে, তার সম্পূর্ণভাবে দায়ী উনি। কারণ আমাদের মিলিটারি কাছে তো উগ্রপন্থা বড় না, মিলিটারিদের কাছে এটা একদিনের বিষয়, 12 ঘন্টা থেকে 24 ঘন্টার বিষয় সেই উগ্রপন্থাকে একদম সমূলে বিনাশ করা, যদি ওনাদেরকে ফুল পাওয়ার দেওয়া হয়। কেন ওনাদেরকে ফুল পাওয়ার দিয়ে যারা যারা এই নিরীহ মানুষকে হত্যা করেছে তাদেরকে কেন খুঁজে বের করা হয়নি, তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয়নি, তাদেরকে কেন পুলিশ প্রশাসনের আন্ডারে নিয়ে আসা হয়নি? তার পিছনে অবশ্যই যারা সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের অবশ্যই তারা সেই দায়ী। নমস্কার, আজকে আমরা সিপাহীজলা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গত 31 তারিখে একটি স্টেটমেন্ট দেন যে আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন এবং তার অন্যান্য শাখা প্রশাখাও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। এই সম্পর্কেই আজকে আমাদের প্রেস কনফারেন্স। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানিক সরকার ত্রিপুরাতে প্রায় 25 বছর
মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ওনাদেরই কমিউনিস্ট সরকার দীর্ঘ 34 বছর এখানে শাসন করেছেন। আপনারা সবাই জানেন যে আনন্দমার্গের অনেকগুলি শাখা সংগঠনের মধ্যে একটি বড় সংগঠন হলো ইরোদ, অর্থাৎ আনন্দমার্গের শিক্ষা বিভাগ। আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মিলে আমাদের প্রায় 500টি স্কুল আমরা দীর্ঘ 50-60 বছর ধরে আমরা পরিচালন করে আসছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যখন কমিউনিস্ট সরকার ওনারা শাসনে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখনই আমাদের শিক্ষার প্রচার প্রসার সবচেয়ে বেশি হয়েছে। আমাদের পুরুলিয়া হাই স্কুল থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আমাদের হাই স্কুল রয়েছে। পাশাপাশি আমাদের ত্রিপুরাতে অনেকগুলো হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। এই সবগুলা স্কুলের রেজিস্ট্রেশন আমরা সিপিএম সরকার অর্থাৎ মানিক সরকারের আমলে আমরা পেয়েছি। আমাদের স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা এখানে শিক্ষকের ভূমিকায় দীর্ঘ বছর ধরে পরিচালনা করে আসছেন। এবং কমিউনিস্ট সাপোর্টার যারা কমিউনিস্টের ভোটার ব্যাংক এবং ভোট ব্যাংক এবং ওনাদের পার্টি করেন, এরকম ওনাদের পরিবার থেকে শত শত হাজার হাজার সন্ততিরা আমাদের স্কুলের থেকে শিক্ষা লাভ করেছেন। আমাদের স্কুল থেকে শিক্ষা লাভ করে শুধু দেশে নয়, বিদেশেও সুখ্যাতির সহিত ওনারা দায়িত্ব পালন করে নানান জায়গাতে প্রতিষ্ঠিত রয়েছেন। আমি জানি না ওনার এই বৃদ্ধ বয়সে উনি কেন গত 6 মাস আগেও এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আনন্দমার্গ একটি আন্তর্জাতিক সংগঠন। ওনার কিছুদিন পর পর উনি আনন্দমার্গকে নিয়ে ওনার এরকম মন্তব্য। তো আমি মনে করি মানুষ যখন তার জীবনের শেষ সময় আসে তখন তার রাম নাম কৃষ্ণ নাম জপ করতে হয়। হয়তোবা ভগবান ওনাকে দিয়ে এটাই চাইছেন যে ওনার শেষ বয়সে উনি যত পাপ করেছেন ওনার জীবিতকালে আমরা তার ফিরিস্তি, তার যে লিস্ট আমরা তুলে ধরব। তার জন্য হয়তোবা উনি আনন্দমার্গ নাম জপ করছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন মুক্তিমুক্ত হয় এবং ওনার যতগুলো কাণ্ড কীর্তি রয়েছে এই সবগুলা থেকে যেন উনি পাপমুক্ত হন। আমি প্রিয় নবীর আবির্ভাব দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা এই পবিত্র সুবিশাল জুলুস এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এটা মূলত আমাদের প্রিয় নবী যিনার কারণে আজকে আমরা এই মিলাদ উদযাপন করেছি। তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি, ওনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত, তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি, সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয়, গোটা বিশ্বে এটা পালিত হয়। যেমন আপনারাও এসেছেন, আমাদের সাথে শরীক হয়েছেন। মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পৌঁছিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠুভাবে আমরা এই জুলুসটি করি এবং মানুষের মাঝে যেরকম আমরা 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, আমাদের জাহানের যে আমাদের নবী এসেছেন সেই দিনটিকে কেন্দ্র করে সেই রূপে আমরা মিলাদ উদযাপন করে থাকি। देखो झुलाना हुआ हमको आबदे नबी पर बराना अंदाज है जिसने रुख पर मली वो शफा हो गया नूर की रोशनी
আজকে মূলত আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস, এই দিবস আজকে মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস, সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী আজকে এই মিলাদ উদযাপন করেছেন। আমরাও প্রতি বছরের নেই ত্রিপুরা রাজ্যিক গৌসিয়া সমিতি এবং আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রতি বছরের নেই এবারও এই সুবিশাল র্যালিটি আমার প্রিয় নবীর আবির্ভাবে সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি যৌথ ব্যবস্থাপনায় আজকে আয়োজিত ত্রিপুরা গাউসিয়া সমিতি आमना के फूल अल्लाह ही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे তাদেরকে সব দিয়ে ও যে কি বলে যে তো কুষ্ঠরোগী আর এদেরকে সব এই প্রার্থনা মাধ্যমে ইস্তেজাক মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে একজন সাথে লাগছে ওনার বলে এখন প্রায় ৬০০০ ওনার মেম্বার আছে। যখন উনি ছিলেন সব মানুষ ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন, ভগবান আমাদের প্রেরণা করেছেন, আমরাও মাদার তেরেসা আর একটা ছোট্ট একটা কাজ করি এটার জন্যই ভগবান সন্তুষ্ট হবে। আসলে আমরাই এরকম চিন্তা করা দরকার, কেননা আমরা আমাদের জীবনে take this all of you and drink from it, for this is the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will be poured out for you and for many. আমি এই সমুদ্রের জন্য একটা ফোঁটা পানির মতো যদি আমরা এটা আমরা দিতে পারি তাহলে মানে সমুদ্র আরই and the glory of the Lord shall be your rear guard. Then you shall go and become for you mighty things. Then the Lord will fight the mountains and give you plenty. মাতা তেরে বলেছিলেন আমরা যদি বড় কাজ যদি না করতে পারলেও আমি একটা ছোট্ট কাজ করে তাহলে এটাই ভগবানের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। অনেক অনেক দান পেয়েছেন, অনেক আশীর্বাদ পেয়েছেন, শেষে ওনার জীবনে অনেক কষ্ট পেয়েছেন। আজকে আমরা এটা ভগবানের আশীর্বাদ, এই জন্য আমরা জানতে হবে যখন আমরা ভগবানের সামনে আসছি and the communion of the Holy Spirit be with you all. And with your spirit. मदर तेरेसा का तो आज डेथ एनिवर्सरी है और मदर तेरेसा हम सब जानते हैं कि आज सिर्फ इंडिया में केवल नहीं है, पूरा सारा विश्व में एक संत बन के रहे हैं और उनका जीवन काल में मदर तेरेसा अपना जीवन को संपूर्ण भाव से
एक गरीबों के लिए, दुखियों के लिए, सबों का मदद के लिए, सहायता के लिए उन्होंने अपना अंतिम सांस तक उन्होंने काम किया और उनके लिए अपना जीवन दे दिया। तो अब हम वही मदर टेरेसा को याद करते हैं कि जो अपना जीवन में जो एक त्याग स्वीकार करके गरीबों के लिए अपना सर्विस या तो अपना सेवा काम किया है, तो उसका वही सेवा भावना को आज हम याद करते हुए मदर टेरेसा का ये दिन को पालन करते हैं। और लोगों को भी हम यही संदेश देना चाहते हैं कि जैसे मदर टेरेसा, उनका जीवन का वही मोटो था कि सर्व द पुअर एंड द मार्जिनलाइज्ड टिल द एंड। तो हम जब तक जिंदा हैं, बच्चे हैं, तो हमारा आखिरी सांस तक गरीब लोगों की जो लाचार में है उनका मदद करना, उनका सेवा करना हमारा फर्ज बनता है। और साथ ही साथ मदर टेरेसा ने इनके माध्यम से वही ईश्वर को देखा, ईश्वर को पहचाना और दुनिया में शांति स्थापना किया। तो हम आज में दुनिया को यही मैसेज देना चाहते हैं, संसार को, विश्व को, कि शांति बजाय रखें और जो भी हमारे भाई बहन हैं, गरीब दुखी हैं, उनको मदद करें, उनको सेवा करें। मेरा नाम है फादर नबीन रोशन लकड़ा, SVD धर्म संस्था से। এই কৈলাস শহরের অভিজ্ঞতায়, কৈলাস শহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা রঞ্জন দে তোমায় জানাইলাম সালাম, আমরা কৃষ্ণা দে তোমায় জানাইলাম সালাম, আমরা রাসমানি শব্দ করে তোমায় জানাইলাম সালাম, আমরা নারায়ণ দাস তোমায় জানাইলাম সালাম, আমরা শাহিন আলী তোমায় জানাইলাম সালাম, আমরা রাসপাল তোমায় জানাইলাম সালাম, লিটন আলী তোমায় জানাইলাম সালাম, মুক্তুস আলী তোমায় জানাইলাম সালাম, আক্কাস আলী তোমায় জানাইলাম সালাম, অনামিকা দত্ত তোমায় জানাইলাম সালাম, তমজিদ আলী তোমায় জানাইলাম সালাম, শাহেদ আলী তোমায় জানাইলাম সালাম, আন্নার মিয়া তোমায় জানাইলাম সালাম, আন্নার মিয়া তোমায় জানাইলাম সালাম, ফখর আলী তোমায় জানাইলাম সালাম, মুহমিদ আলী তোমায় জানাইলাম সালাম, ইসরাইল মিয়া তোমায় জানাইলাম সালাম, রকিব আলী তোমায় জানাইলাম সালাম, মুমিন আলী তোমায় জানাইলাম সালাম, রাজীব আলী তোমায় জানাইলাম সালাম, মুস্তাফা মিয়া তোমায় জানাইলাম সালাম, আবুদ্দিন তোমায় জানাইলাম সালাম, মুন্ডু মিয়া তোমায় জানাইলাম সালাম, শ্রীবাস মিয়া তোমায় জানাইলাম সালাম, অরুণ দেব তোমায় জানাইলাম সালাম, রুমান আলী তোমায় জানাইলাম সালাম, ওয়াসির আলী তোমায় জানাইলাম সালাম, আফসির মিয়া তোমায় জানাইলাম সালাম, রেহানা বেগম তোমায় জানাইলাম সালাম, দুলাল মিয়া তোমায় জানাইলাম সালাম, নেসার আলী তোমায় জানাইলাম সালাম, সুলেমান আলী তোমায় জানাইলাম সালাম, রাকিব আলী তোমায় জানাইলাম সালাম, ফয়জুল ইসলাম তোমায় জানাইলাম সালাম, ইয়াজিদ আলী তোমায় জানাইলাম সালাম, দীপপাল তোমায় জানাইলাম সালাম, বিশ্বজিৎ দেব তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী মারার তোমায় জানাইলাম সালাম, এবারে উত্তরে দিয়ে বরণ করবেন। তার আগের ভোটে 2013 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 1.64% ভোট পেত, 100টা ভোটের মধ্যে 2টা ভোট পায়নি 13 বিধানসভাতে। সেই বিজেপি 18তে IPFT সহ 44টা আসন দখল করে ক্ষমতায় বসতে পেরেছে, না হলে 18টি আসতো না।
ত্রিপুরার যে বিজেপির একটা ঘাস উঠার সুযোগ ছিল না, এই তাদের দুর্বলতার জন্যই তো সেই জায়গায় লাল ঝান্ডা, বামপন্থা, গরিব মানুষের সহযোগিতায় একটা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর যদি তাদের মাথা ঘুরে যায়, অতীত ভুলে যায়, আমরা কি বলবো? সেই সিরাজ উদ্দৌলাকে ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়ে মাত্র অল্প কজন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা সেদিন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হতো না, তিনি ধরা পড়তেন না, ভারতবর্ষের স্বাধীনতার অস্ত্র ডুবত না, স্বাধীনতার সূর্য ডুবত না, অস্ত যেত না। কি করে সম্ভব হলো? মির্জাফর, আরো এরকম কিছু লোক, আমি তাদেরকে করজোরে বলবো মির্জাফরই করবেন না। মির্জাফরের জায়গা আমাদের দেশে নেই। আমরা কংগ্রেস দলকে মনে করি, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শ দিক থেকে কংগ্রেসের সাথে আমাদের ফারাক ছিল, আছে, থাকবে। কিন্তু ভারত এখন যে রাক্ষসের মুখে, যে স্বাধীনতার শত্রুর কবলে, এই শত্রুকে হটানোর জন্য তাদের ভূমিকা প্রয়োজন আছে আমরা মনে করি। আমরা একসাথে সারা দেশে লড়াই করছি। এখানে একটা পঞ্চায়েত সমিতি দখল করে আপনি সারা দেশের যে এই লড়াইটা, এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক জনগণের যে দায়িত্ব, এটাকে খর্ব করবেন না। তাহলে ওই মির্জাফরদের যেমন ভারতবর্ষের লোক রেয়াত করেনি, আপনাদেরও করবে না, সাবধান হন। বন্ধুরা, আজকে ত্রিপুরার আমরা কি দেখছি? ত্রিপুরাজ্য ছোট্ট রাজ্য, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। হ্যাঁ, কিছু মডেল তো হয়েছে। কি মডেল? আপনাদের 59 জেলার কয়েকজন মন্ত্রী আছে, একজন হলো টিঙ্কু রায়, দুর্ভাগ্য চণ্ডীপুরের প্রতিনিধি তিনি। এখন 18-র আগে দিল্লিতে ফ্ল্যাক্সের ব্যবসা করতেন, কোন রকমে একটা ঘর ভাড়া করে। 18-তে আমাদের কদমতলা, যে আমাদের সেখানে যে কমরেড, কি নাম জানি, এমএলএ এর নাম ইসলাম উদ্দিন, এর সাথে লড়াই করতে গিয়েছিল, প্রায় জামানত জব্দ হতে হতে কোন রকমে জামানতটা টিকিয়েছে। ওখানে সুবিধা হবে না জেনে দেশে এখানে এসেছে। অজস্র কালো টাকা, আর 5 বছর ধরে দেশের আগে যে সন্ত্রাস ইত্যাদি করার মধ্য দিয়ে এগুলাকে কাজে লাগিয়ে দেশে এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ভালো, আপনি গরিব হলে, এর আগে আপনার আয় সেরকম ছিল না বলে আপনি মন্ত্রী হতে পারবেন না, কথা বলছি না। ভারতীয় গণতন্ত্রে আপনার অধিকার আছে যে কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবার, জিতবার, মন্ত্রী হবার। ভালো, আজকে বলছেন মডেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, তো কোথায়?
আপনাদের সে মিশন ডকুমেন্ট অনুযায়ী প্রথম বছরে 50,000, তারপরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি দেবেন, 7 লাখ। কিন্তু এখনো বলতে পারছেন না 20,000 চাকরি পার করেছেন। তাও সব জুমলা আছে। এই যে 20,000 চাকরি বলে 19,000 কত জানি, এখনো বহু জুমলা আছে। তার মধ্যে প্রায় 2 থেকে 2,500 আছে হলো এরা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে জাল সমস্ত সার্টিফিকেট দিয়ে তাদেরকে ত্রিপুরা রাজ্যের যুবকদের, বেকারদের এদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা চাকরি বিক্রি করেছে। সরকারি চাকরি দিতে পারেননি, এখন ব্যাখ্যা দিয়ে এই আত্মপক্ষ সমর্থন করে, না আমরা তো রোজগার বলতে শুধু সরকারি চাকরি বলি নাই, নানাভাবে রোজগার। কিভাবে রোজগার বাড়িয়েছেন আপনারা? ত্রিপুরাতে নতুন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, নতুন একটা কারখানা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সাথে উন্নতি হয়েছে। কিছুই তো হয়নি। সমস্ত পরিসংখ্যান ঘেটে দেখুন। তাহলে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি, আপামর পরিবারের কি বিজেপির সমর্থক, কি বিজেপির বিরোধী, তাদের সংসারে কিছু হলো না, তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হলো না, তাদের পরিবারে আয় বাড়ল না, দ্রব্যমূল্যের আগুনে তাদেরও হাত পড়ল, মুখ পড়ল, শরীর পড়ল, ঘর পড়ল। সেই জায়গায় আপনারা কয়েকজন মন্ত্রী, টিঙ্কু রায়ের চেহারা তো এখানে দেখছেন, এখানে বাড়ি, আগরতলা এয়ারপোর্টের কাছে আরো বড় বাড়ি, ধর্মনগরও বাড়ি, এগুলা তো চোখে দেখা, আর চোখে দেখা যায় না, অদৃশ্য কত আছে কে জানে, ভগবান জানে। আপনাদের জেলার আরেক মন্ত্রী কুমারঘাট মহকুমার, তিনি আবার 18 সালের আগে গর্বিত বিপিএল। এখানে অনেকে বিপিএল থাকবেন, আপনারা সাধারণ বিপিএল, সে হইল গর্বিত বিপিএল। বলে আমি, আমার মা বিপিএল, আমার পরিবার বিপিএল, আমি গর্ববোধ করি। আর এই গর্বিত বিপিএল এর ভাই গত বছর নাকি ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স সরকারকে দিচ্ছেন। কদিন আগে কাগজে পত্রে 1,26 লক্ষ কত টাকা দিয়ে জানি একটা বাড়ি কিনেছেন। আমি গতকালই ধর্মনগরে ছিলাম, ওই পাড়াতে গেছিলাম, একটা পরিবারের উপর আক্রমণ হয়েছিল। বহু মানুষ বেরিয়ে এসে কথা বলেছেন। আমারে বলে, দাদা, কেউ বলেন স্যার দেখছেন নি ওই বাড়িটা? দেখলাম তো। কি বাড়িটা কি জানেননি? কে কিনছে এটা? জানি না তো। জানেন না আপনি? আমাদের রাজ্যের একজন তরুণ তুর্কি মন্ত্রী, ওই গর্বিত শব্দটা আমি তাদের দিয়ে বুঝতেছি, গর্বিত বিপিএল, এই গর্বিত বিপিএল এর পরিবার কিনছে। কাগজে পত্রে দেখাইছে 1,26 লক্ষ, আসলে টাকার লেনদেন হয়েছে 4 কোটি টাকার উপরে। কোত্থেকে টাকা পায়? কোত্থেকে টাকা পায় তারা? পিডব্লিউডি টাকা। এই যে জাতীয় সড়ক, কদিন আগে আপনারা এখানে কোন সিঙ্গির বিল গিয়ে আপনারা এখানে পার্টির উত্তরাঞ্চল কমিটি এবং লাঠিয়াপুরা শাখা কমিটির উদ্যোগে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা নেতৃবৃন্দ, এবং আজকে
আপনারা এই সভাতে যারা উপস্থিত হয়েছেন, এই লাটিয়াপুরাবাসী, শুধু নাগরিকবৃন্দ, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বীরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। এবং একটু আগে যে ৩৯টা পরিবারের সদস্যরা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে শুধু এই রাজ্যের বা এই দেশের যারা গরিব মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রেণীগত বন্ধু হিসাবে আমরা মনে করি না। সারা পৃথিবীর মেহনতি মানুষ যারা রক্ত ঘাম জল করে ফসল উৎপাদন করেন, কারখানাতে পণ্য উৎপাদন করেন, আমরা তাদের সকলকেই আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমাদের দোস্ত আমরা মনে করি। তারা আমাদের দলে থাকুন বা না থাকুন, এমনকি যদি আমাদের বিরোধিতাও করেন, এই ৩৯ পরিবার তারা আগেও আমাদের বন্ধু ছিলেন, আজকে তো একেবারে আমাদের ঘরের পরিবারের তারা সদস্য হয়ে গেলেন। তাদেরকে হাজার হাজার লাখো লাখো স্বাগতম আমি জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাঠিয়াপুরাতে এটা বড় কোনো জনসভা না, এটা একেবারে সাড়ম্বরে প্রচারিত এরকম কোন হাজার পাওয়ারের বাতির সামনে অনুষ্ঠিত কোন কর্মসূচিও না। কিন্তু আমি মনে করি এবং এটাই বাস্তব, এটা সত্য, আমাদের দেশে একটা রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলতে পারেন। এই জোয়ার বা ভূমিকম্প কেন? জাল, জুচ্চুরি, মিথ্যা প্রলোভন, ভয় ভীতি দেখিয়ে চোর, ডাকাত, বদমাশ, যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে। ধমক দিয়ে, মিথ্যার প্রলোভন দেখিয়ে বশ করে, কিন্তু অনন্তকাল পারে না সত্য। সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে, সূর্য দেখা যায় না, কিন্তু কতক্ষণ? সরাসরি সে আলো আপনার গায়ে, আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও একটা আভা দেখা যায়, একটা আলোর আভা। একটা সময়তে সেই মেঘ হটে যায়, আলোকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয়, গোটা
মহল্লা আলোকে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের দেশে এই ভারতীয় জনতা পার্টি নামক যারা স্বাধীনতার শত্রু, সেই 200 বছর এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই মিলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যখন আসমুদ্র হিমাচল, সেদিনকার অবিভক্ত ভারত বর্তমান বাংলাদেশের সেই টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস পর্যন্ত, এদিকে ভারত সাগরের পরে কন্যাকুমারী পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের তাড়াবার জন্য যা লড়াই করেছিল, এই আজকের যারা বিজেপি, আরএসএস এর শিষ্য গোমাতার সন্তানরা, এরা তখন ব্রিটিশদের দালালি করত। ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোন স্লোগান তুলেনি। এই যে কদিন 15ই আগস্টের আগে তিরঙ্গা উৎসব, তিরঙ্গা যাত্রা, আরে বাবা রে বাবা, তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই। জবরদস্তি করে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, বিএসএফ, এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক দেখাতে হবে। এই আরএসএস তাদের পূর্বসূরীরা 1945 ইংরাজির 15ই আগস্ট লাল কেল্লার প্রাকারে একদিক থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে তিরঙ্গা যখন উত্তোলন হবে, তার আগের দিন 14ই আগস্ট তারা বলেছিল এই তিরঙ্গা ভারতবাসীর জন্য অভিশাপ ডেকে আছে, এই তিরঙ্গা হিন্দুদের পাপ, এই তিরঙ্গা আমাদের দেশের হিন্দুরা কখনো মেনে নেবে না। আজকে কোন মুখে, কোন নৈতিকতায় আজকে তারা এই তিরঙ্গা উৎসব তারা করে, এবং এতে অন্যদের তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই হলো ভারতীয় জনতা পার্টি। আমার আগের বক্তা ঠিকই বলেছেন, এই পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। নাম ভারতীয় জনতা পার্টি, আসলে বিজেপি, ওই জেডি জনতা না, এটা ভারতীয় জগরা পার্টি বা জুমলা পার্টি। আজকেও নাকি কৈলাসহরে ওই পিডব্লিউডি অফিসের সামনে দুই দলের মধ্যে ঝগড়া, প্রতিদিনই ঝগড়া। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এদের দেশপ্রেম, এমনকি ভারত মাতাজি কি জয় যারা বলে, এই মাতার প্রতিও তাদের কোনো ভক্তি নেই। এগুলি সব হলো লুট করার জন্য, দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের মধ্যে তারা এই কাজটা করে যাচ্ছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কিন্তু সরাসরি তাদের সাথে যদি, বিজেপির সাথে যদি প্রকাশ্য আঘাত হয়, মানুষ ভোট দেবে না। কারণ একবার দই ভেবে এনসি দেববর্মার চুন খেয়ে জিহ্বা পোড়া গেছে, আবার যদি প্রদ্যুৎ মাণিক্য কিশোরের এই দই খায়, জিহ্বাটাই থাকবে না। বলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে।
One last fight. No compromise. No compromise করতে করতে মন্ত্রিসভায় ঢুকে গেল, লাস্ট লজ্জা শরম সব ফেলে দিল্লিতে চুক্তি হলো, বলল 6 महीना का अंदर सब कुछ हो जाएगा। এখন প্রায় 20 মাস গেছে, তার 6 মাস আর আয় না। 20 মাস পার হয়ে গেছে, 6 মাস আর আয় না। এখন নতুন খেলা, কি খেলা? ওই বিহারে বলছে নির্বাচন কমিশন এসআইআর, ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে নাকি সেখানে বিদেশি ঘুষপেটিয়া তাদের সবাইকে চিহ্নিত করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে 65 লক্ষ বাংলাদেশি বিহারে ঢুকে গেছে। ত্রিপুরা মথার লোক এখানে তাকাচ্ছে, ওই দেখো বিহার থেকে 65 লক্ষ বাংলাদেশি হয়েছে। সুপ্রিম কোর্ট মোদী সরকারকে কান মশলা দিয়ে ধরেছে, কোথায় তোমাকে কে অধিকার দিয়েছে? আর ওটা দেখে এই ত্রিপুরার ব্যাংকগুলি লাভ দিতে আরম্ভ করলো। ত্রিপুরাতে এসআইআর করে ত্রিপুরা থেকে 1949 ইংরাজির পর যারা এসেছে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে তো আপনারা যে বড় বড় 2তলা 3তলা বাড়ি বানিয়েছেন কেউ কেউ সব বাংলা পেয়ে যাবে। কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছেন, এই গাড়ি এদের নামে হয়ে যাবে। হবে এগুলো? হবে? আমি আপনাদের বলছি, এই 3-4 দিন আগে সর্বশেষ এরা অমিত শাহর নাম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নাকি ঘোষণা দিয়েছেন, তিনিই করবেন, কথা দিয়েছেন। অমিত শাহর মন্ত্রক ভারতবর্ষের গৃহ মন্ত্রক, মানে হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। এই 3-4 দিন আগে নতুন একটা বিদেশিদের সম্পর্কে একটা সংশোধনী বের করেছে। কি বলেছে? 2024 ইংরাজির 31 ডিসেম্বর অব্দি বিদেশি যারা এখানে এসেছে তারা যদি বলে ধর্মীয় কারণে বা হুমকিতে, যদি তারা সেরকম প্রমাণ দিতেও না পারে, এরা মুখে যা বলবে, এখন আমাদের থানার দারোগা বাবুরা গিয়ে যদি মনে করেন বা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাংলাদেশি ঘুষপেটিয়া আসে, এটা অসত্য না, অনেক ধরা পড়ে। বর্ডারে বিএসএফ কিছু আছে, সব বিএসএফ না, ঘুষ খেয়ে ছেড়ে দে, তুম লোগ উদার সে ঘুষ যাও, হাম ইধার রহুঙ্গা, এইভাবে পুলিশ গিয়ে ধরলো, দারোগা বাবু গিয়ে ধরলেন, কোত্থেকে আইসেন, ধরা পড়লো না, বাংলাদেশি ধরা পড়লো। কিন্তু এখন যে নির্দেশিকা এসছে, কিচ্ছু করার নেই দারোগা বাবুর। পরিষ্কার বলা আছে, যদি সে বলে ওইখানে আমার প্রাণ সংশয় আছে, আমি ফিরতে পারবো না, দারোগা বাবুর কিচ্ছু করার নেই। তাহলে কেন এগুলো? আসল কথা হলো, এগুলো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী, বিশেষ সম্প্রদায়, আমি শব্দ উচ্চারণ করছি না, নাম বলছি না, কোন সম্প্রদায় বুঝতে পারছেন তো, তাদেরকে হয়রানি করার জন্য। তারা বাংলাদেশি হোক বা ভারতীয়, তাদের নাম যদি সে বিশেষ সম্প্রদায়ের হয় না, তাদেরকে ছাড়া হবে না।
তো বাংলাদেশ থেকে যারা আসছে তারা কারা? সংখ্যাগরিষ্ঠ তারা কারা? ওই বিশেষ সম্প্রদায় থেকে তো আসছে না বেশি। হ্যাঁ, 2-4 জন হয়তো আসলেও আসতে পারে। কেন এগুলো? কারণ বিভাজন, হিংসা, ঝগড়া, আগুন ছাড়া বিজেপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। এটাকে দিয়ে, টিপরা মথাকে দিয়ে কদিন বাজার গরম করিয়েছে। জাতীয় পতাকা নিয়ে এখানে সেখানে মিছিল হয়েছে, আপনাদের কৈলাসহরও হয়েছে। বিদেশি বিতরণ করতে হবে, করতে হবে, করতে হবে। আরে এটা করবে তো সরকার, পাবলিককে, এবং বিশেষ অংশের পাবলিক কেন তারা নামবে? প্ররোচনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার নাম না জানলেও, আপনাকে না চিনলেও, আপনার গায়ের রং, আপনার ভাষা, আপনার উচ্চতা, এগুলাকে আঁচ করে যদি আমি এখান থেকে ক্রমাগত আপনাকে উস্কানি দিতে থাকি, প্ররোচিত করতে থাকি, আপনিও নামবেন। বেটা তুই কে রে? আমার পাড়াতে এসে, আমার উঠানে এসে আমার বিরুদ্ধে এসে কথাবার্তা বলস? খুব উদ্দেশ্য প্রণীত ভাবে ডাক্তার মানিক শাহর সরকার দেখছে ত্রিপুরাজ্য যদি শান্তিপূর্ণ থাকে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যদি এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি বসবাস করে, কেন তাদের ছেলে মেয়ের চাকরি হয় না? কেন তার স্কুলে মাস্টার নাই? কেন তার ধান খেতে সেচের জল আসে না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেগার মজুরি নাই? কেন বিপিএল হওয়ার পর আরো 10 বছর আগে 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও তার বার্ধক্য ভাতা আসে না? সে প্রশ্ন করবে, ব্লকে যাবে, আরো 5 জন সঙ্গী খুঁজে চলো। কেন আমার গ্রামে রাস্তা খারাপ? কেন আমার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা অচল? জলের লাইন আছে কিন্তু জল আসে না। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে মাস্টার নাই। কৈলাসহর জেলা হাসপাতালে গেলে পরে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ নাই। প্রশ্ন করবে। কিন্তু যেদিন আপনি হাসপাতালে রোগী নিয়ে যাবেন, তার আগের দিন যদি চিরাকুঠিতে হিন্দু মুসলমানে একটা ঝগড়া লাগায় যাওয়া যায়, তাহলে বাবারে এখান দিয়ে আগুন লাগছে যাইতাম না আমি, বাড়িতে বইয়ে আপনি কি করবেন? আর বাবা ভালো হইয়া যান, আল্লাহর কাছে আমি দোয়া মাংতেছি। আজকে ডাক্তার মানিক সাহারা এই খেলা খেলছে, এদিকে টিপরা মথাকে দিয়ে নামাচ্ছে, আর ওইদিকে এখন আমরা বাঙালিও পোশাক পরে বানিয়ে, দেখছেন কদিন আগে আগরতলাতে কিছু পোশাক বানিয়ে বলছে ত্রিপুরার নামই পাল্টিয়ে ফেলতে হবে, এই ত্রিপুরার নাম রাখা যাবে না, ত্রিপুরার নাম দিতে হবে শ্রীভূমি। মারাত্মক খেলা, আগুন নিয়ে খেলা। বিজেপি আরএসএস সে আগুন নিয়ে খেলা খেলছে। এ হলো বিজেপি। এরা হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, গরিবের শত্রু, মানুষের শত্রু। আজকে যারা আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমাদের দলে না থাকলেও শ্রেণীগতভাবে আপনারা সবসময়ই গরিব মানুষকে আমাদের বন্ধু মনে করি, তাদের হয়েই লড়াই করি আমরা, আমাদের গলা ফাটাই। আজকে আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, আপনাদেরকে হাজার হাজার সালাম জানাই, হাজার হাজার কুর্নিশ জানাই। আর এই কৈলাসহরের মধ্যে কিছু কোয়ার ব্যাংক এখন দেশের পরিবর্তনের জন্য এখান থেকেই বসে বসে 28-এ কে মন্ত্রী হবে মন্ত্রীর তালিকা বানাচ্ছে তারা। আমি কোয়ার ব্যাংকদের বলছি, কোয়া থেকে কোন রকম একটু উঠে আকাশটাকে এরকম দেখুন,
আমরা কিন্তু তোমাদেরকে শত্রু বলছি না, আমরা কিন্তু বলছি বিজেপিকে, আরএসএস কে দমানোর জন্য সারা দেশে সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কৈলাসহরেও, কুমারঘাটেও, ধর্মনগরেও, আগরতলাতেও, সর্বত্র। শুধু পঞ্চায়েত সমিতি আর কিছু পঞ্চায়েত দখল করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবার রাস্তা খুঁড়ে ওই করে কুমির আনবেন না। এক কুমির ঢুকিয়ে এখন কুমিরকে তাড়ানো যাচ্ছে না, এই কুমিরকে রাখার ব্যবস্থা করবেন না। আপনাদেরকে আবারও সালাম, আবারও কৃতজ্ঞতা আজকে এই আয়োজন করার জন্য, এবং সরশরীরে আমাদের মায়েরা বোনেরা অনেকে এসছেন। এটাকে আরো শক্তিশালী, জোরদার, জোরালো করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কুর্নিশ করবে। দেখবেন আগামীকাল সমস্ত পত্র পত্রিকা আপনাদের নাম উঠবে। কৈলাসহর ত্রিপুরা রাজ্যে আর একটা পরিবর্তন আনার জন্য পথ দেখাচ্ছে। আগামী দিনও এইভাবে আরো মানুষকে নিয়ে আসার জন্য সে রাস্তা তৈরি করুন। তার জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। এই আহ্বান রেখে আবারও আপনাদেরকে নমস্কার এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমি যে কথাটা বললাম, একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে। আমাদের দেশের যে বিহার, এই বিহার রাজ্যটা ঐতিহাসিকভাবে বহু কারণে আমাদের দেশের উত্থানে, দেশের জাতীয় বিপ্লবে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এই বিহারের বহু ভূমিকা আছে। সেই স্বাধীনতার যুগে, আন্দোলনের যুগে, চম্পারণ থেকে আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। 1975 ইংরেজিতেও ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করে তাদের অতীতের সেই স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের সমস্ত ভূমিকা ভুলে গিয়ে এখন এক তন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই বিহার থেকেই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। ভারতবর্ষে প্রথম অকংগ্রেসী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মুরারজি দেশের নেতৃত্বে জনতা পার্টি। আমরা দেখছি ইতিহাসের সেই পুনরাবৃত্তি যেন ঘটতে যাচ্ছে, এটাই যেন আবার রিপিট করছে। যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এই যে গেল লোকসভা নির্বাচনে তাদের এই মিথ্যা বুজরুকি জুমলা এগুলো দিয়ে যেন তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই, তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই। দেশের মানুষের সামনে এটা জোয়ার তোলার চেষ্টা করেছিল, একটা স্লোগান তোলে, আপকি বার 400 পার, বিজেপি একা 370, মোদি হ্যাঁ তো মুমকিন হে। তার মুখে যা বেরোবে এটাই সত্য। আর বিজেপি একাই 370 আসন দখল করার মধ্য দিয়ে এরা তাদের মতো করে তাদের তথাকথিত সেই হিন্দু রাষ্ট্র নির্মাণে আর কোনো বাধা থাকবে না। আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র। আবার ভুল বুঝবেন না, হিন্দু ধর্মের সাথে এই হিন্দু রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই হিন্দু রাষ্ট্র হিন্দুদের কোনো কল্যাণ করতে পারে না। তাহলে তো ভারতবর্ষের 80% মানুষই তো হিন্দু। তো ভারতবর্ষের বেকারদের মধ্যে 80% বেকারই হিন্দু, ভারতবর্ষের গরিবদের 80% হিন্দু। লাভ হয়েছে?
মানুষকে বুঝিয়েছে রাম মন্দির নির্মাণ হলে পরে নাকি ভারতবর্ষে আর কোনো হাসপাতাল প্রয়োজন হবে না। মন্দির নির্মাণ করার মধ্য দিয়েই, পূজা করার মধ্য দিয়েই ক্যান্সার হোক, যাবতীয় রোগ সব সেরে যাবে। ওইখানে গিয়ে পূজা করলেই সমস্ত দারিদ্র মোচন হয়ে যাবে, কপাল খুলে যাবে। না, ভগবান রামের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। রাম মন্দিরের পবিত্রতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদেরও ভক্তি শ্রদ্ধা রাম মন্দিরের প্রতিও আছে, মসজিদের প্রতিও আছে, গির্জার প্রতি আছে, সমানভাবে আছে, থাকবে। কিন্তু এই রাম মন্দির তৈরি হওয়ার পর আমাদের অর্থনীতির কোন চেহারার পরিবর্তন, বেকার সমস্যার কোন পরিবর্তন, কৃষকদের জীবনে যে সংকট, শ্রমিকদের জীবনে যে সংকট, তার হাল হয়েছে? কারো হয়নি। বেকার বাড়ছে, গরিব বাড়ছে, বিপিএল বাড়ছে, দাম বাড়ছে, সংকট বাড়ছে। কাজে সেখানে বিশ্বাস আলাদা। কিন্তু যারা আপকি বার 400 পার স্লোগান তুলেছিল, হয়েছে কি? 240 আসনে অশ্বমেধ গোড়া থেমে গেছে। আর এখন এটা বেরিয়ে আসছে, সমস্ত সত্য বেরিয়ে আসছে। বিজেপি যে 240টা আসন পেয়েছে, তার মধ্যে 50টার মতো, তার চেয়েও বেশি জালিয়াতি, কুজামিল, ষড়যন্ত্র করে জিতেছে। নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কোনো কথাই ছিল না। এই সরকার তৃতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার কোনো কথাই ছিল না। আজকে এই জুমলা ধরা পড়ছে। বিহারের মানুষ, এটা তাদের দোষ না, এটা তাদের কপাল খারাপ। কেউ কেউ বলতে চেষ্টা করবেন সে কারণে না, বিহারকে ঠকানো হয়েছে। বিহারের মানুষ তুলনামূলকভাবে তারা গরিব, কিন্তু সেই বিহারের মানুষ নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আরএসএস, বিজেপির এই জালিয়াতি তাদেরকে ধরে সেখানে আগামী বিধানসভা নির্বাচনে জবরদস্তি করে বিহার দখল করার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন দিয়ে শুরু করেছিল, এটা ধরে আজকে উত্তাল হচ্ছে। সেই ঢেউ আজকে সারা ভারতবর্ষে আশ্রয় পড়ছে। এই ঢেউ আপনাদের গায়েও লাগছে বলেই আজকে আপনারা এসছেন। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে এই ত্রিপুরাজ্য, এখানে আমার আগে কিছু বক্তা এই সমস্ত বিষয়ের বাইরেও কিছু কিছু কথা বলেছেন। না, আমি সেই সমস্ত বিষয়ে খুব লম্বা কথা বলবো তা না। বিশেষ করে এই কৈলাসহরের অভিজ্ঞতা, কৈলাসহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অপরাজেয় না। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করার সমস্ত সুযোগ কাজে লাগাচ্ছে, এটা সত্য। কিন্তু গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করা সম্ভব। এখানকার সাধারণ মানুষ সেই বিশ্বাসের উপর ভর করে
আস্থা রেখে এখানে তিস্তর পঞ্চায়েতে বিজেপিকে হারিয়েছে। পঞ্চায়েত সমিতি দখল করেছে, অধিকাংশ পঞ্চায়েত তাদের হাতে এনেছে। কিন্তু দুর্ভাগ্য, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই সত্য, এই বাস্তবতা জনগণ যে ছবির উপরে, যে প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রেখে তারা ভোট দিয়েছিল, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে এখানে একটা দল তারা কিছু অযাচিত, অবাঞ্ছনীয় এই কথাগুলি বলতে তারা শুরু করেছে। আমি খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো, বিনয়ের সাথে আপনাদেরও বলবো, তাদের এই উদাসীনতা এবং শত্রু সম্পর্কে ভারতবর্ষের আজকের যে বিপদ যাদের হাত ধরে আসছে, তাদের সম্পর্কে এই দুর্বলতার কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো লোকরা দেশের সর্বোচ্চ শিখরে বসে আছেন। তাদের দুর্বলতার কারণে আধা ঘন্টার জন্য প্রতীকী রাস্তা রুখু করেছেন। জাতীয় সড়ক মানেটা কি? পিডব্লিউডি যে টাকায়, যে এস্টিমেটে, যে স্পেসিফিকেশনে পিডব্লিউডি রাস্তা তৈরি করে, মনে করেন পিডব্লিউডি যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ করে 50,000 টাকা, সেই জায়গায় সিপিডব্লিউডির স্পেসিফিকেশন অর্থাৎ তার গুণমান বজায় রাখতে তার এস্টিমেট কমসে কম 5 লাখ টাকা হয়। হ্যাঁ, আমাদের রাজ্যের বর্তমান পিডব্লিউডি কাজ যে খুব ভালো তা না, বড়জোর 6 মাস টিকে 6 মাস পরে আবার হেই সব সলবাকলা থাকে না। কিন্তু জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন কি বলেন? अभी हम लोग स्पेस टेक्नोलॉजी से हम সার্ভে করাতা, অর্থাৎ তিনি আর আগের মতো ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতি দিয়ে মেপে টেপে ওই সার্ভে করান না, এস্টিমেট করান না। স্পেস টেকনোলজি ওইখান থেকে নানা ধরনের রশ্মি ইত্যাদি দিয়ে এত নিখুঁত ভাবে মাটি পরীক্ষা করেন, এস্টিমেট করেন, খুব মজা করে বলেন। স্পেস টেকনোলজি দিয়ে তিনি রাস্তার সার্ভে করান, এস্টিমেট করান, আর এই এস্টিমেটের কাজ 6 মাস পরে নাই। ধান ক্ষেত না, ওই যে মহিষরা কোথাও গেলে খুব ভালোবাসে ক্ষেতের মধ্যে একেবারে বানাইয়া করতে, যেন আমাদের মনে হয় যেন এটা মহিষের খাওয়ার, লুট খাওয়ার জায়গা এরকম হয়ে গেছে গিয়ে। কেন হয় এগুলো? কি কারণ? কারণ হলো ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে আইন শৃঙ্খলা ছিল, ইঞ্জিনিয়াররা তার পদমর্যাদা, সম্মান এবং সরকারি সমস্ত নিয়ম কানুন মেনে কাজ করার পরিবেশ ছিল। তখনও গুন্ডা মস্তান 2-4 জন ছিল না তা না, তখনও 2-4 জন গুন্ডা মস্তান ছিল। কিন্তু এইভাবে ইঞ্জিনিয়ারকে কান ধরে উঠবস করিয়ে টাকা দে আগে, তারপরে নেতারা কমিশন দিয়ে যান,
10%, 12%, 15%, 20%, নতুবা মস্তান গিয়ে আপনার ঘরে ধরবে, কোয়ার্টারে গিয়ে উঠবে। তো এখন কি বিডিও সাহেব, কি এসডিএম সাহেব, এমনকি কোথাও কোথাও আমাদের থানার ইউনিফর্ম পরা বড় বাবু, মেজো বাবু, তারাও। কারণ দেশে যদি আইন শৃঙ্খলা না থাকে, এদেরকে রক্ষা করার জন্য যদি সরকার না দাঁড়ায়, তারা এই অপশক্তির কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। তো 10 গুণ বেশি টাকা দিয়ে কাগজে পত্রে স্পেসিফিকেশন, গুণমানের কথা থাকলেও এই গুণমান আর বজায় থাকে না। আজকে জাতীয় সড়কের অবস্থা, এটা জাতীয় সড়ক না বলে গ্রামীণ সড়ক বলতে হবে। গ্রামীণ সড়কে এত খারাপ হয় না। এই হলো বিজেপি। আজকে লুটের প্রতিযোগিতা, ধ্বংসের প্রতিযোগিতা। আর এই দিল্লিতে যখন এখন ভূমিকম্প শুরু হয়েছে, এখন দিন গুনতে আরম্ভ করেছে। আমি এখানেও কমরেডদের বলছি, কয়েকজন কমরেড কথা বলতে গিয়ে কেবল 28 বলছেন। আরে 28 বলার দরকার নাই। 28 বললে এদের ঘুম কেড়ে নিয়ে যায়। 28 বললে 28, আমি তো নাই, কিছু নাই। ওই দেখলেন বাইক বাহিনীর নেতা, নাম জানেন তো বাইক বাহিনীর নেতাকে, যার আমলে বাইক বাহিনী তৈরি হয়েছিল? এই বাইক বাহিনী দুর্গাপূজা আসছে, হয়তো আসবে, এখানেও দুর্গাপূজা মণ্ডপে আসবে, বসে থাকবে, গিয়ে দাদা স্যার কেমন আছেন বলবেন, আরে সিপিএম রে দেখতে না আমি। আপনি বলছেন তা কেমন আছেন, সে বলবে সিপিএম। শয়নে স্বপনে জাগরণে সে এখন শুধু সিপিএম দেখে, ভূত দেখে। যদিও সিপিএম এর নাম নিতে নিতে যা পাপ করেছে, কিছুটা হলেও পাপ হয়তো খলন হবে, হোক। কেন এগুলো? কারণ যে দল স্বাধীনতা আন্দোলনে যোগদান নাই, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে মজবুত করার দিক থেকে কোনো ভূমিকা নাই, শুধু চুরি ডাকাতি আর তাদের যারা কালো টাকাতে নির্বাচনের সময়তে তাদেরকে বড় লোক তৈরি করার জন্য আদানি আম্বানি সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য করে দিয়ে দেশের কৃষকদের মারছে, শ্রমিকদের মারছে, যুবকদের ভবিষ্যৎ শেষ করছে। এই হলো, কাজেই তাদের পরিণতি এটাই হওয়াটা স্বাভাবিক। এখন ত্রিপুরার যে নতুন খেলা, 18 যদি ত্রিপুরাল্যান্ড স্লোগানদারি এনসি দেববর্মার আইপিএফটি না থাকতো, ঠিক আছে, কংগ্রেসের দুর্বলতায় কংগ্রেসের সমস্ত নেতা চলে গেছে বিজেপিতে, তারপরও বিজেপি ক্ষমতা আসতে পারত না। ভাড়া করলো এনসি দেববর্মাকে, স্লোগান তুললো। যদি বিজেপি যদি ক্ষমতায় বসতে পারে, 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ড মানে আলাদা রাজ্য হলে পরে আলাদা রাজধানী হবে, আলাদা জেলা সদর হবে। এখন 59 জেলার হেডকোয়ার্টার কৈলাসহর, 59 জেলাতেও এডিসি এলাকা আছে, তাহলে আরেকটা জেলা সদর তৈরি করতে হবে, হয় ডেমডুমে অথবা অন্য কোনো জায়গাতে। 8টা জেলাতে 8টা নতুন জেলা তৈরি করতে হবে, নতুন ক্যাপিটাল রাজধানী তৈরি করতে হবে, নতুন এসডিএম অফিস হবে, নতুন পুলিশ, নতুন টিএসআর তৈরি করতে হবে। এই আইপিএফটি এনসি দেববর্মার
পার্টিকে দিয়ে ট্রাইবেলদেরকে স্বপ্ন দেখালো, সরল সিধে ট্রাইবেলদেরকে। নতুন রাজ্য মানে হলো হাজার হাজার চাকরি। ত্রিপুরার যে স্কুল কলেজগুলোতে যতজন তখন ছাত্র হিসাবে ভর্তি, সবাইকে চাকরি দিলেও চাকরি করার জন্য লোক থাকবে না। তার মানে সুখ আর সুখ। কি হলো? এই সরলমতি ট্রাইবেলরা এরা বুঝতে শুরু করলো এটা জুমলা, মিথ্যা, প্রলোভন। আসলো নতুন জামাই প্রদ্যুৎ মাণিক্য কিশোর। আরে কি ত্রিপুরাল্যান্ড, আমি তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে কি? শুধু ত্রিপুরাল্যান্ড এসি এলাকা না, সেই ব্রিটিশ আমলে, রাজার আমলে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের একটা অংশ, শ্রীমঙ্গল টঙ্গলের কিনারে একেবারে এদিকে, এগুলি আগে মহারাজার জমিদারি ছিল, বলা হতো চাকলা, রুশনাবাদ। এগুলোকেও আমি ত্রিপুরাল্যান্ডে নিয়ে গ্রেটার ত্রিপুরা চলে আসবো। বাহ, কি মজা! শুধু ত্রিপুরা না, একেবারে বাংলাদেশেরও অর্ধেক। তাহলে শুধু চাকরি কেন, আরো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু সরাসরি তাদের সাথে গাড়ি ভাড়া একটু নষ্ট হয়ে যাবে। এই গাড়ির যন্ত্রণা সকাল গেছি, লুট করে বাস কালকে আইব সকালবেলা। আর আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের কাশীপুর স্থিত শ্রী অরবিন্দ সংঘের দুর্গ উৎসব উপলক্ষে। আমাদের আজকে খুঁটি পূজা হয়েছে, আজকে থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে, তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এবছরের থিম হলো অপারেশন সিন্ধু। আগে কি আপনারা কখনো থিম নিয়ে পূজা করেছেন? না, এবছরই প্রথম।
অরবিন্দ সংঘ, শ্রী অরবিন্দ সংঘ ক্লাব থিমের পুজো শুরু করছে। বাজেট মোটামুটি প্রায় 4 লক্ষ টাকা। মূলত এই অপারেশন সিন্ধুর থিমটা নেওয়ার পিছনে কারণটা কি? অপারেশন সিন্ধুর পিছনে থিম নেওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা যে পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অপারেশন চালিয়েছিলেন, সেই অপারেশনের মূল যে দুজন মহিলা ছিলেন, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, ওই দুজন মহিলার উপর ভিত্তি করে পুরোটা অপারেশন চালিয়েছেন এবং আমাদের পুজো এবার মহিলা পরিচালিত দেখে অপারেশন সিন্ধুর থিমটা নেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। উদ্বোধক কে ঠিক এখনো ঠিক করে উঠতে পারিনি, যখন ঠিক হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। শ্রী অরবিন্দ সংঘের 62তম বৎসর। মহিলা দ্বারা পরিচালিত কবে থেকে হয়েছে? এই নিয়ে 2 বছর। আমরা 2024-এও পুজো করেছিলাম মহিলা পরিচালিত পুজো, 25-এও করতে চলছি, 2025-এ মহিলা পরিচালিত পুজো। প্রতিমা শিল্পীকে এবং যারা আলোকসজ্জাকে, আমাদের এখানে প্রতিমা শিল্পী, আমাদের স্থানীয় শিল্পী প্রতিমা এবং মণ্ডপ উনি করছেন রাহুল দেবনাথ, আর আলোকসজ্জায় রয়েছেন দীপক ঘোষ, আমাদের স্থানীয় শিল্পী। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমরা 21 তারিখ মহালয়ার দিন একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য মানপত্র দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে। আর তাছাড়া পুজোর যে 4 দিন, সেই 4 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। আর তাছাড়া আমরা অষ্টমীর দিন অন্নভোগের আয়োজন করেছি। আর কিছু সামাজিক কাজের কথা মাথায় রেখে আমাদের আমরা দুস্থদের মধ্যে কিছু কাপড় বিতরণের চিন্তাধারা আমাদের মাথায় আছে। এই থিম যেহেতু এটা একদম মানে অপারেশন সিন্ধুর একদম কারেন্ট থিম, আশা করি আমাদের মানুষের মধ্যে কিছু হলে সারা জাগাতে পারবো। আমরা এই আশা নিয়ে এই থিমটা নিয়েছি। এবার শহরের বড় বাজেটের পুজো শহরের সঙ্গে শহরতলি কতটুকু পাল্লা দিতে পারবে না? দেখুন, শহরের সাথে শহরতলির পাল্লা দেওয়ার প্রথম প্রশ্নটাই হচ্ছে নো এন্ট্রি। রাত্রেবেলা চন্দ্রপুরে নো এন্ট্রি পড়ে গেলে হেঁটে পুজো দেখতে আসাটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, যেটা শহরের মধ্যে থাকলে মানুষ হেঁটে হেঁটে পুজো দেখতে পারে। আর রাত্রেবেলা না দেখে দিনের বেলা পুজোর আনন্দটা সেভাবে অনুভব করা যায় না। কেন? লাইটিংটা আমরা দিনের বেলা দেখতে পারি না। যদি আমাদের ক্লাব যদি শহরের মধ্যে থাকতো, আমাদের মনে এইটুকু দৃঢ় বিশ্বাস ছিল যে আমরাও বড় বড় শহরগুলির সাথে পাল্লা দিয়ে আমাদের দর্শকদানটিকে আনতে পারতাম। আমার নাম নেলি দাশগুপ্ত, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আমাদের সভাপতি মহোদয় আছেন শ্রীহম্পা মজুমদার, সম্পাদিকা আছেন লিলিমা দে। এছাড়া আমাদের এই সমস্ত মহিলারা, আমাদের পুরোটা এক্সিকিউটিভ কমিটি মহিলাদের পরিচালিত রয়েছে। আর তাছাড়া অন্যান্য আমাদের পাড়ার যে বড় বড় গার্জিয়ানরা রয়েছেন, বড়রা, ওনারা আমাদের পুজো কমিটি আমাদেরকে সর্বাত্মক রকমের সাহায্য করার জন্য আমরা ওনাদেরকে সাহায্য চেয়েছি এবং ওনারা কমিটির মধ্যে রয়েছেন।
হিন্দু মুসলমানের মধ্যে একটা বাতাবরণ তৈরি করে। বিশ্বাস মানে তগলিয়া হাঙ্কায় যে কোনো বন্ধু হাঙ্কায় 5,000, 10,000, 1,000, 2,000 অবশ্যই সাহিত্য সেখানে পারে, কিন্তু এমন জায়গা তো উপজাতি এলাকা সেদিন লং ট্রাইবেল হ্যাঁ অ জায়গার আমি অবস্থা তেমন জেপি মিটিং বিআরনি কেন্দ্র কমিটির মিটিং অবস্থা আমাকে বড় উৎসাহ মানে তারা কেন্দ্র কমিটির আইন তোমরা নিয়ে করতাম দূর অবস্থা আজকাল চিনি বরং অভাব হলো তারপরও এই বিজেপি সরকার সবকার সাথ সরকার দাবাল উনি সামুসে তাকে জায়গা করে রেখে আন্ত নুইয়াকো ফুং লাগে রাখি ন ও এলাকাও না দুলমদার অঞ্চল কক্সবাজার অঞ্চল ন উপজাতি এলাকা কোনো নতুন নতুন কাজ কোনো কাইছে কোনো কাজ নটা বাতাও এই কোন কোন জায়গায় কয়েকটা বক্স কালপা তারপর বঞ্চিত নিষ্পেষিত, কারণ ওর বিজেপি সরকার সব সময় নাইও যারা দলিত উপজাতি অংশ নিয়ে বরগ্ন তলা শিক্ষক লগি তিনানি বাগি নাই এবং অতলা লগিত হাঁকে বড় লেখাপড়া সোরংমাইয়া হাঁকায় বড়নো সুযোগ সুবিধা হাঁকলে বড় যাহিন তা আঙি দंनाय বুথনি সময় 100 টাকা 500 টাকা রাখলে না বাস হুজুর কাহাম বুঝিছা এই বাহাইকলা শোষণ ফাইনাই গুজরাট হাই জায়গা আবহাই জায়গা। আজকে বাংলাদেশ থেকেও বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে, আর এর 80% মানুষ যদি ভারতবর্ষে আসে তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে তারা যাবে। তার মধ্যে যদি অন্তত 2-5 লাখও যদি ত্রিপুরা ঢুকে কেমন এই রামপদ ইন্দু কুমারের মানুষও আরও জঙ্গলের ভিতরে যাওয়া লাগে উপজাতিকে। এই পরিস্থিতি তৈরি করতে আছে, এই জন্যে কই উপজাতি পরিবার ত্রিপুরা রাজ্যইয়া সারা ভারতবর্ষ প্রায় 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরকতম ও 10 থেকে 11 কোটি উপজাতি অংশ নিয়ে বরক ভারতবর্ষ নিয়ে গুজরাট একটা রাজ্য, নরেন্দ্র মোদী জন্মস্থান, অমিত শাহ রাজ্য ও রাজ্য 99 লক্ষ উপজাতি অংশ নিয়ে 99 লক্ষ। অরণ্য উপজাতি এলাকা মানে রাস্তা ক্রুই, অরণ্য উপজাতি এলাকা মানে স্কুল ক্রুই, অরণ্য উপজাতি এলাকা মানে কোনো সুযোগ সুবিধা ক্রুই ও জায়গাও দীর্ঘদিন ধরে অরণ্য উপজাতির প্রায় 1 কোটি উপজাতি অংশ নিয়ে বড়র সরকার আমি অন্য দিনে তো রেশন শপ বন্ধ করে টাইম টেবিল বন্ধ করে বাড়িতে চলে যাই, যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম। এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিকে দেখতে দিয়ে আমার রেশন শপ খোলা। এরপরে আমার খবর দিয়ে বাড়িতে যাইয়া গাড়িটা ঘুমোতে উঠায়, উঠানোর পরে তাড়াতাড়ি করে আইয়া দিয়ে আমার রেশন শপে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো চুরি করে দিয়েছি। তাই আমি ওটা পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি, তাতে উপযুক্ত তদন্ত করে যাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি। আপনার এই রেশন শপের কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্দর। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতো নিয়েছি। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশেরও জানাইছি। পুলিশকে আইছে? না এখনো আনতে আসে নাই, আসবে বলছি। আরে এমনি করে 10 টাকা করে দিন না। হ্যাঁ
মাংস কোনকে এই দেখো না তালা ঠিক মাংস কোনটা এইটার থেকে ভালো না তো আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল সিংহ আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে কেবা কাহারা ওনার রেশন শপ থেকে দরজার লকার ছিল তালা, সেই কড়াগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা ঠিকই তালাতে ছিল, এই তালার কড়াগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এবার কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলা সাহেব জানিয়েছে, তাই আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে তদন্তক্রমে বের করে যাতে উপযুক্ত শাস্তির বিধান করা হয়। কত নম্বর রেশন শপ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বর রেশন শপ। জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্দোয়ার। ভাগ্য বলা আমার একটা তালা একটা লাগাইছে, একটাই লাগাইছে। এটা মনে করছে 42 সাল ছিল, তো আমি একটা ঘন্টা চাল আসি দিয়ে এসেছি 50 ইয়ার দুটা ফুল আসছিল কলা তালা লাগাইতে দুইটা লাগাইতাম, একটা লাগাই দিয়ে গেছি আমি ওই মনে আর কিছু না যাও লগে টাকা তো আছে কেরকে মাল আনবো সকালে বাইক মানে বিশালগড় বাইক আছে, ফাইভিয়া এদিকে বাঙ্গালিয়া স্কুল মাঠে, আর স্কুলের আগে যে ক্লাব আছে, ক্লাবের মনে হয় দুটার লেগে পাতা লেগে আটকে গেছে। আমি ফুলবাজার থেকে সবজি লুট নিয়ে আসলাম, ওটা আসলাম, তো আমার লোকের ড্রাইভার একটা আটকেছে, আটকানোর পরে আমার ফোন করে পর আমি গাড়িটা ঘুরাই নিয়ে রিটার্ন ঘুরাই নিয়েছিলাম ব্যাক গেট দিয়ে, স্ট্যান্ডের কিনার দিয়ে ঘুরাই নিয়ে বসছি। তারপর আমার পিছনে একটা বাইক স্কুটি না এটা দাওয়া করছিল, তারপর আমি থানার সামনে আশ্রয় নিছি। মানে রিয়া কি কথা, এখন আমরা কয় টাকা বেতন পাই? 500 টাকা হাজিরা ভাই, মালিকে 500 টাকা হাজিরা দেওয়া, সাদা যদি আরো দন লাগে তাহলে আমরা আর কই যাবো কোন আগরতলা শহরে ভাড়া থেকে কয় টাকা বেতন পাবো? কোন থেকে কোন জায়গায় আসলা তুমি? আমি আগরতলা মানে আগরতলা গুলবাজারতে লুট নিছি, সোনামরা যাইতে আসলাম। কোন জায়গাতে বেজালটা হইছে? বেজাল হইছে তোমার জাঙ্গালিয়া ডাউনের লামাত স্কুলের লগে। মানে কি কি হইছে এখানে মূলত? আমি কিন্তু দাওয়া ভাই আইছি, আমি বাইক দোলনে দিছে ফেশন দিয়া। হ্যাঁ ফেশন দিয়ে একটা স্কুটি দেখছিলাম আইতে আসছিল। আর তোমার সঙ্গে আর কেউ আসলো? না আমার সঙ্গে আর কেউ নেই। লাইনে অন্য গাড়ি? আমার আগে একটা গাড়ি আসছিল, এই গাড়ি আমার ইনফরমেশন দিছে দেখে আমি আয়া পড়ছি। হেরে আটকে রাখছে? হবে না হয় আরে কই তো আটকে রাখছে। 100 টাকা দাবি করতে, 100 টাকা দিব কইতাছে, মানতাছে না, আর 500 টাকা দাবি করতেছে। সব গাড়ির এমন করে আটকে যাচ্ছে মনে হয় তো মনে, আমার ডাউন লগে তো মনে হইতাছে, আমার সবাই লগে তো মনে হইব, সব কিছু তো মনে হইব। কি আসলো তোমার গাড়িতে? আমার গাড়িতে কাঁচামাল সবজি। আমি তো 500 চাই কুলি না কইতে হাজিরা ভাই, আর 500 টাকা চাঁদা দিতাম। শুনোস তো, হ্যালো আমি থানাতে আছি, শুন, হ্যালো আমি থানাতে আছি, লাউড স্পিকার দেই না, সবাই শুনতেছে, তুই কত চাঁদা চাইতেছে? হ্যাঁ
আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বললাম। আমাদের আরেকটি শাখা সংগঠন রয়েছে, তা হলো অ্যামার্ট, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ইট ইজ রিকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশন, রাষ্ট্রসংঘ কর্তৃক স্বীকৃত। আমরা উড়িষ্যাতে যে ঘূর্ণিঝড় হয়েছিল, বিশাল বড় মহামারী হয়েছিল, সেখানে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম সবার আগে এগিয়েছিল ওনাদের ত্রাণ কার্যের ক্ষেত্রে। যখন সুনামি হয়েছে তামিলনাড়ুতে, সেখানেও, যখন গুজরাটে ভূমিকম্প হয়েছিল, সেখানেও আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়ে গেছে। কেরালাতে যে বিশাল বন্যার দরুন গত কয়েক বছর আগে ক্ষতি হলো, সেখানে আনন্দমার্গ এগিয়ে গেছে। এবং গত কিছুদিন আগে যে করোনা মহামারীর কারণে যে বিশ্বের যে সবাই এফেক্টেড হয়েছে, সেই সময়ও আমাদের ত্রিপুরাতে নয়, শুধু সম্পূর্ণ ভারতে আনন্দমার্গ রিলিফ টিম সবার আগে এগিয়েছিল। ত্রিপুরাতে আমাদের আনন্দমার্গ রিলিফ টিম সবচেয়ে বেশি কাজ করেছে। যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী সংগঠন হয়, তাহলে এটাকেও বন্ধ করে দেখান যে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম যে মানুষের দুঃখ দশার দিনে এগিয়ে যায়, সেটাকেও আপনারা বন্ধ, যদি আপনাদের সেই সামর্থ্য শক্তি থাকে, আপনারা সেটাকে বন্ধ করে দেন। সবচেয়ে বড় কেলেঙ্কারি, এই চিট ফান্ড কেলেঙ্কারির যে সময়টা, সেটাও মানিক সরকারের সময়। চিট ফান্ডের কারণে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, মানুষ সেই টাকার আজ পর্যন্ত কোনো ফেরত পেলেন না, ক্ষতিপূরণ পেলেন না। এই চিট ফান্ডের যে সময়টা, সেটাও তো মানিক সরকারের। আজ পর্যন্ত মানিক সরকারকে সেই তদন্তের আওতায় আনা হয়নি। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন করব যে এই চিট ফান্ড কেলেঙ্কারির যিনি নায়ক, উনাকেও যেন সেই তদন্তের আওতায় আনা হয় এবং উনি এই চিট ফান্ডের সবগুলো অ্যাক্টিভিটি উনার সরকারের আমলে ওদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। আরো এদিকে বোনা, এদিকে বোনা আছে না। একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে কতগুলো এজেন্সি, পুলিশ প্রশাসন, মিলিটারি, প্যারামিলিটারি, এবং ওনারা যদি চান কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় ফোর্স, তারও ওনারা হেল্প পান। আপনারা জানেন ত্রিপুরাতে বিশাল বড় একটি ব্যাটালিয়ান রয়েছে, তা হলো আমাদের নিজস্ব যে টিএসআর। ওনাদেরও সাহায্য ওনারা নেননি। কখন নিয়েছেন? যখন দেখছেন যে এই পার্টির লোককেই উগ্রপন্থীরা খুন করা শুরু করছে, তারপরে গিয়ে অ্যাকশন শুরু করলেন। ততক্ষণে প্রায় এডিসিতে বাঙালি শূন্য, প্রায় 4 লক্ষ লোক গৃহহীন, এবং ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা ওনারা গ্রহণ করেননি। তাদের বাড়িতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, ওনাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, ওনাদেরকে রুটি রোজগার দেওয়ার জন্য ওনারা মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীনও সেই ঘটনা হয়েছে, মানিক সরকার থাকাকালীন সেই ঘটনা হয়েছে। যদি উনার আমলে এই ঘটনা হয়েছে, তার সম্পূর্ণভাবে দায়ী উনি। কারণ আমাদের মিলিটারি কাছে তো উগ্রপন্থা বড় না, মিলিটারিদের কাছে এটা একদিনের বিষয়, 12 ঘন্টা থেকে 24 ঘন্টার বিষয় সেই উগ্রপন্থাকে একদম সমূলে বিনাশ করা, যদি ওনাদেরকে ফুল পাওয়ার দেওয়া হয়। কেন ওনাদেরকে ফুল পাওয়ার দিয়ে যারা যারা এই নিরীহ মানুষকে হত্যা করেছে তাদেরকে কেন খুঁজে বের করা হয়নি, তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয়নি, তাদেরকে কেন পুলিশ প্রশাসনের আন্ডারে নিয়ে আসা হয়নি? তার পিছনে অবশ্যই যারা সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের অবশ্যই তারা সে দায়ী। নমস্কার, আজকে আমরা সিপাহীজলা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গত 31 তারিখে একটি স্টেটমেন্ট দেন যে আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন এবং তার অন্যান্য শাখা প্রশাখাও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। এই সম্পর্কেই আজকে আমাদের প্রেস কনফারেন্স। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানিক সরকার ত্রিপুরাতে প্রায় 25 বছর
মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ওনাদেরই কমিউনিস্ট সরকার দীর্ঘ 34 বছর এখানে শাসন করেছেন। আপনারা সবাই জানেন যে আনন্দমার্গের অনেকগুলি শাখা সংগঠনের মধ্যে একটি বড় সংগঠন হলো ইরোদ, অর্থাৎ আনন্দমার্গের শিক্ষা বিভাগ। আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা মিলে আমাদের প্রায় 500টি স্কুল আমরা দীর্ঘ 50-60 বছর ধরে আমরা পরিচালন করে আসছি। এবং সবচেয়ে আনন্দের বিষয় সেটা হলো যখন কমিউনিস্ট সরকার ওনারা শাসনে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তখনই আমাদের শিক্ষার প্রচার প্রসার সবচেয়ে বেশি হয়েছে। আমাদের পুরুলিয়া হাই স্কুল থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আমাদের হাই স্কুল রয়েছে। পাশাপাশি আমাদের ত্রিপুরাতে অনেকগুলো হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে। এই সবগুলা স্কুলের রেজিস্ট্রেশন আমরা সিপিএম সরকার অর্থাৎ মানিক সরকারের আমলে আমরা পেয়েছি। আমাদের স্কুলে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা এখানে শিক্ষকের ভূমিকায় দীর্ঘ বছর ধরে পরিচালনা করে আসছেন। এবং কমিউনিস্ট সাপোর্টার যারা কমিউনিস্টের ভোটার ব্যাংক এবং ভোট ব্যাংক এবং ওনাদের পার্টি করেন, এরকম ওনাদের পরিবার থেকে শত শত হাজার হাজার সন্ততিরা আমাদের স্কুলের থেকে শিক্ষা লাভ করেছেন। আমাদের স্কুল থেকে শিক্ষা লাভ করে শুধু দেশে নয়, বিদেশেও সুখ্যাতির সহিত ওনারা দায়িত্ব পালন করে নানান জায়গাতে প্রতিষ্ঠিত রয়েছেন। আমি জানি না ওনার এই বৃদ্ধ বয়সে উনি কেন গত 6 মাস আগেও এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আনন্দমার্গ একটি আন্তর্জাতিক সংগঠন। ওনার কিছুদিন পর পর উনি আনন্দমার্গকে নিয়ে ওনার এরকম মন্তব্য। তো আমি মনে করি মানুষ যখন তার জীবনের শেষ সময় আসে তখন তার রাম নাম কৃষ্ণ নাম জপ করতে হয়। হয়তোবা ভগবান ওনাকে দিয়ে এটাই চাইছেন যে ওনার শেষ বয়সে উনি যত পাপ করেছেন ওনার জীবিতকালে আমরা তার ফিরিস্তি, তার যে লিস্ট আমরা তুলে ধরব। তার জন্য হয়তোবা উনি আনন্দমার্গ নাম জপ করছেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন মুক্তিমুক্ত হয় এবং ওনার যতগুলো কাণ্ড কীর্তি রয়েছে এই সবগুলা থেকে যেন উনি পাপমুক্ত হন। আমি अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह अल्लाह। প্রিয় নবীর আবির্ভাব দিবসটিকে আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা এই পবিত্র সুবিশাল জুলুস এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এটা মূলত আমাদের প্রিয় নবী জিনার কারণে আজকে আমরা এই মিলাদ উদযাপন করেছি। তিনি শুধুমাত্র আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাঠায়নি, ওনাকে সমগ্র জাহানের জন্য, সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় তিনি যেহেতু সমগ্র জাহানের রহমত, তো সেখানে কোনো জাত ধর্ম আসেনি, সবাইকে কেন্দ্র করেই আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। এটা শুধু যে আমরা মুসলমান ধর্মাবলম্বী এই দিনটিকে কেন্দ্র করে আমরা উদযাপন করে থাকি শুধু তাই নয়, গোটা বিশ্বে এটা পালিত হয়। যেমন আপনারাও এসেছেন, আমাদের সাথে শরীক হয়েছেন। মূলত এটা একটি শান্তির বার্তা আমরা পৌঁছিয়ে দিই এবং সেটা শান্তি সুষ্ঠুভাবে আমরা এই জুলুসটি করি এবং মানুষের মাঝে যেরকম আমরা আমাদের 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, আমাদের জাহানের মধ্যে যে আমাদের নবী এসেছেন সেই দিনটিকে কেন্দ্র করে সেই রূপে আমরা মিলাদ উদযাপন করে থাকি। देखो झुलाना हुआ हमको आबद नबी पर बराना अंदाज है जिसने रुख पर मली वो शफा हो गया नूर की रोशनी
আজকে মূলত আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস, এই দিবস আজকে মূলত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ দিবস অর্থাৎ জন্ম দিবস। সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী আজকে মিলাদ উদযাপন করেছেন। আমরাও প্রতি বছরের নেই ত্রিপুরা রাজ্যিক গৌসিয়া সমিতি এবং আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে প্রতি বছরের নেই এবারও এই সুবিশাল র্যালিটি আমার প্রিয় নবীর আবির্ভাবের সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি যৌথ ব্যবস্থাপনায় আজকে আয়োজিত ত্রিপুরা গাউসিয়া সমিতি आमना के फूल अल्लाह ही अल्लाह सबके सरकार तशरीफ लाने लगे। তাদেরকে সব দিয়ে কি বলে তো কুষ্ঠরোগী আর এদেরকে সব এই প্রার্থনা মাধ্যমে জাগ মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে একজন সাথে থাকতে বলে এখন প্রায় ৬০০০ ওনার মেম্বার আছে। যখন উনি ছিলেন সব মানুষ ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন, ভগবান আমাদের প্রেরণা করেছেন, আমরাও মাদার তেরেসা আর একটা ছোট্ট একটা কাজ করি এটার জন্যই ভগবান সন্তুষ্ট হবে। আসলে আমরাই এরকম চিন্তা করা দরকার, কেননা আমরা আমাদের জীবনে take this all of you and drink from it, for this the chalice of my blood, the blood of the new and eternal covenant, which will be poured out for you and for many. আমি এই সমুদ্রের জন্য একটা ফোঁটা পানির মতো যদি আমরা এটা আমরা দিতে পারি তাহলে মানে সমুদ্র আরই And the glory of the Lord shall be your rear guard. Then you shall call, and I will come for you mercifully. Then the Lord will guide his prophets, and give you plenty. মাতা তেরে বলেছিলেন আমরা যদি বড় কাজ যদি না করতে পারলেও আমি একটা ছোট্ট কাজ করে তাহলে এটাই ভগবানের জন্য সন্তুষ্ট হয়ে যাবে। অনেক অনেক দান পেয়েছেন, অনেক দিন আশীর্বাদ পেয়েছেন, শেষে ওনার জীবনে অনেক কষ্ট পেয়েছেন। আজকে আমরা এটা ভগবানের আশীর্বাদ। এই জন্য আমরা জানতে হবে যখন আমরা ভগবানের সামনে আসছি, and the communion of the Holy Spirit be with you all. And with your spirit. मदर तेरेसा का तो आज डेथ एनिवर्सरी है और मदर तेरेसा हम सब जानते हैं कि आज सिर्फ इंडिया में केवल नहीं है, पूरा सारा विश्व में एक संत बन के रहे हैं और उनका जीवन काल में मदर तेरेसा अपना जीवन को संपूर्ण भाव से
एक गरीबों के लिए, दुखियों के लिए, सबों का मदद के लिए, सहायता के लिए उन्होंने अपना अंतिम सांस तक उन्होंने काम किया और उनके लिए अपना जीवन दे दिया। तो अब हम वही मदर तेरेसा को याद करते हैं कि जो अपना जीवन में जो एक त्याग स्वीकार करके गरीबों के लिए अपना सर्विस या तो अपना सेवा काम किया है, तो उसका वही सेवा भावना को आज हम याद करते हुए मदर तेरेसा का ये दिन को पालन करते हैं। और लोगों को भी हम यही संदेश देना चाहते हैं कि जैसे मदर तेरेसा, उनका जीवन का वही मोटो था कि सर्व द पुअर एंड द मार्जिनलाइज्ड टिल द एंड। तो हम जब तक जिंदा हैं, बचे हैं, तो हमारा आखिरी सांस तक गरीब लोगों की जो लाचार में हैं उनका मदद करना, उनका सेवा करना हमारा फर्ज बनता है। और साथ ही साथ मदर तेरेसा ने इनके माध्यम से वही ईश्वर को देखा, ईश्वर को पहचाना और दुनिया में शांति स्थापना किया। तो हम आज में दुनिया को यही मैसेज देना चाहते हैं, संसार को, विश्व को, कि शांति बजाय रखें और जो भी हमारे भाई बहन हैं, गरीब दुखी हैं, उनको मदद करें, उनको सेवा करें। मेरा नाम है फादर नबीन रोशन लकरा, SVD धर्म संस्था से। এই কৈলাস শহরের অভিজ্ঞতায়, কৈলাস শহরে বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা আমরা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা সুমন্ত দে তোমায় জানাইলাম সালাম, আমরা রঞ্জন দে তোমায় জানাইলাম সালাম, আমরা কৃষ্ণা দে তোমায় জানাইলাম সালাম, আমরা রাসমানি শব্দ করে তোমায় জানাইলাম সালাম, আমরা নারায়ণ দাস তোমায় জানাইলাম সালাম, আমরা শাহিন আলী তোমায় জানাইলাম সালাম, আমরা রাসপাল তোমায় জানাইলাম সালাম, লিটন আলী তোমায় জানাইলাম সালাম, মুক্তুস আলী তোমায় জানাইলাম সালাম, আক্কাস আলী তোমায় জানাইলাম সালাম, অনামিকা দত্ত তোমায় জানাইলাম সালাম, তমজিদ আলী তোমায় জানাইলাম সালাম, শাহেদ আলী তোমায় জানাইলাম সালাম, আন্নার মিয়া তোমায় জানাইলাম সালাম, আন্নার মিয়া তোমায় জানাইলাম সালাম, ফখর আলী তোমায় জানাইলাম সালাম, মুহমিদ আলী তোমায় জানাইলাম সালাম, ইসরাইল মিয়া তোমায় জানাইলাম সালাম, রকিব আলী তোমায় জানাইলাম সালাম, মুমিন আলী তোমায় জানাইলাম সালাম, রাজীব আলী তোমায় জানাইলাম সালাম, মুস্তাফা মিয়া তোমায় জানাইলাম সালাম, শাহাবুদ্দিন তোমায় জানাইলাম সালাম, মুন্ডু মিয়া তোমায় জানাইলাম সালাম, শ্রীবাস মামা তোমায় জানাইলাম সালাম, অয়ন দেব তোমায় জানাইলাম সালাম, রুমান আলী তোমায় জানাইলাম সালাম, ওয়াসির আলী তোমায় জানাইলাম সালাম, আফসির মিয়া তোমায় জানাইলাম সালাম, রেহানা বেগম তোমায় জানাইলাম সালাম, দুলাল মিয়া তোমায় জানাইলাম সালাম, নেসার আলী তোমায় জানাইলাম সালাম, সুলেমান আলী তোমায় জানাইলাম সালাম, রাকিব আলী তোমায় জানাইলাম সালাম, ফয়জুল ইসলাম তোমায় জানাইলাম সালাম, ইয়াজিদ আলী তোমায় জানাইলাম সালাম, দীপপাল তোমায় জানাইলাম সালাম, বিশ্বজিৎ দেব তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী তোমায় জানাইলাম সালাম, রাজাবাসী মারার তোমায় জানাইলাম সালাম, এবারে উত্তরে দিয়ে বরণ করবেন। তার আগের ভোটে 2013 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 1.64% ভোট পেত, 100টা ভোটের মধ্যে 2টা ভোট পায়নি 13 বিধানসভাতে। সেই বিজেপি 18তে IPFT সহ 44টা আসন দখল করে ক্ষমতায় বসতে পেরেছে, না হলে 18টি আসতো না।
ত্রিপুরার যে বিজেপির একটা ঘাস ওঠার সুযোগ ছিল না, এই তাদের দুর্বলতার জন্যই তো সেই জায়গায় লাল ঝান্ডা, বামপন্থা, গরিব মানুষের সহযোগিতায় একটা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর যদি তাদের মাথা ঘুরে যায়, অতীত ভুলে যায়, আমরা কি বলবো? সেই সিরাজ উদ্দৌলাকে ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়ে মাত্র অল্প কজন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা সেদিন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হতো না, তিনি ধরা পড়তেন না, ভারতবর্ষের স্বাধীনতার অস্ত্র ডুবত না, স্বাধীনতার সূর্য ডুবত না, অস্ত যেত না। কি করে সম্ভব হলো? মির্জাফর আরো এরকম কিছু লোক, আমি তাদেরকে করজোরে বলবো মির্জাফরই করবেন না। মির্জাফরের জায়গা আমাদের দেশে নেই। আমরা কংগ্রেস দলকে মনে করি, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শ দিক থেকে কংগ্রেসের সাথে আমাদের ফারাক ছিল, আছে, থাকবে। কিন্তু ভারত এখন যে রাক্ষসের মুখে, যে স্বাধীনতার শত্রুর কবলে, এই শত্রুকে হটানোর জন্য তাদের ভূমিকা প্রয়োজন আছে আমরা মনে করি। আমরা একসাথে সারা দেশে লড়াই করছি। এখানে একটা পঞ্চায়েত সমিতির দখল করে আপনি সারা দেশের যে এই লড়াইটা, এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক জনগণের যে দায়িত্ব, এটাকে খর্ব করবেন না। তাহলে ওই মির্জাফরদের যেমন ভারতবর্ষের লোক রেয়াত করেনি, আপনাদেরও করবে না, সাবধান হন। বন্ধুরা, আজকে ত্রিপুরার যে আমরা কি দেখছি, ত্রিপুরাজ্য ছোট্ট রাজ্য, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। হ্যাঁ, কিছু মডেল তো হয়েছে। কি মডেল? আপনাদের 59 জেলার কয়েকজন মন্ত্রী আছে, একজন হলো টিঙ্কু রায়, দুর্ভাগ্য চণ্ডীপুরের প্রতিনিধি তিনি। এখন 18-র আগে দিল্লিতে ফ্ল্যাক্সের ব্যবসা করতেন, কোন রকমে একটা ঘর ভাড়া করে। 18-তে আমাদের কদমতলা যে আমাদের সেখানে যে কমরেড, কি নাম জানি, এমএলএর নাম ইসলাম উদ্দিন, এর সাথে লড়াই করতে গিয়েছিল। প্রায় জামানত জব্দ হতে হতে কোন রকমে জামানতটা টিকিয়েছে। ওখানে সুবিধা হবে না জেনে দেশে এখানে এসেছে। অজস্র কালো টাকা, আর 5 বছর ধরে কেসের আগে যে সন্ত্রাস ইত্যাদি করার মধ্য দিয়ে এগুলাকে কাজে লাগিয়ে 23 এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ভালো, আপনি গরিব হলে, এর আগে আপনার আয় সেরকম ছিল না বলে আপনি মন্ত্রী হতে পারবেন না, কথা বলছি না। ভারতীয় গণতন্ত্রে আপনার অধিকার আছে যে কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবার, জিতবার, মন্ত্রী হবার। ভালো, আজকে বলছেন মডেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, তো কোথায়?
আপনাদের সে মিশন ডকুমেন্ট অনুযায়ী প্রথম বছরে 50,000, তারপরের 4 বছরে আরো 6.5 লাখ চাকরি দেবেন, 7 লাখ। কিন্তু এখনো বলতে পারছেন না 20,000 চাকরি পার করেছেন। তাও সব জুমলা আছে। এই যে 20,000 চাকরি বলে, 19,000 কত জানি, এখনো বহু জুমলা আছে। তার মধ্যে প্রায় 2 থেকে 2,500 আছে হলো এরা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে নিয়ে এসে জাল সমস্ত সার্টিফিকেট দিয়ে তাদেরকে ত্রিপুরা রাজ্যের যুবকদের, বেকারদের এদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এরা চাকরি বিক্রি করেছে। সরকারি চাকরি দিতে পারেননি, এখন ব্যাখ্যা দেয় এই আত্মপক্ষ সমর্থন করে, না আমরা তো রোজগার বলতে শুধু সরকারি চাকরি বলি নাই, নানাভাবে রোজগার। কিভাবে রোজগার বাড়িয়েছেন আপনারা? ত্রিপুরাতে নতুন একটা ইন্ডাস্ট্রি হয়েছে, নতুন একটা কারখানা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সাথে উন্নতি হয়েছে। কিছুই তো হয়নি। সমস্ত পরিসংখ্যান ঘেটে দেখুন। তাহলে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি, আপামর পরিবারের কি বিজেপির সমর্থক, কি বিজেপির বিরোধী, তাদের সংসারে কিছু হলো না, তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হলো না, তাদের পরিবার আয় বাড়ল না, দ্রব্যমূল্যের আগুনে তাদেরও হাত পড়ল, মুখ পড়ল, শরীর পড়ল, ঘর পড়ল। সেই জায়গায় আপনারা কয়েকজন মন্ত্রী, টিঙ্কু রায়ের চেহারা তো এখানে দেখছেন, এখানে বাড়ি, আগরতলা এয়ারপোর্টের কাছে আরো বড় বাড়ি, ধর্মনগরও বাড়ি, এগুলা তো চোখে দেখা, আর চোখে দেখা যায় না, অদৃশ্য কত আছে কে জানে, ভগবান জানে। আপনাদের জেলার আরেক মন্ত্রী কুমারঘাট মহকুমার, তিনি আবার 18 সালের আগে গর্বিত বিপিএল। এখানে অনেকেই বিপিএল থাকবেন, আপনার সাধারণ বিপিএল, সে হইল গর্বিত বিপিএল। বলে আমি, আমার মা বিপিএল, আমার পরিবার বিপিএল, আমি গর্ববোধ করি। আর এই গর্বিত বিপিএল এর ভাই গত বছর নাকি ত্রিপুরা রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স সরকারকে দিচ্ছেন। কদিন আগে কাগজে পত্রে 1,26,00,000 কত টাকা দিয়ে জানি একটা বাড়ি কিনেছেন। আমি গতকালই ধর্মনগরে ছিলাম, ওই পাড়াতে গেছিলাম, একটা পরিবারের উপর আক্রমণ হয়েছিল। বহু মানুষ বেরিয়ে এসে কথা বলেছেন। আমারে বলে, দাদা, কেউ বলেন স্যার দেখছেন নি ওই বাড়িটা? দেখলাম তো। কি বাড়িটা কি জানেননি? কে কিনছে এটা? জানি না তো। জানেন না আপনি? আমাদের রাজ্যের একজন তরুণ তুর্কি মন্ত্রী, ওই গর্বিত শব্দটা আমি তাদের দিয়ে বুঝতেছি, গর্বিত বিপিএল, এই গর্বিত বিপিএল এর পরিবার কিনছে। কাগজে পত্রে দেখাইছে 1,26,00,000, আসলে টাকার লেনদেন হয়েছে 4 কোটি টাকার উপরে। কোত্থেকে টাকা পায়? কোত্থেকে টাকা পায় তারা? পিডব্লিউডি টাকা। এই যে জাতীয় সড়ক, কদিন আগে আপনারা এখানে কোন সিঙ্গির বিল গিয়ে আপনারা এখানে পার্টির উত্তরাঞ্চল কমিটি এবং লাঠিয়াপুরা শাখা কমিটির উদ্যোগে এই মহতী সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা নেতৃবৃন্দ, এবং আজকে
আপনারা এই সভাতে যারা উপস্থিত হয়েছেন, এই লাঠিয়াপুরাবাসী, শুধু নাগরিকবৃন্দ, শ্রদ্ধাভাজন মায়েরা, বোনেরা, মুরব্বীরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব এবং নমস্কার জ্ঞাপন করছি। এবং একটু আগে যে ৩৯টা পরিবারের সদস্যরা আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে শুধু এই রাজ্যের বা এই দেশের যারা গরিব মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রেণীগত বন্ধু হিসাবে আমরা মনে করি না। সারা পৃথিবীর মেহনতি মানুষ যারা রক্ত ঘাম জল করে ফসল উৎপাদন করেন, কারখানাতে পণ্য উৎপাদন করেন, আমরা তাদের সকলকেই আমাদের বন্ধু, আমাদের মিত্র, আমাদের দোস্ত আমরা মনে করি। তারা আমাদের দলে থাকুন বা না থাকুন, এমনকি যদি আমাদের বিরোধিতাও করেন, এই ৩৯ পরিবার তারা আগেও আমাদের বন্ধু ছিলেন, আজকে তো একেবারে আমাদের ঘরের পরিবারের তারা সদস্য হয়ে গেলেন। তাদেরকে হাজার হাজার লাখো লাখো স্বাগতম আমি জানাচ্ছি। বন্ধুরা, আজকে লাঠিয়াপুরাতে এটা বড় কোনো জনসভা না, এটা একেবারে সাড়ম্বরে প্রচারিত এরকম কোন হাজার পাওয়ারের বাতির সামনে অনুষ্ঠিত কোন কর্মসূচিও না। কিন্তু আমি মনে করি এবং এটাই বাস্তব, এটা সত্য, আমাদের দেশে একটা রাজনৈতিক জোয়ার শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক ভূমিকম্প বলতে পারেন। এই জোয়ার বা ভূমিকম্প কেন? জাল, জুচ্চুরি, মিথ্যা প্রলোভন, ভয় ভীতি দেখিয়ে চোর, ডাকাত, বদমাশ, যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে। ধমক দিয়ে, মিথ্যার প্রলোভন দেখিয়ে বশ করে, কিন্তু অনন্তকাল পারে না সত্য। সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে, সূর্য দেখা যায় না, কিন্তু কতক্ষণ? সরাসরি সে আলো আপনার গায়ে, আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও একটা আভা দেখা যায়, একটা আলোর আভা। একটা সময়তে সেই মেঘ হটে যায়, আলোকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয়, গোটা
মহল্লা আলোকে উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের দেশে এই ভারতীয় জনতা পার্টি নামক যারা স্বাধীনতার শত্রু, সেই 200 বছর এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ সবাই মিলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যখন আসমুদ্র হিমাচল, সেদিনকার অবিভক্ত ভারত বর্তমান বাংলাদেশের সেই টেকনাফ থেকে পাকিস্তানের খাইবার পাস পর্যন্ত, এদিকে ভারত সাগরের পরে কন্যাকুমারী পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের তাড়াবার জন্য যা লড়াই করেছিল, এই আজকের যারা বিজেপি, আরএসএস এর শিষ্য, গোমাতার সন্তানরা, এরা তখন ব্রিটিশদের দালালি করত। ব্রিটিশদের বিরুদ্ধে তারা কোন স্লোগান তুলেনি। এই যে কদিন 15 আগস্টের আগে তিরঙ্গা উৎসব, তিরঙ্গা যাত্রা, আরে বাবা রে বাবা, তাদের চাইতে দেশপ্রেমিক আর কেউ নাই। জবরদস্তি করে ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, বিএসএফ, এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক দেখাতে হবে। এই আরএসএস তাদের পূর্বসূরীরা 1945 ইংরাজির 15 আগস্ট লাল কেল্লার প্রাকারে একদিক থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে তিরঙ্গা যখন উত্তোলন হবে, তার আগের দিন 14 আগস্ট তারা বলেছিল এই তিরঙ্গা ভারতবাসীর জন্য অভিশাপ ডেকে আছে, এই তিরঙ্গা হিন্দুদের পাপ, এই তিরঙ্গা আমাদের দেশের হিন্দুরা কখনো মেনে নেবে না। আজকে কোন মুখে, কোন নৈতিকতা আজকে তারা এই তিরঙ্গা উৎসব তারা করে, এবং এতে অন্যদের তারা নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এই হলো ভারতীয় জনতা পার্টি। আমার আগের বক্তা ঠিকই বলেছেন, এই পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। নাম ভারতীয় জনতা পার্টি, আসলে বিজেপি, ওই জেডি জনতা না, এটা ভারতীয় জগরা পার্টি বা জুমলা পার্টি। আজকেও নাকি কৈলাসহরে ওই পিডব্লিউডি অফিসের সামনে 2 দলের মধ্যে ঝগড়া, প্রতিদিনই ঝগড়া। এদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, এদের দেশপ্রেম, এমনকি ভারত মাতাজি কি জয় যারা বলে, এই মাতার প্রতিও তাদের কোনো ভক্তি নেই। এগুলি সব হলো লুট করার জন্য, দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে দুর্বল করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের মধ্যে তারা এই কাজটা করে যাচ্ছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কিন্তু সরাসরি তাদের সাথে যদি, বিজেপির সাথে যদি প্রকাশ্য আঘাত হয়, মানুষ ভোট দেবে না। কারণ একবার দই ভেবে এনসি দেববর্মার চুন খেয়ে জিহ্বা পোড়া গেছে, আবার যদি প্রদ্যুৎ মাণিক্য কিশোরের এই দই খায়, জিহ্বাটাই থাকবে না। বলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে।
one last fight, no compromise, no compromise করতে করতে মন্ত্রিসভায় ঢুকে গেল, লাস্ট লজ্জা শরম সব ফেলে দিল্লিতে চুক্তি হলো, বলল 6 महीना का अंदर सब कुछ हो जाएगा। এখন প্রায় 20 মাস গেছে, তার 6 মাস আর আয় না। 20 মাস পার হয়ে গেছে, 6 মাস আর আয় না। এখন নতুন খেলা, কি খেলা? ওই বিহারে বলছে নির্বাচন কমিশন এসআইআর, ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে নাকি সেখানে বিদেশি ঘুষপেটিয়া তাদের সবাইকে চিহ্নিত করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে 65 লক্ষ বাংলাদেশি বিহারে ঢুকে গেছে। ত্রিপুরা মথার লোক এখানে তাতাচ্ছে, ওই দেখো বিহার থেকে 65 লক্ষ বাংলাদেশি হয়েছে। সুপ্রিম কোর্ট মোদী সরকারকে কান মশলা দিয়ে ধরেছে, কোথায় তোমাকে কে অধিকার দিয়েছে? আর ওটা দেখে এই ত্রিপুরার ব্যাংকগুলি লাভ দিতে আরম্ভ করলো। ত্রিপুরাতে এসআইআর করে ত্রিপুরা থেকে 1949 ইংরাজির পর যারা এসেছে সব বাংলাদেশে তাড়িয়ে দেবে। তাহলে তো আপনারা যে বড় বড় 2তলা 3তলা বাড়ি বানিয়েছেন কেউ কেউ সব বাংলা পেয়ে যাবে। কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে গাড়ি পেয়েছেন, এই গাড়ি এদের নামে হয়ে যাবে। হবে এগুলো? হবে? আমি আপনাদের বলছি, এই 3-4 দিন আগে সর্বশেষ এরা অমিত শাহর নাম বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি নাকি ঘোষণা দিয়েছেন, তিনি করবেন, কথা দিয়েছেন। অমিত শাহর মন্ত্রক ভারতবর্ষের গৃহ মন্ত্রক, মানে হোম ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট। এই 3-4 দিন আগে নতুন একটা বিদেশিদের সম্পর্কে একটা সংশোধনী বের করেছে। কি বলেছে? 2024 ইংরাজির 31 ডিসেম্বর অব্দি বিদেশি যারা এখানে এসেছে তারা যদি বলে ধর্মীয় কারণে বা হুমকিতে, যদি তারা সেরকম প্রমাণ দিতেও না পারে, এরা মুখে যা বলবে, এখন আমাদের থানার দারোগা বাবুরা গিয়ে যদি মনে করেন বা ত্রিপুরাজ্যের মধ্যে বাংলাদেশি ঘুষপেটিয়া আসে, এটা অসত্য না, অনেক ধরা পড়ে। বর্ডারে বিএসএফ কিছু আছে, সব বিএসএফ না, ঘুষ খেয়ে ছেড়ে দে, তুম লোক উদার সে ঘুষ যাও, হাম ইধার রহুঙ্গা, এইভাবে পুলিশ গিয়ে ধরলো, দারোগা বাবু গিয়ে ধরলেন, কোথেকে আইসেন, ধরা পড়লো না, বাংলাদেশি ধরা পড়লো। কিন্তু এখন যে নির্দেশিকা এসছে, কিচ্ছু করার নেই দারোগা বাবুর। পরিষ্কার বলা আছে, যদি সে বলে ওইখানে আমার প্রাণ সংশয় আছে, আমি ফিরতে পারবো না, দারোগা বাবুর কিচ্ছু করার নেই। তাহলে কেন এগুলো? আসল কথা হলো, এগুলো শুধুমাত্র একটা বিশেষ শ্রেণী, বিশেষ সম্প্রদায়, আমি শব্দ উচ্চারণ করছি না, নাম বলছি না, কোন সম্প্রদায় বুঝতে পারছেন তো, তাদেরকে হয়রানি করার জন্য। তারা বাংলাদেশি হোক বা ভারতীয়, তাদের নাম যদি সে বিশেষ সম্প্রদায়ের হয় না, তাদেরকে ছাড়া হবে না।
তো বাংলাদেশ থেকে যারা আসছে তারা কারা? সংখ্যাগরিষ্ঠ তারা কারা? ওই বিশেষ সম্প্রদায় থেকে তো আসছে না বেশি। হ্যাঁ, 2-4 জন হয়তো আসলেও আসতে পারে। কেন এগুলো? কারণ বিভাজন, হিংসা, ঝগড়া, আগুন ছাড়া বিজেপির রাজনীতির অস্তিত্ব থাকবে না। এটাকে দিয়ে, টিপরা মাথাকে দিয়ে কদিন বাজার গরম করিয়েছে। জাতীয় পতাকা নিয়ে এখানে সেখানে মিছিল হয়েছে, আপনাদের কৈলাসহরও হয়েছে। বিদেশি বিতরণ করতে হবে, করতে হবে, করতে হবে। আরে এটা করবে তো সরকার। পাবলিককে এবং বিশেষ অংশের পাবলিক কেন তারা নামবে? প্ররোচনা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার নাম না জানলেও, আপনাকে না চিনলেও, আপনার গায়ের রং, আপনার ভাষা, আপনার উচ্চতা, এগুলাকে আজ করে যদি আমি এখান থেকে ক্রমাগত আপনাকে উস্কানি দিতে থাকি, প্ররোচিত করতে থাকি, আপনিও নামবেন। বেটা তুই কে রে? আমার পাড়াতে এসে, আমার উঠানে এসে আমার বিরুদ্ধে এসে কথাবার্তা বলস? খুব উদ্দেশ্য প্রণীত ভাবে ডাক্তার মানিক সার সরকার দেখছে ত্রিপুরাজ্য যদি শান্তিপূর্ণ থাকে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান যদি এখানে শান্তিপূর্ণ পরিবেশে যদি বসবাস করে, কেন তাদের ছেলে মেয়ের চাকরি হয় না? কেন তার স্কুলে মাস্টার নাই? কেন তার ধান খেতে সেচের জল আসে না? কেন জিনিসপত্রের দাম বাড়ে? কেন রেগার মজুরি নাই? কেন বিপিএল হওয়ার পর আরো 10 বছর আগে 60 বছর উত্তীর্ণ হওয়ার পরও তার বার্ধক্য ভাতা আসে না? সে প্রশ্ন করবে, ব্লকে যাবে, আরো 5 জন সঙ্গী খুঁজে চলো। কেন আমার গ্রামে রাস্তা খারাপ? কেন আমার গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা অচল? জলের লাইন আছে কিন্তু জল আসে না। আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে মাস্টার নাই। কৈলাসহর জেলা হাসপাতালে গেলে পরে ডাক্তার পাওয়া যায় না, ওষুধ নাই। প্রশ্ন করবে, কিন্তু যেদিন আপনি হাসপাতালে রোগী নিয়ে যাবেন তার আগের দিন যদি চিরাকুঠিতে হিন্দু মুসলমানে একটা ঝগড়া লাগায় যাওয়া যায়, তাহলে বাবারে এখান দিয়ে আগুন লাগছে যাইতাম না আমি, বাড়িতে বইয়ে আপনি কি করবেন? আর বাবা ভালো হইয়া যা, আল্লাহ কাছে আমি দোয়া মানতেছি। আজকে ডাক্তার মানিক সাহারা এই খেলা খেলছে, এদিকে টিপরা মাথাকে দিয়ে নামাচ্ছে, আর ওইদিকে এখন আমরা বাঙালিও পোশাক পরে বানিয়ে, দেখছেন কদিন আগে আগরতলাতে কিছু পোশাক বানিয়ে বলছে ত্রিপুরার নামই পাল্টিয়ে ফেলতে হবে, এই ত্রিপুরার নাম রাখা যাবে না, ত্রিপুরার নাম দিতে হবে শ্রীভূমি। মারাত্মক খেলা, আগুন নিয়ে খেলা। বিজেপি আরএসএস সে আগুন নিয়ে খেলা খেলছে। এ হলো বিজেপি। এরা হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, গরিবের শত্রু, মানুষের শত্রু। আজকে যারা আপনারা, আমি আগেই বলেছি, আপনারা আমাদের দলে না থাকলেও শ্রেণীগতভাবে আপনারা সবসময়ই গরিব মানুষকে আমাদের বন্ধু মনে করি, তাদের হয়েই লড়াই করি আমরা, আমাদের গলা ফাটাই। আজকে আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন।